জানুয়ারি মাসের প্রথম ক্লাস বিল্ডিং ইলেকট্রিক্যাল সাবস্টেশন ডিজাইন কোর্সে। নর্মালি যেটা করা হয়েছে, আমাদের কোর্সে আমরা কোনো ধরনের কোনো ইন্ট্রোডাকশন পর্ব রাখি না, ক্লাস করতে করতে সবার সাথে আমরা পরিচিত হয়ে যাব। যেহেতু ধরেন আজকে প্রথম ক্লাস, কিছু জিনিস সম্পর্কে একটু গাইডলাইন দিয়ে দেওয়াটা ভালো, যাতে করে আমাদের দুই পক্ষের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয়। যেমন আপনারা আজকে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা বাদে বাকি যে সমস্ত পার্সন আমাদের এখানে পার্টিসিপেট করেছেন, অলরেডি আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছি এবং কিছু গাইডলাইন দিয়েছি। তো আমাদের গাইডলাইন গুলো খুবই সিম্পল, আমি তো আরেকবার একটু মনে করাই দিই যে আমাদের যতগুলা ক্লাস হবে, ধরেন 15টা ক্লাস হোক বা 16টা ক্লাস হোক, প্রত্যেকটা ক্লাস এক্সাক্টলি আজকে যেভাবে আমরা নিচ্ছি এইভাবে ক্লাস হবে, একদম প্রিসাইজলি 8:30 থেকে ক্লাস শুরু করবো আমরা। এবং প্রতিটা লাইভ ক্লাসের আমরা রেকর্ডেড ভিডিও করি। সো রেকর্ডেড ভিডিওটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করে দিব। আর এর বাইরে যত টাইপের ধরেন ফাইলের প্রয়োজন, সেটা হতে পারে এক্সেল ফাইল, হতে পারে অটোক্যাড ফাইল, বা যে কোনো টাইপের নোটস, ডকুমেন্টস, এভরিথিং, সবকিছু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর যখন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে সেই সময় এন্টায়ার কোর্স যত ফাইল আছে সবকিছু প্রত্যেকে যে ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছেন সেখানে আমরা ইমেল করে দিব। সেই সাথে আপনারা যারা আমাদেরকে আগের রেজিস্ট্রেশন করেছেন সবাইকে আমরা আমাদের গুগল ড্রাইভে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। তো এই জায়গা থেকে আপনারা যেটা পেয়েছেন সেটা হচ্ছে আমাদের যত টাইপের সফটওয়্যারটা লাগবে, যেমন ধরেন সিম্পলি আপনি এখানে ক্লিক করলেই সফটওয়্যার গুলো পেয়ে যাবেন। সবগুলো অটোক্যাড ভার্সন আছে, যেটা আপনি কমফোর্ট ফিল করেন ডাউনলোড করে নিতে পারবেন। আর আমাদের যেহেতু লাইটিং সিমুলেশন আছে, তো সেই জন্য ডায়ালগ সফটওয়্যার লাগে। সো ডায়ালগসের এখানে ক্লিক করে আপনি আপনার যে কোনো ভিডিও টিউটোরিয়াল বা যে ফাইলটা লাগবে সেটা আপনি নিয়ে নিতে পারবেন। আর এই জায়গাতে সবাইকে আমরা জাস্ট ভিউয়ার হিসাবে কাউন্ট করেছি, কাউকে হয়তো আমরা এডিটর করতে পারবো না। সেই জন্য শুধু আপনারা যারা রিকোয়েস্ট দিয়েছেন এডিটর হওয়ার, সেটা হয়তো আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা পসিবল না। ওকে। এর বাইরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যেহেতু আমরা কোর্সটা শুরু করতে যাচ্ছি, আমাদের বেসিক কিছু গাইডলাইন প্রয়োজন। তো এর জন্য আমরা এখানে কিছু ম্যাটেরিয়াল দিয়েছি। যেমন আমাদের বাংলাদেশে যতগুলো আমরা বিল্ডিং ডিজাইন করি সবকিছু হচ্ছে বিএনবিসি কে ফলো করে আমরা করি। সো বিএনবিসি এর একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমরা দিয়েছি। এর বাইরেও আমাদের যে সমস্ত পাওয়ার সাপ্লাই কোম্পানি থাকে, যেমন ধরেন ডেসকো, টিপিডিসি, তারপরে হচ্ছে আমাদের পিডিবি বলি বা পল্লী বিদ্যুৎ বলি, যে কোম্পানিগুলো বলি না কেন, যে গাইডলাইন দেয়, যে গাইডলাইনটা ফলো করে আপনি কিভাবে লাইনটা নিবেন বা কত কিলোওয়াটের জন্য ওদেরকে কি আপনি ফিস দিবেন, সবকিছু সমন্বয়ে একটা গাইডলাইন আছে, ডেসকো গাইডলাইন। এটা আমাদেরকে শেয়ার করা আছে। আর একটা আছে কমপ্লিট ইলেকট্রিক্যাল ড্রয়িং পিডিএফ ভার্সনে, যাতে করে আপনি দেখতে পারেন যে নর্মালি একজন কনসালটেন্টকে প্রতিনিয়ত কি টাইপের কাজগুলো করতে হয়। আর লাস্টে আমরা একটা এক্সেল ফাইল দিয়েছি, যেটা হচ্ছে একদম বেসিক একটা ক্লায়েন্ট লিস্ট। যে কোনো কাজ যখন আপনি শুরু করবেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে অ্যাটলিস্ট কোন ডিটেলস গুলো আপনার জেনে নেওয়াটা ভালো, যাতে করে পরবর্তীতে কাজ করতে যায় আপনি কোনো কমপ্লিকেশন ফেস না করেন। ওকে। আর এইখানে যদি আরেকটু আসি, যে আমাদের যে গ্রুপটা আছে ফেসবুকে বলি বা আমাদের হোয়াটসঅ্যাপে বলি, জাস্ট এক্স্যাক্টলি সেমই নামই থাকবে, ইলেকট্রিক্যাল ডিজাইন জানুয়ারি 25। এর বাইরে যেটা একটু বলে রাখার দরকার আছে সেটা হচ্ছে, ধরেন আপনারা যে নামে আমাদের এখানে এন্ট্রি করেছেন এক্স্যাক্টলি সেই নামে আপনারা আমাদেরকে জয়েন করবেন, একদম এক্স্যাক্টলি সেই নামে। যদি আপনি আপনার সেই নাম বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে জয়েন করেন তাহলে জাস্ট আমরা এন্ট্রি করে দেবো। এর বাইরে আমাদের পক্ষে আসলে এন্ট্রি করা কোনোভাবে সম্ভব হবে না। এবং আপনি শুধুমাত্র একটা ডিভাইস থেকে এন্ট্রি করতে পারবেন, এমন যেন না হয় যে আপনি আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ বন্ধ কোনো ফ্রেন্ডের আইডি থেকে জয়েন করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার ভর্তি আমরা ক্যান্সেল করে দিব। এই জায়গাতে যেটা আছে যে অনেক সময় দেখা যায় যে আপনি জুমে অন্য নামে হয়তো অন্য কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারেন বা আপনার আইডি অন্যভাবে খোলা থাকতে পারে। যারা জানেন না এখান থেকে রিনেম করার ভিডিওটা দেখে নিতে পারবেন, ঠিক এখানে তো আছে। আর আপনাদের সাথে যাদের আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে, আমি তো আজকে ক্লাসের পরে সবাইকে এনরোল করে দিব আমাদের ফেসবুক গ্রুপে। আর যাদের নাই, জাস্ট সিম্পলি এখানে লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট আমার এটা হচ্ছে ফেসবুক আইডি, এখানে জাস্ট একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেই চলবে, আমি সবাইকে জাস্ট এন্ট্রি করে দিব। আর এইখানে যারা মনে করেন এইখানে যেতে পারেন নাই, জাস্ট সিম্পলি এই লিঙ্ক গুলোতে ক্লিক করবেন, আপনি যে কোনো অটোক্যাড বা ডায়ালাক্স, এটা যে ভিডিও টিউটোরিয়াল সবগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে। এর বাইরে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যেহেতু ধরেন আমাদের প্রায় 15টা বা 16টা ক্লাস হবে, সেই ক্লাসগুলোতে আমরা কি কি পড়াবো তার একটা মডিউল আমি দিয়েছি। তো আজকে তো আমাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসের জন্য আমি আপনাদেরকে একটা পিকচার দিয়েছিলাম ঠিক এরকম করে, যে এক্স্যাক্টলি আমাদের ক্লাসের মধ্যে কি কি থাকবে, ঠিক এভাবে। সো আমরা চেষ্টা করবো যে আমাদের প্রতিনিয়ত যে ক্লাসগুলো হবে বা যাই আমরা নিই না কেন, সেখানে কি কি পড়াবো তার একটা ডকুমেন্ট যেন আপনারা আগে থেকে পেয়ে যেতে পারেন, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এক্স্যাক্টলি আমাদের ক্লাসে কি কি টপিক আছে। সো আমরা আমাদের কোর্সটাকে যেভাবে ভাগ করে ফেলি সেটা হচ্ছে, ধরেন মানে হাউ টু সে, যে একটা বিল্ডিং ডিজাইনে অনেক টাইপের স্টেক হোল্ডার জড়িত থাকে। সো আমাদের টার্গেট থাকে যে একজন কনসালটেন্ট বা একজন ডিজাইন ইঞ্জিনিয়ার যেভাবে তার থিঙ্কিংটা করে বা তার যে পলিসি গুলো থাকে, সেই আঙ্গিকটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি। তো সেই হিসাবে আমাদের আজকের ক্লাস
সেটার নাম হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রিক্যাল সিস্টেম অফ বিল্ডিং। তার মানে একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন বা ড্রয়িং করার জন্য যে টাইপের জিনিসপত্রগুলো আমাদের লাগবে বা এক্স্যাক্টলি আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটাই আমরা আজকে জানবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাসে যেটা আমরা রাখবো। ধরেন আমি যখন একটা আইডিয়া করে ফেলছি যে আমার বিল্ডিং এ কি কি লাগতে পারে, তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যালের যে বেসিক রুলস গুলো থাকে, যেমন ধরেন আপনার ইলেকট্রিক্যাল লোড কোন বিল্ডিং এ কেমন আসবে, কোন ফিক্সচারে কেমন আসবে, তারপরে এর জন্য কেবল সাইজ কেমন হওয়া প্রয়োজন, সার্কিট ব্রেকার কেমন হওয়া প্রয়োজন, বা আপনি কেবল গুলো নেওয়ার জন্য যে কন্ডিউট গুলো ইউজ করবেন, সো কন্ডিউট গুলোর ডায়ামিটার কেমন হওয়া প্রয়োজন বা কন্ডিউট গুলোর ম্যাটেরিয়াল কেমন হওয়া প্রয়োজন, সেটা আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে জানি। 3 নম্বর যে ক্লাসটা আমরা রাখি সেটাকে আমরা বলি অটোক্যাড কাস্টমাইজেশন, আর আরেকভাবে আমরা বলতে পারি যে আর্কিটেকচারাল ড্রয়িং গুলাকে নিজেদের মধ্যে করে কাস্টমাইজ করে নেওয়া। যেমন ধরেন যে অটোক্যাড আমাদের যে লোকাল কন্ট্রাক্টর গুলো থাকে ওরা যেন আমার ড্রয়িংটা বুঝতে পারে যে এক্স্যাক্টলি আমি কি বলতে চেয়েছি। যদি আপনি মনে করেন ড্রয়িং সুন্দর করতে না পারেন, তাহলে এক্স্যাক্টলি আপনি যত ভালো ডিজাইনার হন না কেন এটা কিন্তু কোনো ভ্যালু থাকে না। সেই জন্যই এই ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা এই কাজটা কিভাবে করি। আর বোনাস হিসাবে আমরা এই ব্যাচ থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ধরেন কোন একটা বিল্ডিং করতেছেন খুবই বড়, হয়তো 300 পেজ বা 400 পেজের ড্রয়িং। এতগুলো ড্রয়িং প্রিন্ট করাটা কিন্তু মুশকিলের কাজ, বা এতগুলো ড্রয়িং কে সুন্দর করে ম্যানেজ করা খুব মুশকিলের কাজ। সো আমরা একটা কমান্ড ইউজ করবো, এটার নাম হচ্ছে শিট সেট ম্যানেজার। এটার মাধ্যমে আপনি সিম্পল একটা ক্লিকে এন্টায়ার ড্রয়িং প্রিন্ট করতে পারবেন, বা আপনার মানে কাস্টমাইজেশনটা অনেক বেশি ইজি হবে। আর এখানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনি যে 3টা ক্লাসে কি কি শিখলেন তার উপর ভিত্তি করে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। 4 নম্বর এবং 5 নম্বর ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যত টাইপের ডিটেলস থাকা সম্ভব, ডিজাইন ড্রয়িং, এবং সেই সাথে কিছু শর্টকাট নিয়ম থাকে যেটা আপনাকে হয়তো সাইটের সময় বা প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় বা মিটিং এর সময় হেল্প করবে, সেটা আমরা জানবো। আর এই জায়গাতে যেগুলো লাল কালি যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে এক্সেল ফাইল বা আমাদের যে ওয়ার্ড ফাইল বা আমাদের যে নোটস গুলো লাগবে সেটা আমরা এখানে মার্ক করে দিয়েছি। সো এটার একটা অ্যাসাইনমেন্ট থাকবে। 6 নম্বর ক্লাসে আমরা রাখতে হচ্ছে লাইটিং সিমুলেশন। ধরেন আপনি একটা রুমে লাইট ব্যবহার করেছেন, তো আপনার নিজের বাসা হলে একটা রকম জিনিস আছে, কিন্তু যখন আপনি কোনো বিগ স্কেলার ড্রয়িং করবেন সেখানে কিন্তু আপনাকে আগে থেকে জানতে হয় যে আমি যে লাইটগুলো ইউজ করেছি সেটা আদৌ বাস্তবে কাজ করবে কিনা, বা যে পরিমাণে আমি লাইটগুলো ইউজ করতে যাচ্ছি সেটা আদৌ সাফিসিয়েন্ট আলো আমাকে দিবে কিনা, সেটা কিন্তু সিমুলেট করে আমাদের বের করতে হয়। তো আমরা এই সিমুলেশনটা জানবো ডায়ালগ সফটওয়্যারটা ব্যবহার করে। 8 9 7 8 9 এই 3টা ক্লাস হচ্ছে কমপ্লিটলি আমাদের কমার্শিয়াল বিল্ডিং এর জন্য থাকে, যে কমার্শিয়াল বিল্ডিং এ আমাদের কি কি করতে হয় বা এখানকার কি কি ক্রাইটেরিয়া থাকে সেটা আমরা জানবো। এবং সবার লাস্টে যেটা আমরা করি সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকে, যে এইটা 9টা ক্লাস আমরা করব। এই 9টা ক্লাসের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে একটা ফাইল দিব যে এখানে আর্কিটেকচারাল ড্রয়িং থাকবে। তো আপনাকে কমপ্লিটলি ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করে ফেলতে হবে এবং সেটা প্রপার টাইটেল বক্স সহ। তো টাইটেল বক্স কি জিনিস সেটা আমরা একটু পরে এক্সপ্লেন করবো। এরপরে থাকে হচ্ছে এক্সট্রা লো ভোল্টেজ। এক্সট্রা লো ভোল্টেজের মধ্যে কি কি থাকতে পারে, যেমন টেলিফোন, তারপরে মনে করেন সিসিটিভি, ইন্টারকম বা ফায়ারের। সেই কাজগুলো কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তো এই জন্য আমরা কিভাবে কাজগুলো করব বা এই ক্ষেত্রে কিভাবে ড্রয়িং করতে হয় বা এক্স্যাক্টলি কন্ট্রাক্টর গুলাকে কিভাবে কনভিন্স করতে হয় সেই জিনিসগুলো আমাদের ক্লাসের মধ্যে থাকবে। 1 নম্বর ক্লাস হচ্ছে প্যানেল শিডিউল। প্যানেল শিডিউল বলতে যেটা আমরা বুঝি, ধরেন আপনি যে বিল্ডিংটা ডিজাইন করছেন এখানে একটা লোড ক্যালকুলেশন করা লাগছে, ব্যালেন্স করা লাগবে যে আমার কোন ফেজে কত লোড আছে, তারপরে কেবল শিডিউলিং করতে হয়। তো সেইটা আমরা ক্লাসের মধ্যে রাখি। সেই সাথে হচ্ছে এটাও থাকে যে ধর আমাদের কোর্সের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং এর জগৎ সম্পর্কে পরিচিতটা করে দেওয়া। সেই ক্ষেত্রে আমাদের তো বেসিক্যালি কাজ করতে হবে ইউকে বা মনে করেন ইউএসএ কোডকে ফলো করে। তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রয়িং গুলো কিভাবে আপনি করবেন বা ওদের মতো করে লোড কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমরা 11 নম্বর ক্লাসে দিনে রাখি। আর এই জায়গাতে আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো যেটা হচ্ছে টিপিক্যালি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি কিভাবে এই লোড ব্যালেন্স গুলার মানে কাজ করবেন প্রতিনিয়ত সেটার উপর একটা ভিত্তি করে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। 12 নম্বর ক্লাসে যেটা আমরা মানে যখন আপনি একটা প্রো কনসালটেন্ট হবেন তখন আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে হচ্ছে 12 নম্বর ক্লাসটা। কারণ এটা হচ্ছে ডিজাইন বা ড্রয়িং এ মিস্টেক করলে আপনি সামাও এটা ম্যানেজ করে ফেলতে পারবেন কোনো না কোনো ভাবে। বাট আপনি যদি কস্ট এস্টিমেটে ভুল করেন সেটা কিন্তু ম্যানেজ করাটা ভেরি টাফ একটা জব। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার কর্তৃক যে একটা ডিপার্টমেন্ট আছে পিডাব্লিউডি, সো ওদের ওয়েবটা কিভাবে আপনি ফলো করবেন বা কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা লোকাল মার্কেটের কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা ডেভেলপারের কাজগুলো যখন করবেন সেক্ষেত্রে কিভাবে আপনি রেট গুলো অ্যানালাইসিস করে দিবেন সেটার উপর ভিত্তি করে একটা ক্লাস নিব। এর বাইরে আমরা আরেকটা জিনিস করে থাকি সেটা হচ্ছে ধরেন আমরা যে অটোক্যাড ড্রয়িংটা করলাম অটোক্যাড ড্রয়িংটাকে আমরা সিম্পলি এক্সেলে জাস্ট লিঙ্ক করে ফেলবো, যাতে করে আমার কতগুলো লাইট আছে, ফ্যান আছে, সকেট আছে, সিসিটিভি আছে, আমাকে যেন ম্যানুয়ালি গুনতে না হয়। কারণ যখন আপনি ধরেন 20 তলা বিল্ডিং এ ড্রয়িং করবেন আপনার লাইটের সংখ্যা হবে 3000 পিস, এতগুলো লাইট ম্যানুয়ালি গুনলে ভুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই অটোমেটিক লোডটা ক্যালকুলেট করবো এবং অটোমেটিক এস্টিমেটটা আমরা করার চেষ্টা করব। আর
যদি আমরা সময় পাই, আমি বলতেছি না যে আমাদের কোর্সের মধ্যে এটা আমরা 100% করতে পারি, বাট যদি টাইম পাওয়া যায় সেক্ষেত্রে আপনি এই যে এই 12 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা করছেন তারপর ভিত্তি করে একটা ডিজাইন রিপোর্ট লিখতে হয় যে আপনি কোন কোড ফলো করেছেন, কেন আপনার এই ডিজাইন পলিসি সব দিক থেকে বেটার বা ক্লায়েন্টকে সবচেয়ে বেস্ট ওয়েতে সার্ভ করতে পারবে। তারপর ভিত্তি করে ডিজাইন রিপোর্ট লিখতে হয়। তো ডিজাইন রিপোর্টের একটা স্যাম্পল দিয়ে দেবো কিভাবে লিখতে হয়, সেটা আমরা দেখার জন্য চেষ্টা করবো। 13 নম্বর 14 নম্বর ক্লাসের মধ্যে থাকে সাবস্টিটিউশন জেনারেটর রিলেটেড যত টাইপের ক্যালকুলেশন থাকে, ড্রয়িং থাকে, সেটা আমরা এই জায়গার মধ্যে কভার করে থাকি। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমাদের একটা এক্সেল ফাইল থাকবে যেখানে সিম্পলি আপনি যদি কোনো লোড দেন সেই লোডের উপর ভিত্তি করে সে নিজে সাজেস্ট করবে আপনার সাবস্টিটিউশন ক্যাপাসিটি কত হবে, আপনার এলটি প্যানেলের ক্যাপাসিটি কেমন হবে, বা ব্রেকার কেমন হবে, কেবল সাইজ কত হবে, টোটালটা আপনি এখান থেকে নিতে পারবেন। আর এখানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এই অ্যাসাইনমেন্টটা আপনাকে অবশ্যই কমপ্লিট করে দিতে হবে যদি আপনি আমাদের কাছে কোর্স কমপ্লিটেশন একটা সার্টিফিকেট নিতে চান। 15 নম্বর ক্লাসটা হচ্ছে এলপিএস এর জন্য বা লাইটনিং প্রোটেকশন সিস্টেমের জন্য, যেহেতু আমাদের এখন থান্ডারিংটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেক্ষেত্রে থান্ডারিং এর জন্য বিএনবিসি কর্তৃক বা আমাদের যে এনএফপিএ যেটা হচ্ছে ইউএসএ কোড, সেই কোড মোতাবেক কিভাবে ডিজাইন করতে হয় বা ড্রয়িং করতে হয় সেটা আমরা এখান থেকে জানবো। 16 নম্বর ক্লাস, যেটা যদিও ধরেন আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, বাট আমি চেষ্টা করি এই জিনিস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার, সেটা হচ্ছে যে মাস্টার প্ল্যানের ডিজাইন। যেমন ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো বিল্ডিং না, বা কোন একটা সরকারি ডিপার্টমেন্ট অনেকগুলো বিল্ডিং থাকতে পারে। তো একটা বিল্ডিং এর ডিজাইন করা একটা জিনিস, আর যখন আপনি ধরেন একটা 50টা বিল্ডিং বা 60টা বিল্ডিং একটা লটের মধ্যে আছে, ওই ডিজাইন করাটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তো সেই জন্য এরকম মাস্টার প্ল্যানের ডিজাইন কিভাবে করতে হয়, বা মাস্টার প্ল্যানের ক্ষেত্রে কিভাবে লোড ক্যালকুলেশন করতে হয়, বা এখানে স্ট্রিট লাইটের যে ডিজাইন পলিসি গুলো থাকে, সেটা আমরা এক্সট্রা ক্লাসের মধ্যে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং সবার লাস্টের দিনে আমরা যেটা রাখি কেস স্টাডি, যে ধরেন আপনি একদম ব্র্যান্ড নিউ একটা ড্রয়িং পাইছেন, আপনি কখনোই এই টাইপের ড্রয়িং করেন না, লাইক মনে করেন আপনি একটা থানার ডিজাইন পাইছেন। তো থানার ডিজাইন আপনি শুরুটা কিভাবে করবেন, এবং শুরুটা করে আপনি আপনার যে অর্জিত জ্ঞানটা আছে সেটা দিয়ে শেষ কিভাবে করবেন, সেটা আমরা এই কেস স্টাডির মধ্যে দেখবো। আর এখানে তো সিম্পলি বলা আছে যে আপনি সার্টিফিকেটটা নেওয়ার জন্য কি কি করতে হবে, বাট আমি এটা বলে দিই যে আমাদের সরকারি কোনো ইনস্টিটিউট না, আমরা জাস্ট হচ্ছে ডিজাইন করার জন্য সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। তো এই জন্য আপনি যে আমাদের কাছে কোর্স করেছেন এই মর্মে জাস্ট আমরা একটা সার্টিফিকেট দিতে পারবো, যেহেতু অনেকেই হয়তো কম বেশি আমাদেরকে চিনে। আর এই জায়গার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে কি কি জিনিস পেতে যাচ্ছেন। সো যদি এক বাক্যে বলি, যত টাইপের কোড থাকা পসিবল সবগুলোর পিডিএফ কপি আমরা দিব, এবং যত টাইপের ডিজাইন ক্যালকুলেশন আপনার দরকার হবে কোন একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য, সবগুলো আমরা এখান থেকে সাপোর্ট দিব। আর এই কোর্সের সাথে রেলিভেন্ট যত ক্যাট ফাইল আছে সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর বোনাস হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে, ধরেন যদি আপনি কোনো ফরেন কোনো কনসালটেন্সি ফার্মে চাকরি করেন, বা এমনও হতে পারে যে ধরেন অনেক কোম্পানি কিন্তু আমাদের দেশে অফিসও সেট করছে, সো ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে ড্রয়িং গুলাকে একটু মডিফাই করতে হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিভাবে ইলেকট্রিক্যাল ড্রয়িং গুলা করতে হয়, সেটা আমরা আমাদের কোর্সের মধ্যে করার চেষ্টা করব। তো এই হচ্ছে একদম বেসিক লেভেলের কথাবার্তা, যেটা আমাদের এই কোর্সের মানে এন্ড অফ, যদি আমরা কোনো এটার হচ্ছে যে ফিডব্যাকটা নিতে চাই, সেক্ষেত্রে এই যে জিনিসগুলো বললাম যদি আমরা ঠিকমতো ডেলিভার করতে পারি এবং আপনি যদি শিখতে পারেন, তাহলে বলা যাবে যে না আমরা দুইজন মিলে খুবই ভালো একটা কোর্স কমপ্লিট করতে পেরেছি। ওকে, এখন চলেন আমরা স্টেপ বাই স্টেপ নিচের দিকে যাই। প্রথমত হচ্ছে, যে কোনো বিল্ডিং ডিজাইন করার সময় আমাদের আগে এটা বুঝতে হবে যে আমার কাজের স্কোপটা কি কি আছে। যেমন ধরেন আমি যদি আপনাকে একটা ড্রয়িং দেখাই, সিম্পলি ধরেন এই যে এই ড্রয়িংটা আমি ওপেন করে দিলাম, এখানে এটা কিন্তু কোনো মিনিং নাই। আপনি হয়তো দেখে বুঝতে পারতেছেন যে এটা আমার ফ্যান, বাট এটার কিন্তু কোনো লিজেন্ড নাই বা কোথাও কিন্তু বলা নাই যে এটা ফ্যান আছে। আবার দেখেন এটা মানে আমি বুঝতে পারতেছি না এই জিনিসটা কি। সো আলটিমেটলি আমরা যখনই কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করি বা ডিজাইন করি, আমাকে একটা সমস্যা বুঝতে হবে যে আমি যেটাই করি না কেন তার একটা ব্যাক ক্যালকুলেশনের প্রয়োজন হবে, এবং সেই জিনিসটা কি মিন করতেছে সেটা আমাকে দিতে হবে। তো এই জিনিসটাকে চিন্তা করে আমরা আমাদের যতগুলা ধরেন বিল্ডিং থাকে, এই বিল্ডিংটাকে 3টা ভাগে ভাগ করি। যেমন ধরেন একটা হতে পারে যে আপনি বিল্ডিং এর ডিজাইন করতেছেন একটা জিনিস, দুই দুই নাম্বারটা হচ্ছে বিল্ডিং এর ওই ডিজাইন পলিসিকে ফলো করে আপনি ড্রয়িং করতেছেন, 3 নাম্বারটা হচ্ছে ওই পুরো জিনিসটা কমপ্লিট করতে আপনার কত টাকা লাগবে সেটা আপনি বের করে দিচ্ছেন, যেটাকে আমরা বলি কস্ট এস্টিমেট। তো অ্যাজ এ কনসালটেন্ট আমাদের দেশে আমাদেরকে 3টা জিনিসই করতে হয়, ডিজাইনও করতে হয়, ড্রয়িংও করতে হয়, কস্ট এস্টিমেটও করতে হয়। তো এই জন্য এই পুরো জিনিসটাকে আমরা ঠিক এইভাবে মিন করি, দেখেন ডিজাইন, ড্রয়িং, সিস্টেম। সো আলটিমেটলি আমরা যখন একটু ডেপথে যাব দেখবেন যে আমাদের একটা ঘটেছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমাদের লাইট ফ্যান লাগতেছে, কেবল লাগতেছে। আবার মনে করেন একটা সুইমিং পুলে আমাদের লাইট লাগবে, কেবল লাগবে, আর দুইটার কিন্তু ডিজাইন পলিসি কমপ্লিটলি ডিফারেন্ট। আবার ধরেন একটা 5 স্টার হোটেলে যেভাবে আপনি লাইট গুলা চয়েস করবেন, নিজের বাসার বাড়িতে আমরা আমরা চয়েস করি না। সো এই যে চয়েসিং এর ব্যাপারটা বা আপনার যে থিঙ্কিং পলিসি, এগুলো হচ্ছে ডিজাইনের মধ্যে পড়ে।
সো আমাদের মেন টার্গেট থাকে এই কোর্সের মধ্যে যে ডিজাইন ফিলোসফি সম্পর্কে খুব ভালো একটা ধারণা যেন আমরা অর্জন করতে পারি, কারণ ড্রয়িংটা আপনি এমনি পারবেন, এমনি শিখে যাবেন 3-4 দিন প্র্যাকটিস করলে। সো এই ডিজাইনটা যখন আমরা করে ফেলতে পারবো তখন আমার সেকেন্ড টার্গেট হচ্ছে এটাকে ড্রয়িং এ কনভার্ট করে ফেলা। তো ড্রয়িং আপনি হাত দিয়েও করতে পারতেন, বা অটোক্যাড থাকলে আমাদের সুবিধা কি যে দেখতে সুন্দর হয় বা অনেক তাড়াতাড়ি করতে পারি, তাই অটোক্যাড সফটওয়্যারটা ব্যবহার করে আমরা ড্রয়িং এর কাজটা করব। এখন ড্রয়িং এর জন্য ধরেন কিছু কারিকুলাম থাকে বা স্ট্যান্ডার্ড থাকে, তো আমরা ফলো করবো অটোক্যাড এর কোম্পানি কর্তৃক যে স্ট্যান্ডার্ড আছে সেটা দেওয়ার, যেমন কোন কালার ইউজ করবেন, তারপর হচ্ছে কোন কালারটা কতটুকু মোটা করবেন বা কতটুকু চিকন করবেন, সেইটার উপর ডিপেন্ড করে যে আপনার ড্রয়িংটা দেখতে কত সুন্দর হয়। সিম্পলি আমি যদি একটা ড্রয়িং এখন ওপেন করে দেখাই, ধরেন আমার এখানে একটা অলরেডি একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং ওপেন করা আছে, আমি জাস্ট একটু জাস্ট দেখাবো আপনাদেরকে, একটু নিচে দেখে আসি। এই দেখেন, এখানে জাস্ট সিম্পল একটা পিডিএফ, বাট যার একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং সম্পর্কে আইডিয়া আছে কিন্তু বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আমরা কি বলতে চেয়েছি। সো আমাদের টার্গেট হচ্ছে এরকম নিট অ্যান্ড ক্লিন জন্য একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং আমাদের পক্ষে ডেলিভার করা সম্ভব হোক, যাতে করে আমার যে কন্ট্রাক্টর থাকে বা যে ক্লায়েন্ট থাকে সে যেন বুঝতে পারে অ্যাটলিস্ট আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এরপরে আমরা করব কি, সিস্টেম বা ডকুমেন্টেশন। আমাদের দেশে কি হয় যে ডকুমেন্টেশনের ব্যাপারে আমরা খুব বেশি মনোযোগ দিই না, কিন্তু আমরা চেষ্টা করি যদি আমরা একতলা বিল্ডিং এ যে পরিমাণে আমি মনোযোগ দিয়ে ডকুমেন্টেশন করবো সেটা যেন 20 তলা বিল্ডিং এর জন্য করতে পারি। কারণটা হচ্ছে যে আমাদের মানে যতটুকু আমরা দেখেছি যে বাংলাদেশের ডকুমেন্টেশন ইঞ্জিনিয়ারের জন্য আইদার আপনাকে শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ানকে হায়ার করতে হয়। তো ওই জন্য আপনি একটা ড্রয়িং কেমনে সেভ করবেন বা ওই ড্রয়িংটা কিভাবে আপনি 10 বছর পরেও যেন ইফেক্টিভলি ইউজ করতে পারেন বা আপনি যদি মনে রাখতে পারেন যে আপনার কি কি জিনিসকে কনসিডার করে ডিজাইনটা করছিলেন, তো তার জন্য কিছু গাইডলাইন থাকে, তো সেই গাইডলাইনটা আমরা দেওয়ার চেষ্টা করবো। ইফেক্টিভলি যদি আমি কোনো একতলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং এর জন্য 3টা জিনিস কমপ্লিটলি করতে পারি, তাহলে কিন্তু একজন কনসালটেন্ট হিসেবে আমি বলতে পারবো যে না, এক্স্যাক্টলি আমার উপর যে দায়িত্বটা ছিল সেটা আমরা কমপ্লিটলি শেষ করতে পারছি। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে এই কোর্সের মধ্যে যেন এটা আমরা করে ফেলতে পারি। এখন যেটা আমরা জানবো যে নর্মালি একজন কনসালটেন্টকে কি কি কাজগুলা করতে হয়। ধরেন আমি যদি আপনাকে একটা নর্মাল একটা বাসা বাড়ি একটা ড্রয়িং দিই, এই যে এখানে একটা পিকচার আছে, ধরেন এই যে এটা ধরেন একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, 14 তলা বিল্ডিং। তো এই বিল্ডিং আমি বললাম যে এটি ইলেকট্রিক্যাল ড্রয়িং আপনাকে করতে হবে, তো আপনি ইলেকট্রিক্যাল ড্রয়িং এর মধ্যে আপনার স্কোপটা কি, কাজের স্কোপটা কি, সিম্পলিফাই আমরা এখানে করে দিয়েছি। সেটা হচ্ছে যে লেআউট ড্রয়িং বলে থাকে, যেমন ধরেন লাইট হতে পারে, ফ্যান হতে পারে, সকেট হতে পারে, টেলিফোন হতে পারে, ডিশ অ্যান্টেনা হতে পারে। সো এটার একটা লেআউট ড্রয়িং করতে হয় যাতে করে মানুষ বুঝতে পারে যে কোন জায়গাতে কি কি বসবে, এবং সেটা অবশ্যই মেজারমেন্ট সহ। 2 নাম্বারটা হচ্ছে লোড ক্যালকুলেশন, যে আপনার এই এন্টায়ার বিল্ডিং এর জন্য কি পরিমাণ ইলেকট্রিক্যাল লোড আসতে পারে, এবং লোড ক্যালকুলেশনটা অনেক ট্রিকি একটা জব। দেখেও মনে হতে পারে যে না এটা ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে আপনার লোকেশন, কি টাইপের প্রজেক্ট, ফিউচার এক্সপ্যানশন কেমন হতে পারে, বা এই বিল্ডিং থেকে অন্য অন্য বিল্ডিং আপনি লাইন ট্রান্সফার করবেন কিনা, তার উপর ভিত্তি করে কিন্তু লোড ক্যালকুলেশনের ফরম্যাট গুলো চেঞ্জ হয়। আর একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে ধরেন এমন করে আমাদেরকে তৈরি করতে হবে যাতে করে আমি যদি আমার ইলেকট্রিক্যাল অন্য কোনো ড্রয়িং নাও থাকে, তাহলে জন্য আমি ওই একটা সিঙ্গেল ড্রয়িং দেখে বুঝতে পারি যে এক্স্যাক্টলি আমার বিল্ডিং এর লাইন কিভাবে আসছে এবং আমার লাইট পর্যন্ত কিভাবে পাওয়ারটা কনজাম্পশন হয়েছে। রাইট, সো এটা হচ্ছে এসএলডি বা সিঙ্গেল ডায়াগ্রাম এর মধ্যে পড়ে। এর বাইরে থেকে এক্সট্রা লো ভোল্টেজ, যেটা আমি একটু আগে বলেছি, যেমন টেলিফোন, সিসিটিভি, ফায়ার অ্যালার্ম, এগুলো হচ্ছে এক্সট্রা লো ভোল্টেজের মধ্যে পড়ে বা ইএলবি সিস্টেম বলে। আর একটা হচ্ছে থান্ডারিং প্রোটেকশন সিস্টেম, যেটা হচ্ছে এলপিএস, অনেকে আমরা এলপিএস নামে দেখে থাকি। এরপরে হচ্ছে সাবস্টেশন জেনারেটরের ডিজাইন ড্রয়িং বা আর্টিং থাকতে পারে। এরপরে হচ্ছে যেটা আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রিপেয়ার বিল অফ কোয়ান্টিটি এন্ড স্পেসিফিকেশন। যেমন ধরেন সিম্পলি আমি আপনাকে বললাম যে আপনার একটা জেনারেটর কিনতে হবে, এখন জেনারেটর আপনি কোন জায়গা থেকে কিনবেন, লাইক আপনি আপনি হয়তো চিন্তা করেন চায়না থেকে কিনবেন। এখন জেনারেটর কিন্তু অনেক পার্ট আছে, তো এই পার্ট গুলোর মধ্যে কোনটা কি টাইপের হবে, কি কি স্পেসিফিকেশনের জেনারেটর আপনি কিনবেন, সেগুলো কিন্তু আপনাকে ঠিক করে দিতে হয়। বা লাইটের ক্ষেত্রে একই রকম কন্ডিশন, আপনার তারের জন্য একই রকম কন্ডিশন, তো স্পেসিফিকেশনও বেশ বড় একটা টপিক আমাদের জন্য, যদিও এটা আমাদের কোর্সের মধ্যে আমরা রাখি না স্পেসিফিকেশন, বাট আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে এটা কিভাবে করতে হয়। এরপর থেকে ডিজাইন রিপোর্ট, যেটা আমি একটু আগে বলেছি টেন্ডার। তো টেন্ডারটা টিপিক্যালি টাফ, বাট আমি একটা আইডিয়া দিব যে টেন্ডার ডকুমেন্টস কিভাবে রেডি করতে হয়। সাইট ভিজিট, যেটা হচ্ছে একজন কনসালটেন্ট কতটা ভালো বা খারাপ সেটা অনেকখানি প্রকাশ পায় সাইট ভিজিট করতে যায়, যে কি টাইপের ডিসিশন গুলো দিচ্ছে বা সাইডে কোনো মিস্টেক হলে সে সেইগুলোকে বের করতে পারতেছে কিনা, বা যখন কন্ট্রাক্টর আপনাকে হয়তো বলবে যে স্যার এই প্রবলেমটা হয়ে গেছে, এটা কিভাবে সর্ট আউট করতে পারি, তো তার উপর বোঝা যায় যে সে এক্স্যাক্টলি তার প্র্যাকটিক্যাল জিনিস সম্পর্কে আইডিয়া কেমন। আমি সিম্পলি একটা জিনিস বলে রাখি, অটোক্যাডে ধরে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো একটা ড্রয়িং মনে হইতেছে, বাট আপনি কিন্তু দেখে বুঝতে পারতেছেন না যে এটার আঙ্গিকটা কত। এই যে এই কলাম থেকে এই পর্যন্ত
আমরা যদি বলি 100 ফিট, যদি আপনি কখনো প্র্যাকটিক্যালে না বুঝেন যে 100 ফিট মানে কি, আপনি কিন্তু বুঝবেনই না যে এক্স্যাক্টলি এইখান থেকে এইটা প্র্যাকটিক্যালে কতটুকু বড় হবে। সেই জন্য আমরা আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স তারপর উপর ভিত্তি করে প্র্যাকটিক্যালি কিছু ডেটাগুলো শেয়ার করব, যে এক্স্যাক্টলি এই জায়গাগুলোতে আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন। আর সবার লাস্টে যদি আমরা একটু দেখে আসি, সেটা ছিল প্রজেক্ট প্রেজেন্টেশন। তো যদি আপনি মনে করেন সরকারি কাজ নিতে চান বা আপনার খুব টার্গেট থাকে যে টপ কনসালটেন্ট হওয়া, ডেফিনেটলি আপনাকে প্রেজেন্টেশন অবশ্যই ভালো হইতে হবে। কারণ ধরেন আমরা আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স দেখেছি, যেমন নেভির প্রেজেন্টেশনে আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মিনিট সময় পাই। তো ওর মধ্যে আমাকে বুঝাইতে হবে যে আমি কেন কাজটা নেওয়ার যোগ্য। সো আলটিমেটলি এই প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য কি কি ডেটা গুলো আপনি দিবেন, এর উপর ভিত্তি করে অনেক সময় আপনার কাজ ডিপেন্ড করে। আর এটার উপরে থাকে, আমি just এই ডিটেলসে যাচ্ছি না যে কেন আমাদেরকে চয়েস করতে হয়। যেমন ধরেন আপনার মেন টার্গেট থাকে বিল্ডিংটা যেন সেফ থাকে বা এটার জন্য ইকোনমিক্যাল থাকে। বা অনেক সময় এমন হবে যখন আপনি কোনো বড় বিল্ডিং করবেন, দেখবেন যে ক্ল্যাশ আসবে। ক্ল্যাশ বলতে কি, যে মেকানিক্যালের এসির পাইপ, প্লাম্বিং এর পাইপ বা আপনার ইলেকট্রিক্যালের জন্য যে কেবল ট্রে গুলো নিচ্ছেন সেগুলো ক্ল্যাশ করতে পারে। যদি আপনি আগে থেকে ড্রয়িং গুলো না তৈরি করেন, তাহলে কিন্তু এই ক্ল্যাশ গুলা ভবিষ্যতে প্রতিরোধ করাটা টাফ হয়ে যায়। এরবার একটা থাকে যে যখন ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিচ্ছে, সে চায় একটা ব্লু প্রিন্ট রেডি করে দিতে, যাতে করে পরবর্তীতে যখন আপনার বিল্ডিংটাকে সে মডিফাই করবে বা রেট্রোফিটিং করবে, অ্যাটলিস্ট যেন তার কাছে ডকুমেন্টস থাকে যে কোন জায়গাতে কি কি চলে গেছে। ঠিক আছে। এরপরে যেটা একটু ভালো করে বুঝবেন যারা নতুন আছেন তাদের জন্য এটা বেশি করে প্রযোজ্য, সেটা হচ্ছে এটা একটা ফ্লো চার্ট। যদি আপনি কোনো বিল্ডিং ডিজাইন করেন, অনেক ক্ষেত্রে আমরা তো মনে করি যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে কি কি কাজ করতে হয়। সিম্পলি আমরা তো এটাও মনে করতে পারি যে আমার হয়তো বিল্ডিং এর আর্কিটেকচারাল ড্রয়িং রেডি করতে হবে, বা সিভিল ড্রয়িং রেডি করতে হবে, বা ইলেকট্রিক্যাল ড্রয়িং রেডি করতে হবে। ব্যাপারটা কিন্তু এমন না। নর্মালি যেটা হয়, এখানে একটা আমরা একটা ড্রয়িং দেখে আসি। সিম্পলি আপনার কাছে এরকম একটা ড্রয়িং আসবে, একটু খেয়াল করে দেখবেন। এরকম একটা ড্রয়িং আপনার সামনে আসবে। তো এই ড্রয়িংটাকে আমরা বলে থাকি আর্কিটেকচারাল ড্রয়িং। মানে একটা আর্কিটেক্ট এটা ঠিক করে দেয় যে এই বিল্ডিংটা সিনারিও গুলা দেখতে কেমন হবে বা রুম গুলা। হ্যালো, হ্যালো, জি, স্যার। ভাই, বাদল ভাই, শুনতে পাচ্ছি। টেন্ডারের মানেটা কি? টেন্ডার জিনিসটা এটা কি কোনো ঠিকাদার লাইসেন্স লাগবে নাকি? আমি ক্লাসটা একটু শেষ করে নিই, আমি আপনাকে প্রশ্ন করার অ্যাপ্রুভাল দিব, যেটা শেষ করে নিই। সো যেটা বললাম যে আর্কিটেকচারাল যে ড্রয়িংটা আমাদের সামনে আসে, সো আর্কিটেকচারাল ড্রয়িং এ আলটিমেটলি ওরা যেটা ঠিক করে দেয় যে একটা বিল্ডিং দেখতে কেমন হবে বা একটা ফ্লোরের মধ্যে কি কি টাইপের ফাংশন থাকতে পারে। তো এই ড্রয়িংটা কিন্তু আমাদের করতে হবে না, বা আমরা চাইলে ওটা করতে পারবো না, কারণ ওই পরিমাণে ওই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের নাই। আর এই ড্রয়িং আপনি করলেও হয়তো জোর করে অটোক্যাডে আঁকাকি করতে পারেন, বা আপনি কিন্তু সাইন করতে পারবেন না। তো এই ড্রয়িংটা আপনার সামনে হয়েই আসবে। তো এই ড্রয়িং গুলোকে আমরা নর্মালি বলে থাকি আর্কিটেকচারাল ড্রয়িং। তো আমাদের দেশে যে প্রজেক্ট গুলো হয়, সেখানে আর্কিটেক্ট নর্মালি আমাদের প্রজেক্ট গুলো লিড করে থাকে। তো আমাদের বাংলাদেশে ফার্ম গুলো 2 রকম হয়, একটা হচ্ছে আর্কিটেকচারাল বেস ফার্ম, আর একটা হচ্ছে ফুল ফার্ম। যেমন ধরেন আর্কিটেক্ট তো থাকবে, ইলেকট্রিক্যাল থাকবে, সিভিল ইঞ্জিনিয়ার থাকলো, বা অন্যান্য ইঞ্জিনিয়ার গুলো থাকলো। তো নর্মালি ক্লায়েন্ট যখন কোনো চিন্তা করে যে আমি একটা প্রজেক্ট করব, সে ও থিঙ্কিং গুলা বলে যে আমি হয়তো 10 তলা বিল্ডিং করতে চাচ্ছি, আমার এখানে এতগুলো লোক থাকবে বা এই ফাংশনটা লাগবে। তারপর ভিত্তি করে আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট যে কোড বা রেগুলেশন আছে তার উপর ভিত্তি করে একটা ইনিশিয়াল প্ল্যান দেয়। সেই প্ল্যানটা আমাদের সামনে আসে, এই ধরনের এরকম একটা প্ল্যান দিল। তো এই প্ল্যানটাকে আমি অ্যানালাইসিস করে বলি যে ইলেকট্রিক্যালের জন্য কোনো কিছু মিসিং আছে কিনা। যদি মিসিং থাকে, সেই জিনিসটা আর্কিটেকচারাল ড্রয়িং এ আবার এটা ইনকর্পোরেট হয়। তারপরে ফাইনালি আমাদের কাছে চলে আসে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করার জন্য। ওকে। এর আর্কিটেকচারাল ড্রয়িং এর যখন আপনার শেষ হয়ে যায়, এর সাথে এই ডিসিপ্লিন গুলো জড়িত। এখন এই ডিসিপ্লিন গুলোর সাথে আমাদের কিছু লিঙ্কিং থাকে, যেমন সয়েল টেস্ট। নর্মালি সয়েল টেস্ট ডেটার আমাদের প্রয়োজন হয় কেন, কারণ আপনি যখন আর্থিং করবেন, সো মাটির কোন লেভেলে আপনার ময়েশ্চার লেভেলটা ভালো বা পানিটা কোন জায়গা থেকে আপনি পাবেন, সেটার সয়েল টেস্টের ডেটা থেকে পাই। এখন যেগুলো মনে করেন খুব ছোট টাইপের বিল্ডিং, লাইক 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, সেখানে সয়েল টেস্ট গুলো অনেক সময় মানুষ অ্যাভয়েড করে টাকাটা বাঁচানোর জন্য। সেক্ষেত্রে একটা থাম্ব রুল ফলো করতে হয় যে আমার হয়তো 60 ফিট, 80 ফিট বা 100 ফিটের বোরিং করতে হয়। সিভিল ওয়ার্ক যেটা হয়, যে সিভিল ইঞ্জিনিয়ার যারা বিল্ডিং এর ডিজাইন করে ওদেরকে নর্মালি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলা হয়। তো ওনারা যেটা করে যে একটা বিল্ডিং এর কাঠামো ঠিক করে দেয় যেন বিল্ডিংটা ভেঙে না পড়ে, ঠিক মতো যেন দাঁড়ায় থাকতে পারে। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এই দুটো ডিপার্টমেন্টকে একত্রে বলা হয় ইলেকট্রো মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এবং এদের সাথে আমাদের খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। যেমন ধরেন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আলাদা করে কেউ কোনো মেকানিক্যাল কনসালটেন্ট রাখবে না, কারণ আলাদা টাকা দিতে হয়। বাট যদি আপনি কোনো ফ্যাক্টরি করেন বা কোনো হসপিটাল করেন বা কমার্শিয়াল বিল্ডিং করেন, ডেফিনেটলি আপনার মেকানিক্যাল কনসালটেন্ট অবশ্যই প্রয়োজন। কারণ মেকানিক্যাল কনসালটেন্ট নর্মালি যে ড্রয়িং গুলো করে সেটা হচ্ছে এসি ড্রয়িং, ফায়ার ফাইটিং এর ড্রয়িং, তারপরে বেসমেন্টে ভেন্টিলেশন থাকতে পারে বা গ্যাস সাপ্লাই। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের প্রয়োজন আছে, মানে এসির লোড কত বা এসির লোকেশন কোন জায়গায় আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হয়।
প্লাম্বিং যারা বিল্ডিং এ মনে করেন ওয়াটার সাপ্লাই নিয়ে কাজ করে বা স্যানিটারি নিয়ে কাজ করে, ওদেরকে প্লাম্বিং বলা হয়। তো ওদের কাছ থেকে আমাদের যেটা জানতে হয় যে পাম্পের রেটিং কত আছে বা পাম্পের লোকেশন কোন জায়গায় আছে, কারণ ওইখানে আমাকে পাওয়ার সাপ্লাই করতে হবে এবং সেই জায়গাতে অবশ্যই আমাকে ক্যাবেলের রুট ঠিক করতে হবে। সেই জন্য প্লাম্বিং এর ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা রিলেশন রাখতে হয়। এখন ধরেন আপনাদের মধ্যে যারা কখনো মনে করেন যে আপনি একটা ফার্ম তৈরি করবেন বা আপনি এন্টায়ার কাজ একবারে নিবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই তিনটা কাজ একবারে নিতে পারেন। সেইগুলোকে নর্মালি একত্রে বলা হয় এমইপি, যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং। তো আমরা যে কাজটা করি একবারে তিনটা কাজ নিই। ধরেন আমার একটা 10 তলা বিল্ডিং দিল, আমি একবারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এর কাজ নিলাম, আমি নিজে ইলেকট্রিক্যাল করলাম, আমার পরিচিত বা আমার ফার্মের যদি কোনো এমপ্লয় থাকে এদেরকে দিয়ে আমি কাজটা করালাম। তো এইভাবে করতে পারেন। এখন ইলেকট্রিক্যালের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেটা আমি অলরেডি বলে দিয়েছি। একটা হচ্ছে ডিজাইন, একটা ড্রয়িং, একটা কস্ট এস্টিমেট। তো এই তিনটাই আমাদেরকে করতে হয়। সাইট ইঞ্জিনিয়ার আলাদা একটা মানে ইঞ্জিনিয়ার, যে হচ্ছে ওই সাইটে আপনি যে ড্রয়িংটা দিয়েছেন সেটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা সে ঠিক মতো মনিটরিং করে। আর এগুলা কি, এটা হচ্ছে একটা বিল্ডিং এ যতগুলো স্টেক হোল্ডার থাকে, যেমন ধরেন কোনো ক্লায়েন্ট বিল্ডিং করবে, সে একটা নিজে স্টেক হোল্ডার। আপনি কনসালটেন্ট, আপনি ডিজাইন, ড্রয়িং, কস্ট এস্টিমেট করবেন, সো আপনি একটা স্টেক হোল্ডার। কন্ট্রাক্টর যাকে সিলেক্ট করা হয় যে আপনার ডিজাইন মোতাবেক বিল্ডিংটাকে দাঁড় করানোর জন্য, সে কন্ট্রাক্টর। একটা ভেন্ডর, ভেন্ডর মানে যাদের কাছ থেকে আপনি জিনিসগুলো কিনবেন। যেমন এমন হতে পারে যে আপনি কোনো জেনারেটর কিনবেন, কোনো লাইট কিনবেন, কোনো ফ্যান কিনবেন, সো এগুলোকে ভেন্ডর ভেন্ডর বলা হয়। সো আলটিমেটলি আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে যে এই লোক তার টাকা পাবে কিনা, ভেন্ডর গুলা চয়েস হবে কিনা। তো নর্মালি আমাদের বাংলাদেশে যেটা হয় যে ভেন্ডর গুলা, যে যে টাইপের ভেন্ডর, সে সেই ব্যাপারে এক্সপার্ট। কন্ট্রাক্টর গুলা তার মতো করে এক্সপার্ট। সো আলটিমেটলি আপনি যে, এমন না যে ধরেন আপনি জেনারেটরের ব্যাপারে তো ভেন্ডর থেকে এক্সপার্ট হবেন, ব্যাপারটা কিন্তু এমন না, কারণ সে আপনার থেকে অনেক বেশি জানবে। কারণ সে এই কাজই সারাদিন করে। আপনার টার্গেট হচ্ছে এই যে জেনারেটর, সাবস্টেশন, এলটি প্যানেল, লাইট, ফ্যান, সিসিটিভি, পিএস সিস্টেম, প্রত্যেকটা জিনিস যেটা আপনি চাইছেন আপনার ডিজাইনের মধ্যে, এই ভেন্ডর বা কন্ট্রাক্টর সেটা সাপ্লাই করতে পারছে কিনা সেইটা এনশিওর করা। কারণ সে যদি আপনাকে এলোমেলো জিনিস বুঝাই দিয়ে যায়, তো দিন শেষে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছ থেকে বুঝে নেবে। সেই জন্য এই এই টপিক গুলো সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হয়। ওকে, এখন চলো আমরা আরেকটা জিনিস দেখে আসি যে আমাদের বাংলাদেশে আলটিমেটলি কোন একটা ডিজাইন বা ড্রয়িং করার জন্য নর্মালি আমরা কি কি কোড ফলো করে থাকি। প্রথমত হচ্ছে এন্টায়ার বাংলাদেশের জন্য এই কোডটা আমাদের ফলো করে থাকি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এবং এইটা আমরা জানি, আমি ঠিক জানি না যে কে কিভাবে চিন্তা করেন, বাট স্টিল এ ভেরি গুড ওয়ান কোড। মানে আপনি যদি ঠিক মতো কোডটা ফলো করতে পারেন, তাই বাংলাদেশে যে কোনো বিল্ডিং ডিজাইন আপনি এই একটা সিঙ্গেল কোড থেকে করে ফেলতে পারবেন। এটা কিছু কিছু জিনিসের জন্য আপনাকে অন্য কোডে চাইতে পারবে, বাট স্টিল এ ভেরি গুড ওয়ান। ব্রিটিশ কোডটা নর্মালি আমরা ফলো করে থাকি লাইটিং ডিজাইন করার জন্য, যে কোন রুমে আমার লাইটের কি পরিমাণে রিকোয়ারমেন্টটা দরকার আছে, সেটার জন্য ব্রিটিশ কোডটা আমরা ফলো করে থাকি। এর বাইরে থাকে হচ্ছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, যেটাকে এনএফপিএ বলা হয়। তো এই এনএফপি এর যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট, সেটাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক কোড। সো আমরা এই দুটো জিনিসই ফলো করে থাকবো। সেটা হচ্ছে ফাইবারের ফ্রিল্যান্সিং করার জন্য, আর একটা হচ্ছে আমাদের দেশে যে আর্থিং ক্যাবল গুলো চয়েস করার জন্য, বা আমাদের যে এলপিএস ডিজাইন গুলো আছে সেটা করার জন্য। আর জার্মানি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা ফলো করে থাকি নর্মালি ক্যাবল সিলেকশন, যে যে বিল্ডিং আমাদের লাগবে সেটার জন্য। যদিও এটা বেসিক্যালি আমাদের না ফলো করলেও চলে, কারণ যে সমস্ত ক্যাবল কোম্পানি আছে ওরা এটা ফলো করে ক্যাবল তৈরি করে ফেলে। আই গাইডলাইন, সো গাইডলাইন অনেক কিছু বিএনবিসি কভার করে ফেলছে। তো বিএনবিসি যদি আপনি ঠিকমতো কভার করতে পারেন, এইটা বেসিক্যালি না করলেও চলবে, কারণ এইখান থেকে বিএনবিসি অনেক কিছু কপি করেছে। আর একটা হচ্ছে ডেস্কো বা পিডিবি গাইডলাইন, মানে আপনি যাদের আন্ডারে পাওয়ারটা নেবেন, যেমন ডেস্কো, পিডিবি, বা দেশের বাইরে হলে যে কোম্পানির কাছ থেকে লাইনটা নেবেন, তাদের গাইডলাইন থাকে। কারণ বিএনবিসির মধ্যে প্রিসাইসলি বলা আছে যে এইটা ফলো করতে হবে, বাট আলটিমেটলি যে পাওয়ার কোম্পানি আপনাকে লাইন দিবে, তারা হচ্ছে আলটিমেট ডিসিশনটা দিবে সে কিভাবে আপনাকে লাইন দিবে। সো এই গাইডলাইনটা আমাদেরকে জানতে হবে। আর একটা হচ্ছে বিটিসিএল গাইডলাইন, এই যে আমরা যখন টেলিকম লাইনটা নিব, যে আমি ঠিক এক্সপ্রেস লাইনটা কিভাবে নিতে যাচ্ছি এবং ওদের ফিস গুলা কেমন, সো বিটিসিএল এর কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন আমাদেরকে জানতে হবে। যে এগুলা নিয়েই আপনি যে কোনো বিল্ডিং করতে পারবেন, আপনি হসপিটাল থেকে শুরু করে যে কোনো বিল্ডিং এর ডিজাইন এই কোডের মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, এখন মনে করেন আমরা তো মানে হাউ টু সে, যে একটা থিওরিটিক্যাল কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম যে একটা বিল্ডিং এর টিপিক্যালি কি কি জিনিস আমাদের করতে হয়, বা এখানে কি কি স্টেক হোল্ডার গুলো থাকে, বা আলটিমেটলি কি কি কোড আমাদেরকে ফলো করতে হয়। এখন সিম্পলি ধরেন যদি আমি আপনাকে বলি যে এখানে আমার একটা বিল্ডিং আছে, হচ্ছে যে এইটা হচ্ছে আমার একটা বেডরুম আছে, এই বেডরুমে আমার ইলেকট্রিক লোডটা কত আছে আপনি বের করে দেন। এখন যে মনে করেন জানে, সে হয়তো এইটা লাইটের একটা লোড সে জানে, ফ্যানের লোড জানে,
বা মনে করেন আমি হয়তো বলেছি যে এখানে আমার একটা এসি আছে, এসি লোড সে তার মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করে ফেললো। এখন আমি যদি না জানি যে একটা ফ্যানের জন্য টিপিক্যালি কতটুকু পাওয়ার কনজাম্পশন হয় ফ্যানের মধ্যে, বা একটা টিপিক্যাল একটা ব্রাকেট লাইটে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়, বা একটা 1 টনের এসিতে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়, যদি আমি না জানি তাহলে কিন্তু আমার পক্ষে এটা বের করা সম্ভব না, রাইট? সো এই এখন যেটা আমরা করার চেষ্টা করবো যে টিপিক্যালি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যে ফিক্সচার গুলো ব্যবহার করা হয়, এই ফিক্সচার গুলোতে কি পরিমাণে পাওয়ার লাগে। সো আমরা এখানে একটা চার্ট তৈরি করে দিয়েছি, দেখেন। এই চার্টের মধ্যে বলা আছে যে টিপিক্যালি একটা বিল্ডিং এ কি কি টাইপের ফিক্সচার গুলো নর্মালি আমরা লাগে এবং তার জন্য ওয়াট গুলো কেমন লাগে। এখন আপনারা তো মনে করতে পারেন যে এইটা আমরা কোন জায়গা থেকে পেয়েছি, রাইট? সো এইটা বেসিক্যালি আমরা ফলো করেছি আমাদের বিএনবিসি এবং আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো করি তার উপর ভিত্তি করে। এখন বিএনবিসি তে আপনি এটা কোথায় পাবেন এইটা জানাটা গুরুত্বপূর্ণ। এখন চলো আমরা বিএনবিসি একটু দেখে আসি যে বিএনবিসি তে এক্স্যাক্টলি রিড করতে হয় কিভাবে। সো এটা হচ্ছে কোরান স্ট্যান্ডার্ডের। সো এই জিনিসগুলো আপনারা সবাই পেয়ে যাবেন। আমি যদি বিএনবিসি ওপেন করি, তো বিএনবিসিটা যদি আপনাদের কাছে না থাকে, আমরা তো সফট কপি দিবই, আপনি দয়া করে পিডিএফটাকে প্রিন্ট করে ফেলবেন। কারণ পিডিএফ পড়লে আপনি শুরুর দিকে এনার্জি হারাই ফেলবেন, কারণ বইটা অনেক বড়। সো প্রিন্ট করে রাখবেন, তাহলে আপনি পড়ে মজা পাবেন। সো এইটা আমাদের শুরু হয়ে হচ্ছে 1933 নম্বর পেজ থেকে যায়। আর যদি আপনি মেন বই কেনেন তাহলে আপনি পাবেন 4511 নম্বর পেজ, কারণ এটা অনেক কস্টলি একটা বই। সো এটা মেবি না কিনে আপনি এটা প্রিন্ট করে নিন। সো আমাদের এটা শুরু হচ্ছে পার্ট 8 থেকে চ্যাপ্টার 1-এ। যদি আমি একটু নিচের দিকে যাই, তো এখানে প্রায় 200 পেজের একটা বই আছে, আমি দাগাই দিয়েছি যে এক্স্যাক্টলি আপনাকে কোন কোন জিনিস পড়তে হবে। এবং এর বাইরেও আমরা একটা নোটস দিব, এই যে এটা স্পেশাল নোটস অন বিএনবিসি, এটা মেবি 10 থেকে 12 পেজের একটা বই। সো অ্যাটলিস্ট এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে যে এক্স্যাক্টলি কোথায় কি কি লাগে। ওকে। সো আমি একটু নিচের দিকে যদি যাই তাহলে আপনারা ওইটা দেখতে পারবেন যে প্রত্যেকটা ফিক্সারের জন্য টিপিক্যালি আমাদের কি পরিমাণে লোড ধরার কথা বিএনবিসি বলছে। So, আমি একটু নিচের দিকে আসি। এখানে দেখেন যে এস্টিমেটেড লোড ফর ডিফারেন্ট ফিটিংস ফিক্সচার, রাইট? সো এখানে ওরা বলছে যে ফ্লোরসেন্ট ল্যাম্প হলে কত লাগে, মাইক্রোওভেনের জন্য কত লাগে, ওয়াশিং মেশিনের জন্য কত লাগে, টেলিভিশনের জন্য কত লাগে, আবার সিলিং ফ্যানের জন্য কত লাগে। সো এখানে ওরা একটা চার্ট দিয়েছে, তো এটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা চার্ট অলরেডি করে দিয়েছি আপনাদের জন্য। সো সিম্পলি আপনি এই জিনিসগুলো ফলো করে রাখতে পারেন। যেমন ধরেন একটা সিলিং ফ্যান, আমাদের বাংলাদেশের সিলিং ফ্যান গুলো আমরা ব্যবহার করি, তো এই সিলিং ফ্যানে গড়ে আপনার 75 ওয়াট থেকে শুরু 85 ওয়াট ধরলেই চলে। বাট অ্যাকর্ডিং টু বিএনবিসি 100 ওয়াট হচ্ছে ম্যাক্সিমাম আপনার লোড লাগতে পারে। আবার হচ্ছে যেগুলো আমাদের টিউব লাইট আমরা বলি, যেগুলোকে 4 ফিটের টিউব লাইট বলি, সে এগুলোর জন্য ম্যাক্সিমাম আপনার 20 ওয়াট থেকে শুরু করে 40 ওয়াটের মতো লোড লাগতে পারে। আর যেগুলো ব্রাকেট লাইট, যেটাকে অনেকে লাইট বাল্ব বলে থাকে, সেগুলোর জন্য আপনার গড়ে 9 ওয়াট থেকে 15 ওয়াটের মতো একটা ফিগার আছে। ওকে, তারপরে এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, সে এগুলাকে আমরা নর্মালি বলে থাকি ডাউন লাইট। সো ডাউন লাইট এটা কিন্তু রিসেস না। তো এখানে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই, একটা জিনিস হচ্ছে লাইটের বডি যখন আপনি দেখতে পারবেন, সো এইটাকে নর্মালি আমরা সারফেস টাইপ লাইট বলি। দেখেন এই যে আমার লাইট থেকে রে বের হয়েছে, বাট এই যে কালো রঙের বডিটা কিন্তু দেখতে পারতেছে, তার মানে এটা কিন্তু সারফেসে আছে। আর যদি মনে করেন এই পুরো জিনিসটা কনসিল হিসেবে থাকতো, এটাকে বলা হয় কনসিল টাইপের ডাউন লাইট, অথবা এটাকে আপনি রিসেসড বলতে পারেন। ওকে। সো এইটা নিয়ে যদি আমি এখন এই ড্রয়িং এ ব্যাক করি, সো আমার পক্ষে কিন্তু এখন অ্যাটলিস্ট বলা পসিবল যে এই রুমে আমার কতটুকু লোড রাখতে পারে। যেমন ধরেন এখানে ফ্যান একটা আছে, so আমি বুঝতে পারতেছি এই ফ্যানের জন্য 100 ওয়াট প্রয়োজন। এইটা আমার বাকেট লাইট, মানে আমি এটা বলে দিলাম এটা আমার বাকেট লাইট, তার মানে এটা 15 ওয়াট হতে পারে। এইটা 15 ওয়াট, তার মানে 15 15 30 আর প্লাস 100 130। এইটা একটা 4 ফিটের টিউব লাইট 40 ওয়াট, 170 ওয়াটের মতো লাইট আমার এখানে, 170 ওয়াটের মতো আমার একটা পাওয়ার লাগতেছে। তো এখানে দেখেন ওরা এসির জন্য বলে দিয়েছে যে টিপিক্যালি আপনার যদি এসি হয়, তো 12,000 বিটিইউ সমান হচ্ছে 1 টন। সো 1 টনের এসির জন্য আমাদের 1300 ওয়াট লোডের কথা বলছে। এখন যদি আপনারা মনে করেন যে এটা ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি, তাহলে কিন্তু আসলে আপনি মেন কোডটা বুঝতেছেন না। যেমন ধরেন আমরা যখন ডিজাইন করি, এটা হচ্ছে ওই যে ক্লায়েন্ট ওর নিজে ডিসাইড করে যে সে কি ইনভার্টার এসি লাগাবে নাকি নন ইনভার্টার এসি লাগাবে। তো এই জন্য যেটা সব থেকে বেশি লোড নিতে পারে, ওই ওর্স্ট কেস সিনারিওটাকে মাথার মধ্যে নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হয়। তো সেই জন্য যখন আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করি, সেই স্প্লিট এসির জন্য অলওয়েজ আমাদেরকে 8 টন 1300 ওয়াট করে ধরতে হয়। এখন যদি আপনার বাসা বাড়িতে লাইক 1.5 টন এসি লাগে, তাহলে 1300 ওয়াট ইন্টু 1.5 দিয়ে গুণ করলে যে ওয়াটটা আসবে সেটা আপনাকে ধরতে হবে। ঠিক আছে, তো এটা একটা চার্ট, জাস্ট একদম ইনিশিয়াল লেভেলের চার্ট, একটু দেখে রাখবেন যাতে পরবর্তীতে যখন আমরা লোড ক্যালকুলেশন করবো তখন একটু সুবিধা হয়। আবার ধরেন আমি যদি এটা চিন্তা করি, আমার একটা কম্পিউটার আছে উইথ প্রিন্টার, সো কম্পিউটার আর প্রিন্টার মিলে হলে মোটামুটি 800 ওয়াটের মধ্যে আমাদের হয়ে যাবে। আর যদি মনে করেন প্রিন্টার না থাকে, সিম্পলি একটা টেলিভিশন বা একটা কম্পিউটার আছে, তাহলে 200 থেকে 300 ওয়াটের মতো লোড ধরলে আমার চলে যাইতেছে। ওকে।
এখন যেটা আমরা একটু জানবো সেটা হচ্ছে একটি ইন্টারেস্টিং ব্যাপার। সিম্পলি ধরেন আমি এই ড্রয়িংটা আপনাদের সামনে ওপেন করে দিলাম, এই যে এই জায়গাটা। তো এইটা মনে করেন একটা ফ্লোর, সেকেন্ড ফ্লোর আছে। এখন এটা যদি মনে করেন এরকম করে থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এরকম করে মনে করেন 14 তলা বিল্ডিং। এখন এই 14 তলা বিল্ডিং এ আলটিমেটলি যদি আমার 100টা লাইট থাকে, 100টা লাইটকে একবারে রান করার কোনো পসিবিলিটি আছে? পসিবিলিটি অলমোস্ট জিরো। হয়তো দেখা যাবে 100টার মধ্যে হয়তো 90টা একবারে রান করতেছে, হয়তো 92টা একবারে রান করতেছে, হয়তো 70টা একবারে রান করতেছে। আবার এমন হতে পারে যে ধরেন এক একটা রুমে আমরা হয়তো 2টা করে সকেট ব্যবহার করেছি, আমার সকেট আছে প্রায় 1000 পিস একটা বিল্ডিং এ। তো 1000 পিস সকেট কি একবারে আমার রান করবে? হয়তো দেখা যাবে 2টা সকেট, হয়তো প্রত্যেকটা রুমে 2টা সকেটের জায়গায় একটা সকেট আমার রান করতেছে, একটা আমার আইডিয়াল বসে আছে। রাইট? সো এই জন্য একটা বিল্ডিং এর লোড গুলাকে আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করি। একটা লোডকে বলা হয় কানেক্টেড লোড। কানেক্টেড লোড মানে হচ্ছে যতগুলা ফিক্সচার আছে, এই ফিক্সচার গুলাতে যে পরিমাণ লোড আপনি কনজিউম করতেছেন সেগুলাকে বলা হয় কানেক্টেড লোড। হ্যাঁ, যেমন এইটা খেয়াল করে দেখি। ধরেন এইটা হচ্ছে যদি আমি বলি কানেক্টেড লোড। তো কানেক্টেড লোড মানে হচ্ছে আমার যতগুলা ফিক্সচার আছে, এই ফিক্সচার গুলার যত লোড হবে সেটা হচ্ছে কানেক্টেড লোড। ম্যাক্সিমাম ডিমান্ড বলতে আমরা কি বুঝাই? ম্যাক্সিমাম ডিমান্ড বলতে আমরা বুঝি যদি মনে করেন আমার 1000 পিস লাইট থাকে, আমি এটা একটা কি বলে ক্যালকুলেটর ওপেন করে রাখি দাঁড়া। ধরেন আমার 1000 পিস লাইট আছে, হ্যাঁ। তো এই 1000 পিস লাইট আমার একবারে রান করার কোনো সম্ভাবনাই নাই। হয়তো দেখা যাবে 90টা 900টা একবারে রান করতেছে বা 850 রান করতেছে। তো সেই ক্ষেত্রে এই ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আমার এট এ টাইমে যতগুলা লাইট একবারে জ্বলতে পারে, সেইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। যদি মনে করেন আমার 1000টা লাইট থাকতো, প্রত্যেকটা লাইটের জন্য যদি আমার গড়ে মনে করেন 25 ওয়াট করে লাগতো, তাহলে আমার টোটাল কত? 25,000 ওয়াট দরকার কানেক্টেড লোডে। আর এটা যদি মনে করেন 90% আমার এট এ টাইমে রান করে, তাহলে দেখো আমার ম্যাক্সিমাম ডিমান্ড কত হচ্ছে? ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আমার 22,500 ওয়াট। ক্লিয়ার? তো যখন আপনি বড় বিল্ডিং ডিজাইন করবেন, কানেক্টেড লোড যেমন হিসাব করতে হয়, এটাও বের করতে হয় যে ওই কানেক্টেড লোডের সর্বোচ্চ কত পার্সেন্ট লোড একবারে রান করবে। সো কানেক্টেড লোড মানে আমরা বুঝলাম, ম্যাক্সিমাম ডিমান্ড মানে বুঝলাম। ডাইভার্সিটি ডিমান্ড ফ্যাক্টর মানে হচ্ছে যে এক্স্যাক্টলি আমার যদি মনে করেন আহ এই 100টা লাইট, 1000টা লাইট 25 ওয়াট করে হয়, তো 25,000 ওয়াট এর কত পার্সেন্ট আমি একবার রান করলাম? 0.9%। রাইট? বা 90%। তার মানে এইখানে ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 90%। তো আমাদের বিএনবিসির মধ্যে বলা আছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আপনার লাইটের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর কত ধরতে হবে, ফ্যানে কত ধরতে হবে, বা কমার্শিয়াল বিল্ডিং এ কত ধরতে হবে। যেমন কমার্শিয়াল বিল্ডিং এর জন্য যেটা ওরা বলে যে কানেক্টেড লোডের 90%। তার মানে হচ্ছে যদি আপনি লাইটের জন্য কানেক্টেড লোড 10 কিলোওয়াট হয়, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড ধরবেন 90%। দেখেন 90% চলে গেল। তাহলে এখানে কানেক্টেড লোড আমার 10 কিলোওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড আমার 9 কিলোওয়াট, আর ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 90%। তো এটা যেমন লাইটের জন্য থাকবে, ফ্যানের জন্য থাকবে, সকেটের জন্য থাকবে, এসির জন্য থাকবে। এখন হোয়াট ইজ ডাইভার্সিটি ফ্যাক্টর? দেখেন একটা বিল্ডিং এ ডিফারেন্ট টাইপের লোড থাকতে পারে। কোন লোড লাইটিং লোড হতে পারে, কোনটা ফ্যান লোড হবে, কোনটা আমার সকেট লোড হবে, কোনটা ইকুইপমেন্ট লোড হবে, কোনটা এসি লোড হবে, কোনটা লিফটের লোড হবে, কোনটা মনে করেন পাম্পের লোড হবে। এই যে ইন্ডিভিজুয়াল লোড গুলা থাকে না, সো মনে করেন কোনোটার জন্য 90% আপনি ডিমান্ড ফ্যাক্টর ধরলেন, কোনোটার জন্য 80% ধরলেন। তো সবকিছু বিবেচনা করে আপনি যে দেখলেন যে আমার লোড রাখছে প্রায় 3500 কিলোয়াট। তো এই যে মেন লোড, এর উপরে একটা ডাইভার্সিটি ফ্যাক্টর ধরতে হয়। তো এই ডাইভার্সিটি ফ্যাক্টরটা ভ্যারি করতে পারে কি টাইপের বিল্ডিং বা আপনি কোন লোকেশনে করতেছেন, তার উপর ভিত্তি করে ডাইভার্সিটি ফ্যাক্টর চিন্তা করতে হয়। তো এই জন্য আমরা যখন লোড ক্যালকুলেশন করি, আমাদের এই চারটায় বের করতে হয়। কানেক্টেড লোড কত আমাদেরকে বের করতে হবে, ম্যাক্সিমাম ডিমান্ড কত বের করতে হবে, ডিমান্ড ফ্যাক্টর কত বের করতে হবে, ডাইভার্সিটি ফ্যাক্টর কত বের করতে হবে। এই ডাইভার্সিটি ফ্যাক্টরকে কনসিডার করে এক্স্যাক্টলি আমরা যত কিলোওয়াট লোড পাবো, এর উপর ভিত্তি করে আমাকে ডিজাইন করতে হবে আমার সাবস্টেশন ক্যাপাসিটি কত হবে, আমার জেনারেটরের ক্যাপাসিটি কত হবে, বা আমার বিল্ডিং এ আমি ঠিক কত কিলোওয়াটের রেসপেক্টে লাইনটা নিতে যাচ্ছি, মানে যেটা আমার ইফেক্টিভ লোড। ওকে। এখন ধরেন যদি আমি আপনাকে বলি যে ধরেন আপনি একটা বিল্ডিং ডিজাইন করবেন, বা ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনিই কাজ পাবেন, বাট আমাদের একটা কস্টিং প্রয়োজন, যে আমার এই বিল্ডিং এর জন্য কত কিলোওয়াট লোড আসতে পারে আমাকে জানান, বা এই কিলোওয়াট লোডের জন্য আমার কত টাকা খরচ হবে এইটা আমাকে জানান। এখন যদি আপনি কখনো এই টাইপের কাজ না করেন, ধরেন আপনার কোনো আইডিয়াই নাই, তাহলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না। বাট রিয়েল লাইফে এটা আপনাকে প্রতিনিয়ত বলতে হবে। এটা ফোন আসবে, বা আপনার মিটিং এ হয়তো আপনি এটা শুনবেন যে আমাদের তো একটা 20 তলা বিল্ডিং হবে। তো 20 তলা বিল্ডিং আমার 4 লাখ স্কোয়ার ফিট। সেই 4 লাখ স্কোয়ার ফিট বিল্ডিং এর জন্য আমার ইলেকট্রিক্যাল লোড কত আসবে, বা এই লোডের জন্য আমার ট্রান্সফরমারের ক্যাপাসিটি কত হবে, বা এই পুরো জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করি আমার কত টাকা লাগতে পারে। সেই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত আমাকে কম বেশি অ্যান্সার করতে হবে। তো লাকিলি বিএনবিসির মধ্যে একটা ডেটা আছে, যে ডেটা দেখে আপনি এই কাজটা করতে পারবেন। আমি যদি একটু নিচের দিকে যাই, মেবি হ্যাঁ এখানে পাবো, দেখেন।
ওরা যেটা করছে মিনিমাম লোড ডেন্সিটি রাখছে, যে একটা বিল্ডিং এর টাইপ বের করছে, এরপরে বের করছে যে এক্স্যাক্টলি এই টাইপের বিল্ডিং এর জন্য আপনার কি পরিমাণে লোড আসতে পারে। আমি একটা করে দেখাই যে এই জিনিসটা কিন্তু আপনার এন্টায়ার লাইফ জুড়ে কাজে লাগবে। আমি সিম্পলি এখান থেকে একটু নিয়ে নিই। ধরেন একটা কন্ডিশন আমরা এরকম চিন্তা করলাম যে আমাদের 1 লাখ স্কোয়ার ফিট একটা বিল্ডিং, হয়তো আমাদের হচ্ছে কন্ডিশন এরকম যে আমাদের 10 তলা বিল্ডিং হবে, 10 স্টোরি বিল্ডিং। সো স্টোরিটাকে আমরা এসটি ডট লিখলাম, 10 স্টোরি বিল্ডিং। আর প্রত্যেকটা ফ্লোর হচ্ছে আমার মনে করেন সামাও 10,000 স্কোয়ার ফিট করে। এই যে স্কোয়ার ফিট মানে লেন্থ এবং উইথ গুণ করলেই আমি স্কোয়ার ফিট পেয়ে যাবো। সো তার মানে আমার 10 তলা বিল্ডিং এর টোটাল এরিয়া কত, 10,000 স্কোয়ার ফিট মাল্টিপ্লাই 10, তার মানে 1 লাখ স্কোয়ার ফিট হচ্ছে আমার বিল্ডিং এর এরিয়া। বিল্ডিং এরিয়া। সো আমি বললাম যে এইটা হচ্ছে আমার কমার্শিয়াল বিল্ডিং। সো এই কমার্শিয়াল বিল্ডিং এ ইলেকট্রিক্যাল লোড কত এটা বের করে দিতে হবে। সো বিল্ডিংটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে এসি বিল্ডিং, একটা হচ্ছে নন এসি বিল্ডিং। তো ওরা দেখেন এটা করে দিচ্ছে যে যদি আমার অফিস বিল্ডিং হয় অথবা কমার্শিয়াল মাল্টি স্টোরি বিল্ডিং হয়, তার জন্য এই ঘরটা এই যেটা। সো এইখানে ওরা যেটা করছে যে একদিকে রাখছে নন এসি বিল্ডিং এ, একদিকে রাখছে এসি বিল্ডিং, এই যে এসি বিল্ডিং, রাইট। সো এখানে ওরা বলছে যে ইউনিট লোড ওয়াট পার মিটার স্কোয়ার, তার মানে প্রতি মিটার স্কোয়ার এরিয়ার জন্য আপনাকে এই পরিমাণে লোড কনসিডার করতে হবে। এখন দেখেন আমরা এটা স্কোয়ার ফিটে বের করছি, ওরা আবার দিচ্ছে স্কোয়ার মিটারে, তার মানে স্কোয়ার ফিট থেকে মিটারে কনভার্ট করতে হবে। তো আমরা যেটা জানি যে প্রতি মিটার সমান আমার 3.28 ফিট, মানে প্রতি মিটার সমান 3.28 ফিট হয়। তার মানে 1 মিটার স্কোয়ার সমান কত হবে, এটাকে বর্গ করলে হয়ে যাচ্ছে দেখেন। তার মানে বেসিক্যালি আমি এটা বুঝলাম যে 1 মিটার স্কোয়ার সমান 10.76 ফিট স্কোয়ার। তাহলে আপনি দেখেন এই ফিটটাকে স্কোয়ার ফিটকে আপনি মিটারে কনভার্ট করতে পারেন সিম্পলি 1 লাখকে 10.76 দ্বারা ভাগ করে, এই দেখেন এই আমার 1 লাখ ভাগ হচ্ছে 10.76। তার মানে আমি এখানে পাচ্ছি 9,293 স্কোয়ার মিটারের মতো জায়গা। 9,200, এটা কত 93 মেবি, 9,293 স্কোয়ার মিটার। আপনি স্কোয়ার মিটারকে এভাবে লিখতে পারেন SQ ডট এম, অথবা আপনি ডাইরেক্টলি এম স্কোয়ারও লিখতে পারেন এইভাবে করে, এই যে এইভাবে এটা লিখতে পারেন। তো আমি এই ফ্র্যাকশনে না যায় একবারে 9,300 লিখে দিই, জাস্ট 7 একটু বেশি নিলে সমস্যা নাই, এতে কোনো কনফিউশন না আসে যেটা। So, এটা হচ্ছে আমার বিল্ডিং এর এরিয়া। এখন যদি আমার নন এসি বিল্ডিং হইতো, সিম্পলি ওরা বলছে কি প্রতি মিটার স্কোয়ার 28 ওয়াট দিয়ে গুণ করতে, দেখেন আমি সিম্পলি এটাকে 28 দিয়ে গুণ করলে আমার লোড চলে আসতেছে এটা মাল্টিপ্লাই আমার 28। আমি এখন এটা কত পাবো দেখি, এই 28 × 93, এইটা। তার মানে দেখেন 2,60,000 ওয়াট পাচ্ছি, কিলোওয়াটে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। তার মানে আমি দেখলাম যে এই বিল্ডিং এ মোটামুটি আমার 260 কিলোওয়াটের মতো লোড লাগতে পারে যদি আমার নন এসি বিল্ডিং হয়। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আমার একটা ধারণা আসলো যে এই বিল্ডিং গুলাতে কি পরিমাণ লোড আমার লাগতে পারে। এখন আমি বললাম যে এটা ফুল এসি বিল্ডিং, তো আপনি দেখলেন যে এসি বিল্ডিং হলে তো 28 ওয়াটে হইতাছে না, তখন আমাকে কি করতে হবে 75 দিয়ে গুণ করার কথা বলছে। এই আমার 75 দিয়ে গুণ করার কথা বলছে। তো আমি দেখি কত হয়, এই 9,300 × 75, আমি কত পাইলাম 6,97,500 ওয়াট। কিলোওয়াটে কনভার্ট করেন, সো পাইলাম হচ্ছে 697 কিলোওয়াট, দেখছেন। তার মানে এসি হইলে কিন্তু আমার লোডটা অনেক বেশি বেড়ে যাইতেছে। সো আমি একবারে 97 নেবি না, 97 কিলোওয়াট। সো আমি দেখলাম যে আমি যদি নন এসি বিল্ডিং হইতো 260 কিলোওয়াট হয়ে গেল, আমার এসি বিল্ডিং হইলে 697 কিলোওয়াট আমার লাগতেছে, এটা মিনিমাম লোড, এর থেকে বেশি হইতে পারে। তবে যদি আপনি এই কাজটা কোন একজন মানে এক্সপিরিয়েন্স কনসালটেন্টকে দেন, বা ধরেন যে জানে এই টাইপের কাজ তাকে দেন, সে মেবি এর থেকে একটু ভিন্ন ভাবে করবে। কেন করবে আমি এটা এখন এক্সপ্লেন করি। ধরেন আগে তার আগে আমি একটা কমার্শিয়াল বিল্ডিং ওপেন করি যাতে আপনারা বুঝতে পারেন যেটা কেন বললাম। যদিও এটা বিএনবিসি বলছে, বাট তারপরে সে ভিন্নভাবে করবে। সিম্পলি আমি একটা বিল্ডিং এ যাই, কমার্শিয়াল বিল্ডিং এ আসি। ধরেন এখানেই আমাদের একটা বিল্ডিং থাকার কথা, এটা আমি ওপেন করি, হ্যাঁ। এটা হচ্ছে একটা 14 তলা বিল্ডিং। সো এটা আমাদের একটা কমার্শিয়াল বিল্ডিং, রাইট। সো কমার্শিয়াল বিল্ডিং আমরা যাই, বললাম ফুল বিল্ডিং এসি। তো টিপিক্যালি যদি আমরা কখনো বলি ফুল বিল্ডিং এসি, আসলে ওই বিল্ডিং এ কোন কোন জায়গায় এসির মধ্যে পড়ে দেখেন। এই বিল্ডিং ফুল এসি, এই টয়লেটে কিন্তু কেউ কোনোদিন এসি ব্যবহার করবে না, রাইট। স্টোর রুমেও কেউ কখনো এসি ব্যবহার করবে না। এই যে সিঁড়ি আছে, সিঁড়িতেও কিন্তু কেউ কখনো এসি ব্যবহার করবে না। এই যে স্টোর, এসি ব্যবহার করবে না। এইখানে কিন্তু সিঁড়ি আছে, এসি ব্যবহার করবে না। তারপরে এই যে টয়লেট আছে, এসি ব্যবহার করবে না। সো এইরকম করে একটা বিল্ডিং যদি আপনি কখনো ডিজাইন করেন, একটু ভেতরে অ্যানালাইসিস করেন,
যদিও বলা হয় যে ফুল বিল্ডিং এসি, বাট রিয়েল লাইফে একটা বিল্ডিং এর 70%-এর বেশি এসি ওই রকম হয় না। 70 থেকে 75% জায়গা এসির মধ্যে থাকতে পারে। তো কোনো বিল্ডিং এ 80% হবে, কোনো বিল্ডিং এ 65% হবে, কোনো বিল্ডিং এ 70% হবে। তো অন এভারেজে ধরা হয় যে যদি বলা হয় যে একটা বিল্ডিং ফুল এসি, তার হয়তো 70% জায়গা এসির মধ্যে থাকতে পারে। তাহলে ওই লোক হলে ডিজাইন করতো কি, যে সে এটাকে 70% এমনি করে চিন্তা করতো যে আমার এই 9300, তো 93%, 30% সে নন এসি হিসাবে কাউন্ট করতো। দেখেন ফুল এসি হইলো, হ্যাঁ। সো এটা 30% কত হয়, দেখি কত হয়। এই আমার 9300 ইন্টু 0.3, সো 2790 স্কোয়ার মিটার। এই যে দেখেন 2790 স্কোয়ার মিটার। সো এই অংশটা নন এসি, নন এসি, আর বাকিটা আমার এসির মধ্যে পড়বে। সো এটা বাদে কত, এই 9300, 9300 মাইনাস 2790, সো বেসিক্যালি 6510। এটা আমার এই 6510 স্কোয়ার মিটার, এটা হচ্ছে আমার এসি পার্টের মধ্যে পড়লো, রাইট। সেই দেখেন এই 9790 ইন্টু আমার 28, এটাকে ভাগ করলে আপনি 78 কিলোওয়াট লোড পাচ্ছেন নন এসি পার্টের জন্য। আর এসি পার্টের জন্য কত পাচ্ছেন, 6510 ইন্টু 75। এটা আপনি 1000 ভাগ করেন, সো 488 প্লাস হচ্ছে 78, তার মানে আপনি টোটাল পাইলেন কত, 566 কিলোওয়াট। দেখেন তো ওই লোডটা বের করতে 566 কিলোওয়াট, আর আপনার আসলে কিন্তু 797 কিলোওয়াট, রাইট। এই জন্য আমরা যখন কোনো ডিজাইন করি বা যখন কোনো লোড ক্যালকুলেট করি, তখন আমাদেরকে বইয়ের পাশাপাশি বাস্তবতা বুঝতে হয় যে এক্স্যাক্টলি একটা বিল্ডিং রিয়েল লাইফে কিভাবে ফাংশন করে বা এখানে কি কি জিনিসগুলো ভ্যারি করতে পারে। এখন এইটা আমাদের কাছে কেন এত ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন নিজে ডিজাইন করবেন তখন দেখবেন যে অনেক সময় আপনাকে মানে হাউ টু সে যে প্রিলিমিনারি কস্টিং বের করতে হয়, যেখানে আপনি বিল্ডিং এর কখনো চেহারাও দেখবেন না, শুধু শুনবেন কি টাইপের বিল্ডিং, বিল্ডিং এর এরিয়া কত, তারপরে এই বিল্ডিংটা কয়তলা বিল্ডিং, তারপর ভিত্তি করে আপনি বিল্ডিং এর লোড বের করতে হবে, সাবস্টেশনের ক্যাপাসিটি বের করতে হবে, জেনারেটরের ক্যাপাসিটি বের করতে হবে, এবং আপনার কস্টিং বের করতে হবে, রাইট। তো এইটা বের করার জন্য ইউজার্স নিড এ রেফারেন্স, তো এইটা আপনার রেফারেন্স পয়েন্ট হিসেবে কাউন্ট করবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার ক্রস চেক হয়ে যাবে। ক্রস চেকটা কেন ইম্পর্টেন্ট, যেমন ধরেন আমরা স্টিল, আমি আমার অলমোস্ট 11 বছর শুধু এই কাজই করি, আমরা শুধু ডিজাইনই করি। তারপরে যখন কোনো নতুন বিল্ডিং আসে বা একটু কমপ্লিকেটেড বিল্ডিং আসে, আমাদের মনে হয় যে এটা যদি কেউ চেক করতো বা কোনো সিনিয়র কোনো কনসালটেন্ট দেখতো, তাহলে কিন্তু আমরা একটু মনে করি যে না এটা ঠিকঠাক আছে। সো আলটিমেটলি আপনি এই জিনিসটা প্রতিনিয়ত করাতে পারবেন না। সো আপনি কাউকে যে চেক করে তাকে টাকা পেমেন্ট করতে হবে, এবং এই সেক্টরে বেশ ভালো টাকা পেমেন্ট করে আপনাকে চেক করাইতে হবে। তো যদি আপনি মনে করেন অ্যাজ এ নিউ বা বিগিনার হিসেবে একটা বিল্ডিং ডিজাইন করে দেখলেন যে আপনার প্রায় 2000 কিলোওয়াট লোড আসছে, এখন আপনি দেখেন ক্রস চেক বা ভেরিফিকেশনের খুব বেশি স্কোপ নাও থাকতে পারে। বাট আপনি যদি এইখান থেকে একদম ডিজাইনের শুরুর দিনে এটা ক্রস চেক করে দেখতেন যে আমার লোড হয়তো গড়ে 1800 কিলোওয়াটের মতো আসতেছে, তাহলে কিন্তু আপনি শিওর হইতেন যে না মেবি 2000 কিলোওয়াট অলমোস্ট ওকে, হয়তো আমাকে কিছু মডিফিকেশন করতে হবে। বাট যদি এটা 1800 কিলোওয়াট আসছে, আপনি মনে করেন মেন ডিজাইন করে পেলেন 300 কিলোওয়াট, তাহলে কিন্তু তখন আপনি বুঝতেছেন যে দেয়ার ইজ সামথিং রং, আমি হয়তো কোথাও মিস্টেক করছি, আমাকে এটা আবার নতুন করে মডিফাই করতে হবে। তো এই ক্রস চেকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে যে এই বিএনবিসি কর্তৃক যে ডেটাটা দিছে, সেটা রিয়েল লাইফে হয়তো কিছু জায়গাতে আমাদের মডিফাই করতে হয়। তো আমি আমাদের কোর্সে যে ক্লাসগুলো হবে সেখানে দেখাবো যে কোন কোন সেক্টরে মডিফিকেশনটা আমাদের করতে হয়। যেহেতু প্রথম ক্লাস, তার জন্য আমরা আইডিয়াল কন্ডিশনটাই ফলো করি, হ্যাঁ। তো আমি যেটা করেছি, একটি এক্সেল ফাইল রেডি করে দিয়েছি আপনাদের জন্য, যেহেতু অনেকে আছে মাত্র শুরু করবেন। তো এই জায়গাতে এই ডেটাগুলো অলরেডি উল্লেখ করা আছে, দেখেন। আমি এখানে আমার 9300 স্কোয়ার ফিট ছিল, স্কোয়ার মিটার ছিল। তো আপনি এখানে বেসমেন্ট গুলো লিখবেন, বেসমেন্ট মানে মাটির নিচের ফ্লোর, প্রত্যেকটার জন্য এরিয়া কত আপনি লিখবেন। এখানে অটোমেটিক আপনার এটা চলে আসবে, দেখেন জাস্ট লিখলেই আসবে। 25% এসি হবে নাকি 30% এসি হবে, আপনি সিম্পলি এখানে দিবেন, তার রেসপেক্টে ওরা এখানে লোডটা ক্যালকুলেট করে দিবে। দেখেন আমি যদি 25% নন এসি ধরছিলাম, আমার 65 কিলোওয়াট আসছে। আমি যদি 30% চিন্তা করি, আমার লোডটা এখানে চেঞ্জ হবে, দেখেন 78 কিলোওয়াট চলে আসছে। সো এখানে আমার কত 30% চেঞ্জ হলে এখানে 70 হবে, এটা আমি নিজেই বুঝতে পারতেছি 70 হবে। সেই 488 কিলোওয়াট। এখন এই অনুযায়ী আমরা একটু আগে লোডটা ক্যালকুলেট করেছি। এখন এর বাইরেও একটা বিল্ডিং এর লোড থাকতে পারে, যেমন ধরেন অনেক সময় এরিয়া লাইটিং করতে হয়, যে একটা বড় কোনো কমপ্লেক্স, এখানে হয়তো আমার স্ট্রিট লাইট লাগতে পারে, গেটে লাইট লাগতে পারে, বাউন্ডারি লাইট থাকতে পারে। সেই কম্পাউন্ড লাইটিংটা একটা লট হিসেবে কাউন্ট করে। So আপনি দেখবেন যে এই কম্পাউন্ড লাইটের জন্য আপনার কতগুলো লাইট লাগবে, তার ওয়াটেজ কত আপনি এখানে রাখবেন। এর বাইরে থাকে হচ্ছে লিফট। সো লিফটের লোড কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি দেখাবো, যদিও এটা মেকানিক্যাল পার্ট, আমি যতটুকু পসিবল এটা আমি দেখানোর চেষ্টা করবো। লিফটের লোড লাগবে, একটা হচ্ছে ওয়াটার পাম্পের লোড লাগে, আর একটা হচ্ছে ইকুইপমেন্ট লোড। যেমন ধরেন কোন একটা বিল্ডিং করতেছেন, সার্ভার রুম লাগবে, এখন সার্ভার রুমের লোডটা তো ডিএনবিসি বলে দেয় নাই।
সো আপনাকে সার্ভার রুমের লোডটা এখানে অ্যাড করতে হবে। সো এই সবগুলা লোড অ্যাড করে আপনি এখানে টোটাল লোডটা পাইলেন, দেখেন এই 639 কিলোয়াট। আমরা এখানে ইকুইপমেন্ট লোড 0 ধরেছি, হ্যাঁ। সো এরপরে অ্যাপ্লাইং ডাইভার্সিটি ফ্যাক্টর, যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, সবগুলা লোড বের করার পরে ইউ জাস্ট নিড আ ডাইভার্সিটি ফ্যাক্টর। তো টিপিক্যালি এই সমস্ত বিল্ডিং এর জন্য গড়ে আপনার 85 থেকে 90% মতো ডাইভার্সিটি ফ্যাক্টর ধরলেই চলে। ধরার পরে আপনি বের করলেন যে আপনার টোটাল কিলোওয়াট কত। আর যেহেতু মনে করেন আমাদের কেভিএ তে লোডটা বের করতে হয়, তো স্ট্যান্ডার্ড পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরা হয়। তো 0.8 পাওয়ার ফ্যাক্টর আমি দেখলাম কত, আমার 719 কেভিএ আসে, মানে এটাকে 0.8 দিয়ে ভাগ করলে আপনি এটা পাবেন। তো আপনার এখন দরকার হচ্ছে এই 719 কেভিএ, তো আপনার লাইন আসবে না। সো এই, আচ্ছা আমি জেনারেটর সাবস্টেশনের দিকে না যাই, ধরেন আপনি এই পর্যন্ত আমরা রাখি, যাতে অনেকের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। সো আপনি দেখলেন যে আপনার বিল্ডিং এর টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 719 কেভিএ লোড। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা বিল্ডিং এর জন্য এটা বের করে নিতে পারবেন। তো আমি এক্সেল ফেলে দিয়ে দেবো, সেটা একটু দেখেন, যদি কোনো যেটা বুঝতে সমস্যা আমাকে জানালে আমি আবার এটা পরে ক্লাস দেখবো। ওকে। তো আমরা এটা অন্তত বোঝার চেষ্টা করলাম যে টিপিক্যালি একটা বিল্ডিং যদি আমাদের সামনে আসেও এরপর থেকে আমি অ্যাটলিস্ট বের করতে পারবো যে এই বিল্ডিং এর জন্য মিনিমাম আমার কতটুকু লোড লাগবে। এখন দেখেন বিএনবিসি এখানে পরিষ্কার বলে দিছে মিনিমাম লোড ডেন্সিটি, এর থেকে বেশি হইতে পারে, বাট এর থেকে নিচে হওয়াটা হয়তো খুব বেশি বাঞ্ছনীয় না। এরপরে চলো আমরা দেখে আসি, যেটা লোডের ব্যাপারে একটা আইডিয়া পাচ্ছি। এখন সিম্পলি কিছু বেসিক ফর্মুলা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকাটা দরকার। সো এই ফর্মুলার দিকে আমরা একটু যাই। তো টিপিক্যালি আমরা যখন বলি যে একটা নির্দিষ্ট কিলোওয়াট বা এত কেভিএ এত কেভিআর, তো এগুলা হচ্ছে পাওয়ারের ডিফারেন্ট ফরম্যাট। যেমন ধরেন আমরা তো এই সূত্রটা সবাই জানি, এস স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সো আলটিমেটলি যে পাওয়ারটা আমরা কনজিউম করতে পারি, যেমন আমার লাইটে 10 ওয়াট লোড লাগবে, সো ইটস এ অ্যাক্টিভ পাওয়ার। যে পাওয়ারটা আমরা প্রোডাকশনে নিয়ে আসি বা প্রোডাকশন করি, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আর রিয়েল লাইফে যে পাওয়ারটা হয়তো আমরা ইউজ করতে পারি না, যদি এটা একটা অন্য ভ্যালু আছে, যেমন আমার ভোল্টেজটাকে স্টেবল করতে হেল্প করবে, সো ওই টাইপের পাওয়ার গুলোকে আমরা বলে থাকি রিঅ্যাক্টিভ পাওয়ার। সো আমাদের এই তিনটা পাওয়ার নিয়ে ডিল করতে হবে। একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, সো এটা মানে হচ্ছে ভিএ। সো এটা যদি আপনি সূত্র নিয়ে লিখতে চান তাহলে লিখবেন এস ইকুয়াল টু ভিএ, সো মানে ভোল্টেজ মাল্টিপ্লাই কারেন্ট। অ্যাক্টিভ পাওয়ার মানে কি, অ্যাক্টিভ পাওয়ারকে আমরা প্রকাশ করি পি দ্বারা। সো পি ইকুয়াল টু ভিআই, সাথে হচ্ছে লসটা, এই লসটাকে আমরা বলে থাকি পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টরটাকে ম্যাথমেটিক্যাল টার্মসে আমরা এক্সপ্লেন করি কস পাই দিয়ে। সো ওই থিওরিটিক্যাল কনসেপ্টে আমি আর যাচ্ছি না। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা এটা প্রকাশ করি কিউ দ্বারা। সো ওই অনুযায়ী আমরা আমাদের সূত্রটা লিখি হচ্ছে ভিএআর। আর যখন আমরা একটু মানে লার্জ স্কেলে প্রকাশ করি তার আগে কিলোটা যোগ করি। সিমিলারলি ওয়াট দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারকে প্রকাশ করি, লার্জ স্কেলের জন্য কিলোওয়াটে প্রকাশ করি। আর এটাকে ভিএ বলি, লার্জ স্কেলে যাওয়ার জন্য কেভিএ বলি, রাইট। সেই তিনটা আমাদের মনে রাখতে হবে। তো সূত্রটা অনুযায়ী আপনার যে রিয়েল পাওয়ার আছে, এই রিয়েল পাওয়ার মানে যেটা আপনি ইউজ করতেছেন আপনার রিয়েল লাইফে ব্যবহৃত হইতেছে, এটাকে যদি আপনি পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করেন তাহলে আপনি কেভিএ পাবেন। তার মানে যদি এমন হয় যে ধরেন আপনাকে বলা হলো যে 80 কিলোওয়াটের মতো আপনার লোড লাগবে, এখন সেটার রেসপেক্টে কতটুকু পাওয়ার আপনাকে প্রোডাকশনে আনতে হবে, প্রোডাকশন করতে হবে, প্রডিউস করতে হবে, সেটা বের করার জন্য এটাকে পাওয়ার ফ্যাক্টরে ভাগ করবেন। পাওয়ার ফ্যাক্টরের মান আপনি কেমনে জানবেন? আপনি তো আগে অ্যানালাইসিস করে দেখতে হবে আপনার সিস্টেমে কি টাইপের লোড আছে, এখানে আপনি ইন্ডাকটিভ লোড কত আছে, ক্যাপাসিটিভ লোড কত আছে, সেটা অ্যানালাইসিস করে না বুঝবেন কতটুকু পাওয়ার ফ্যাক্টর আছে। বাট টিপিক্যালি যখন আমাদের কাছে লাইন আসে, পাওয়ার সাপ্লাই কোম্পানি লাইন দেয়, তখন এটা ধরে নেওয়া হয় যে স্ট্যান্ডার্ড পাওয়ার ফ্যাক্টর 0.8 আসে। সেই জন্য 0.8 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি বুঝবেন যে আপনাকে 100 কেভি এর মতো লোড নিতে হবে। তো আমরা এই কাজটা এখানে করেছি, যে আমার এই লোডটা হচ্ছে সিস্টেমে আছে, আমি পাওয়ার সাপ্লাই কোম্পানির কাছে যদি লাইন নিতে চাই, সেই ক্ষেত্রে আমি কেভিএ তে প্রকাশ করে বললাম যে 719 কেভি আমার লোড লাগবে। ওকে। এখন যেটা আমরা জানবো যে আমি যেহেতু এটা বের করে ফেলছি আমার কেভিএ কিলোওয়াট কেভিআর, আমার একদম বেসিক আর একটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলে থাকি মানে কারেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজে আমরা পাওয়ারটা ডিস্ট্রিবিউশন করতে পারি। তো এখন আমরা কখন শিওর হব যে কখন আমার সিঙ্গেল ফেজ লাইন নিতে হবে বা কখন থ্রি ফেজ লাইন নিতে হবে? তো এই ব্যাপারে আমাদের বিএনবিসি কর্তৃক একটা ডেটা দিয়ে দিচ্ছে। তো সেটা যদি আমি একটু লিখি, আপনারা চাইলে একটু নোটস রাখতে পারেন, যদিও আমি বইটা দিয়ে দিবো ওইখানে থাকবে। তো আমি এখানে একটু লিখে দিই। দেখেন আমাদের বাংলাদেশি নিয়ম অনুযায়ী যদি আপনার লোডটা জিরো, আচ্ছা এটা আমি অন্য কালার নিই, দাঁড়ান। আপনার লোড যদি জিরো জিরো থেকে শুরু করে 7.5 কিলোওয়াটের মধ্যে ভ্যারি করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি পাওয়ার সাপ্লাই কোম্পানির কাছে
সিঙ্গেল ফেজে লাইনটা নিতে পারবেন। এখন সিঙ্গেল ফেজের জন্য আমাদের বাংলাদেশ কর্তৃক যে অনুমোদিত ভোল্টেজ সেটা হচ্ছে 230 থেকে শুরু করে 240। এইটা অনেকে 220 লিখতে পারে, রিয়েল লাইফে আপনি এটা 210 পাইতে পারেন, 205 পাইতে পারেন, বাট যখন ডিজাইন করবেন তখন আপনাকে এই ভোল্টেজটা মনে রাখতে হবে যে 220, 30 বা 40 ভোল্টে আপনাকে পুরো লাইন দিবে। যদি মনে করেন আপনার লোডটা 7.5 থেকে শুরু করে 50 কিলোটের মধ্যে ভ্যারি করে, সেই ক্ষেত্রে ওরা আপনাকে সিঙ্গেল ফেজে লাইন দিবে না, ওরা আপনাকে থ্রি ফেজে লাইন দিবে। তো এই থ্রি ফেজে আপনাকে লাইন দিবে হচ্ছে 400 ভোল্টে। ঠিক আছে, দেখেন 400 ভোল্টে লাইন দিবে আপনাকে। যদি আপনার লোডটা 50 কিলোওয়াট থেকে শুরু করে 5,000 কিলোওয়াটের মধ্যে থাকে, তাহলে ওরা আপনাকে থ্রি ফেজে লাইন দিবে। তবে সেই ক্ষেত্রে ভোল্টেজটা 400 ভোল্ট থাকবে না, ভোল্টেজটা থাকবে 11 কেবি। দেখেন এই যে 11 কেবি। আর যদি মনে করেন আপনার লোডটা 5,000 কিলোওয়াট থেকে শুরু করে একটু বেশির দিকে আসে, তো বেশি বলতে এটা যদিও পাওয়ার সাপ্লাই কোম্পানির উপর ডিপেন্ড করে, বাট একটা মানে মোটামুটি অ্যাজাম্পশন করা হয় যে এটা যদি 30 মেগাওয়াট বা 30,000 কিলোওয়াটের মধ্যে ভ্যারি হয়, তাহলে ওরা আপনাকে থ্রি ফেজ লাইন দিবে, কিন্তু ভোল্টেজটা দিবে 33 কেবি। সো আমি পার্সোনালি 33 কেবির উপরে কখনো ডিজাইন করি নাই, so আমাদের ক্লাসের মধ্যে একটা আমরা রাখি। সো এই হচ্ছে আমাদের মানে চার্ট, যে আমার লোড যদি 0 থেকে শুরু করে 7.5 এর মধ্যে থাকে তাহলে সিঙ্গেল ফেজ, 7.5 থেকে 50 কিলোওয়াট তাহলে আমার থ্রি ফেজ, 50 থেকে 5,000 কিলোওয়াট তাহলে আমার থ্রি ফেজ 11 কেবি, 5,000 কিলোওয়াট থেকে শুরু করে 30,000 কিলোওয়াট সেক্ষেত্রে থ্রি ফেজ 33 কেবি। এখন ধরেন কারোর হয়তো 52 কিলোওয়াট লোড হয়েছে, তো সেই ক্ষেত্রে কি সে 400 ভোল্ট পাবে নাকি 11 কেবি পাবে? সো আলটিমেটলি আমাদের যেটা হয় যে এই 2-4 কিলোওয়াটের জন্য কোনো ঝামেলা করবে না, আপনাকে এই জায়গাতে দিয়ে দিবে। তো ঢাকা শহরের জন্য যে প্রবলেমটা আসলে হয় সেটা হচ্ছে ধরেন কারোর হয়তো লোড আছে 60 কিলোওয়াট, 60 কিলোওয়াট লোড আছে। এখন বাংলাদেশের রুলস অনুযায়ী সে কিন্তু 400 ভোল্টের লাইন পাবে না, সে লাইন পাওয়ার কথা 11 কেবিতে, তাই না? তো ওই 11 কেবি লাইন নিলে আবার একটু শুরুর দিকে খরচ আছে, সেই জন্য ক্লায়েন্ট করে কি আমাদের মতো কনসালটেন্টকে দিয়ে সে জোর করে লোডটা মনে করেন 50 কিলোওয়াটের নিচে শো করে। কিন্তু যখন সে কনজাম্পশন করতেছে তখন তার 49 কিলোওয়াট নাই, এটা তো পারলে 70 কিলোওয়াট হয়ে গেছে। তো এটা দেখা যায় লাখ লাখ বিল্ডিং এর জন্য এই ঝামেলা। তো এই জন্য ডেস্কো করছে কি ওদের লোড ফোরকাস্টিং ঠিক মতো করতে পারে না, যে আলটিমেটলি আমার কি পরিমাণে 400 ভোল্টে লাইন দিতে হবে, সে বড় ধরনের প্রবলেম হয়ে যায়। তো এই এই প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য ওরা একটা মানে একটা উপায়ই বলা যায় যে এই ঢাকা শহরের জন্য এটাকে 80 কিলোওয়াট পর্যন্ত বর্ধিত করতে পারে। যে আপনার যদি 7.5 থেকে শুরু করে 80 কিলোওয়াটের মধ্যে লোড থাকে, তাহলে ওরা আপনাকে 400 ভোল্টের লাইনটা দিবে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি 80 কিলোওয়াট থেকে শুরু হবে শুধু ঢাকা শহরের জন্য। এখন ঢাকা শহরের বাইরে মনে করেন আপনার পটুয়াখালীতে বিল্ডিং, এখন পটুয়াখালীতে হয়তো মনে করেন পিডিবি আছে বা আরইবি আছে, ওরা যদি আপনাকে বলে যে না আপনার তো লোড 70 কিলোওয়াটে আছে, আপনার জন্য খরচ বেশি হয়ে যাচ্ছে, আপনাকে 11 কেবিতে না দিয়ে আমরা 70 এটা 400 ভোল্টে দিব, দিতে পারে। মানে এইটা আপনার ক্লায়েন্টের সাথে ওদের যে রিলেশন তার উপর ভিত্তি করে এই জিনিসটা অনেক সময় কম বেশি হতে পারে, বাট এটা হচ্ছে আইডিয়াল সিনারিও। মোটামুটি অলমোস্ট সব জায়গাতে এটা ফলো করা হয়। এখন ধরেন অনেক সময় আমরা মনে করি যে কেন আমাকে এই 11 কেবি লাইন নিতে হবে, আমার তো খরচ বেশি হবে, বা আলটিমেটলি এটা আসলে কেন করা হয়। তো এইটা প্রত্যেকটা দেশের সরকারই তার মানে জনগণের কথা চিন্তা করে এই জিনিসটা করে। এটা করার কারণটা হচ্ছে ধরেন এই সূত্রটা আমরা সবাই জানি, একদম বেসিকটা ইকুয়াল টু ভিআই না, এটা। তো এখানে আমার এই পিটা হচ্ছে আমার বিল্ডিং এর যে লোড সেটা, এটা ধরেন এটা সরকার আপনাকে ঠিক করে দেবেন, এটা হচ্ছে আপনার বিল্ডিং এর যে লোড আছে এটা আপনার লাগবেই। সো আপনি ভোল্টেজ আপনার 400 ভোল্টে নেন আর 10 ভোল্টে নেন, আপনি 11 কেবিতে নেন, এইটা কোনো কিছু ডিপেন্ডই করতেছে না। সো পাওয়ার পাওয়ার লাগবেই, ভোল্টেজটা সরকার ঠিক করে দিতেছে। সো কারেন্ট আপনাকে বের করতে হবে, যদি কারেন্ট বের করতে চাই দেখেন আই ইকুয়াল টু পি/ভি। তার মানে বুঝতে পারতেছি যদি আমার কাছে দুইটা ভোল্টেজ থাকে এরকম করে, একটা মনে করেন 40 ভোল্ট, একটা হচ্ছে 60 ভোল্ট। সো আমি এখানে যদি কারেন্ট বের করতে চাই, তার মানে আমার মনে করেন এখানে যদি 40 ভোল্ট ডিল করি, এই যে 40 ভোল্ট আমার এখানে নিয়ে আসি, তার মানে দেখেন আমার কারেন্টটা একটু বেশি হবে, কারেন্টেরটা আমার একটু বেশি আসবে, রাইট? কারণ পাওয়ার তো আমার এখানকে কনস্ট্যান্ট। আর যদি মনে করেন আমি 60 ভোল্ট নিই, তাহলে এই কারেন্টের পরিমাণটা একটু কম আসবে। তো যদি মনে করেন আমার কারেন্টটা অনেক বেশি হয়ে যায়, যেমন আমি 11 কেবি লাইন নেওয়ার কথা, আমি সেখানে 230 ভোল্টের লাইন নিতেছি, তার মানে আমার 11 কেবি লাইন নিলে আমার দেখা যেত যে কারেন্টটা হইতাছে তার রেসপেক্টে আমার মনে করেন এই কারেন্টটা ক্যারি করার জন্য এরকম একটা চিকন কন্ডাক্টর হলেই চলতো, হয়তো ইনসুলেশন বেশি লাগতো, চিকন কন্ডাক্টর হলেই চলতো। কিন্তু আমি ভোল্টেজটা তো অনেক গুণ কমায় ফেলছি, তার মানে কি আমার কারেন্টের পরিমাণটা বেড়ে গেছে। সো আমার ইলেকট্রন গুলাকে জায়গা দেওয়ার জন্য
ডেফিনেটলি আমার কিন্তু এই কন্ডাক্টরের পরিমাণটা অনেক বেশি মোটা করা লাগছে, মানে সারফেস এরিয়া আমার বাড়ানো লাগছে। তো এই সারফেস এরিয়া যখন আপনি বাড়াবেন, তো এই কন্ডাক্টর গুলো নর্মালি আপনার অ্যালুমিনিয়ামের হয় অথবা কপারের হয়। সো এর একটা বড় কস্টিং আপনার চলে আসবে। কস্টিং এর থেকে বড় ব্যাপার হচ্ছে এই এত মোটা কন্ডাক্টর আপনি ক্যারি করতে পারবেন না, কিন্তু ওভারহেড করেন। সো ধরেন এখানে একটা পোল লাগবে, এখানে একটা পোল লাগবে। সো এই এত মোটা কন্ডাক্টর আপনি এরকম করে ঝুলে রাখতে পারবেন না। যদি ঝুলাতে চান সেই ক্ষেত্রে এগুলোর কস্টিং অনেক বাড়বে, বা অবিকর্ষের প্রভাবে এই তারটা ছিঁড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকবে। তো এরকম অনেকগুলা জিনিসের কথা চিন্তা করে প্রত্যেকটা দেশের সরকারই তার মতো করে একটা অপটিমাইজ লেভেল ঠিক করে ফেলে, যে আমি কোন কোন লোডের জন্য কোন ভোল্টেজে লাইনটা দিব। সেই অপটিমাইজেশন কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে। তো আমাদের দেশের জন্য হচ্ছে এটা হয়তো ইন্ডিয়াতে একরকম, পাকিস্তানে একরকম, ইউকেতে একরকম, বা ইউএসএ তে একরকম, বা জাপানে একরকম। স্যার এইটা আপনি যে দেশের জন্য কাজ করবেন আলটিমেটলি তার মতো করে এইটা আপনার চেঞ্জ হতে পারে, বাট কনসেপ্টটা সব জায়গার জন্য একই রকম ভাবে থাকে। আরেকটা হচ্ছে এই যে ভোল্টেজ লেভেলটা বললাম, এইটা আমরা কই পাইছি? এটা হচ্ছে বিএনবিসি এর মধ্যে প্রিসাইজলি বলা আছে যে আপনি কোন ভোল্টেজটা কাউন্ট করবেন যখন আপনি এই লোডটা ক্যালকুলেট করবেন। আমাকে দেখাই দিই, কারণ অনেক সময় অনেকে বলবে 440 ভোল্ট বা 240 ভোল্ট। সো এইটা আপনি এখান থেকে দেখে নেবেন অলওয়েজ। আপনি যখন ডিজাইন রিপোর্ট করবেন বা আপনি ইনিশিয়াল লোড ক্যালকুলেশন করবেন, তখন অলওয়েজ আপনি এই বিএনবিসি টা ফলো করবেন। So, আমি যদি উপরের দিকে যাই, দেখেন মেবি এখানে থাকার কথা, আর একটু উপরের দিকে এই যে ভোল্টেজ রেটিং দেখছেন। তো এখানে হচ্ছে আমার যদি সিঙ্গেল ফেজ হয় সেক্ষেত্রে আমার মিনিমাম হচ্ছে 230, ম্যাক্সিমাম 240। যদি আপনি রিয়েল লাইফে কিছু কমটা পাইতে পারেন। আর এদিকে 400 ভোল্ট, 415 ভোল্ট। তো নর্মালি তো ধরেন আমরা একটু লো লেভেল নিয়ে কাজ করি, কারণ রিয়েল লাইফে আপনার যদি 3 ফেজে লাইন দেয় 400 ভোল্ট আপনি লাইনে পাবেন না, হয়তো আপনি ভোল্টেজ ড্রপের কারণে 380, 395, 390 এরকম একটা ফিগার পাবেন। সেই জন্য 3 ফেজের জন্য আমরা যখন ডিজাইন করবো 400 ভোল্ট ধরে ডিজাইন করবো, সিঙ্গেল ফেজের জন্য 220 বা 230 ভোল্ট ধরে ডিজাইন কপিং করবেন। ওকে, এখন যদি একটা সিম্পল একটা ম্যাথমেটিক্যাল টার্মস এর দিকে আমরা যাই, যে আমি আপনাকে একটা লোড বলে দিলাম যে এই লোডের জন্য আপনার কারেন্ট কত কাছে আপনি বের করেন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি নাকি একটু দেখে নিই। ধরেন আমি সিম্পলি একটা এসির কথা চিন্তা করি, যে আমার একটা এসি লাগবে। সো আচ্ছা, আমি একটা পিকচার দেখাই সেটা। এই যে রুমটা আছে, হ্যাঁ। তো এই রুমে এখানে দেখেন একটা এসি সকেট দেওয়া আছে। সো আমার এই রুমে আমার এসি লাগবে। সো আমি হিসাব করে দেখলাম যে এই এসির জন্য আমার মোটামুটি 1.5 টনের মতো একটা মানে লোড আসে, মেকানিক্যাল লোড। সেক্ষেত্রে 1.5 টন সমান কত কিলোওয়াট হয় দেখেন, 1.5 ইন্টু 1.3, তার মানে আমার 1.95 কিলোওয়াট হয়। তো যেগুলো মনে করেন এসি থাকে, সে এসি গুলো যদি আপনি ক্যাটাগরি করেন 1 টন, 1.5 টন, 2 টন, 2.5 টন, এই 4 টাইপের এসির জন্য সিঙ্গেল ফেজ লাইন দিলেই আমার চয়। আর 3 টন থেকে 3 ফেজ লাইন লাগে। তো 1.5 টন তো আমার সিঙ্গেল ফেজ লাইনের মধ্যে পড়তেছে। তো আমরা এখন দেখবো এই 1.95 কিলোওয়াটের জন্য সিঙ্গেল ফেজে আমার ঠিক কি পরিমাণে কারেন্ট ড্র হইতাছে। তো আমরা দেখে এটা করতে পারি কিনা। তো আমি এইটাকে নিই, এই যে। সো ধরেন আমার এখানে পি লিখি, হ্যাঁ। সো পি সমান হচ্ছে আমার 1.95 কিলোওয়াট, এই যে 95 কিলোওয়াট। তো সিঙ্গেল ফেজে পাওয়ার ক্যালকুলেশনের সূত্র তো আমরা সবাই জানি, ইকুয়াল টু ভিআই কস থিটা বা কস ফাই, যে নামে আপনি ডাকেন না কেন, এই যে এটা। সো আমি এখানে আইটা বের করে নিয়ে আসি, এদিকে আমি পি রাখি, এই আমার ভি কস ফাই থাকলো, রাইট। সো আমরা একটু আগে দেখে আসলাম কি যে সিঙ্গেল ফেজে ভোল্টেজ 220 থেকে শুরু করে 240-এর মধ্যে আমরা রাখি। সো আমি এখানে পাওয়ারটা কত আছে দেখেন, 1.95 কিলোওয়াট। এখন 1.95 কিলোওয়াট আর নিচে আপনি ভোল্টেজটাকে ডেসিমালে বলতেছেন, তাহলে হবে না। মানে এটাকে ওয়াটে নিয়ে আসি, তাহলে আমি 1000 গুণ করে ওয়াটে নিয়ে আসি, দেখেন আমি যে ওয়াটে নিয়ে আসলাম। আর এইটা আমার 220 ভোল্ট, আর এটা কস পাই কত, 0.8। আমি দেখি কত হয়। তো এইদিকে আমার থাকতেছে ভাই 1950। দেখা যায় না কিছু। বুঝি না। হ্যালো, ভাই দেখা যায় না, স্ক্রিনে কিছু দেখা যায় না। আপনি মোবাইল থেকে মনে হয় দেখতেছেন তাই না? এই না, যে ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকেও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যায়, এই যে এখন দেখা যায়, এখন দেখা যায়। ঠিক আছে। সো এইখান থেকে এইটা আমার থাকলো, আর 220কে আমি 0.8 দিয়ে গুণ করি, 220 × 0.8। সো নিচে কত পাচ্ছি, 176। সো আমি এখানে 176 লিখতে পারি, দেখেন এই যে 176। সো আমার এখানে আয়ের মানটা কত হবে, এই উপরে হচ্ছে 1950/176। তার মানে আমি আলটিমেটলি বুঝলাম যে এই এসি চালানোর জন্য আমার সিস্টেমে 11.07 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র হইতেছে, দেখেন এই যে 11.07 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র হইতেছে। তার মানে আমরা এটা বলতে পারি, যদি আমার 1.5 টনের এসি থাকে
এবং এই 1.5 টনের এসি যদি আমি সিঙ্গেল ফেজে কানেক্ট করি এবং সিঙ্গেল ফেজে ভোল্টেজ যদি আমার 220 ভোল্ট থাকে, তাহলে ওই এসি রেসপেক্টে আমার এখানে 11.07 অ্যাম্পিয়ার কারেন্ট আমার ড্র হবে, সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। এখন মনে করেন বারবার আপনার এইরকম ক্যালকুলেশন করাটা আপনার জন্য বিরক্তিকর, সো আপনার একটা শর্টকাট নিয়ম দরকার, যেটা আপনি বুঝতে পারেন যে এইটা আমি কত দ্রুত করতে পারি। এখন দেখেন এটা আমরা কিভাবে করি। সো এইটা আমি সাদা পেজে না লিখে এখানে লিখি, তাহলে তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তারা। সো আমরা যে সূত্রটা লিখছিলাম সেটা ছিল এরকম এরকম, ইকুয়াল টু ভিআই কস পাই, না এটা লিখছিলাম। সো আমি এখানে আইটা বের করার জন্য কি করছি, এই হচ্ছে আমার উপরে পি, নিচে হচ্ছে ভি কস ফাই, সেখান থেকে আমরা বের করছিলাম। এখন যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই আই এর ভ্যালুটা আপনাকে বের করতে হবে। পি এর ভ্যালুটা অলওয়েজ ভ্যারি করবে, কোনো সময় দেড় টনার এসি, কোনো সময় একটা টেলিভিশন, কোনো সময় কিছু লাইট ফ্যান, কিছু কোনো সময় মনে করেন কোনো বাউন্ডারি লাইটিং। সো পি এর ভ্যালুটা অলওয়েজ ভ্যারি করতেছে, বাট সিঙ্গেল ফেজ যদি হয় সেই ক্ষেত্রে ভি এর মানটা 220 ভোল্ট কনস্ট্যান্ট, পাওয়ার ফ্যাক্টর 0.8 কনস্ট্যান্ট। সো এইটা আপনার কনস্ট্যান্ট ভ্যালু, এইটা আপনার ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলটাকে আমি আলাদা করবো, দেখেন এই যে ইটা আমি আলাদা করলাম, আর এটাকে আমি এইভাবে রাখি যে 1/v cos থিটা। সো এইটা কিন্তু আমি করতে পারি, পি আর ওয়ান গুণ করলে পি থাকে। সো আলটিমেটলি এটা আমি এভাবে রাখি, আর এই অংশটা কি কত হয়, সো 1/220 ইন্টু 0.8। সো এখন আমি দেখি কনস্ট্যান্ট ফিগারটা আমার কত আসতে পারে। সো এই দেখেন 220 ইন্টু 0.8, সো আলটিমেটলি কত বলে 176, এটাকে 1 দিয়ে ভাগ করতে বলছে না, সো 1/176, 1/176। সো আমি কত পেলাম, 0.00581818 সামথিং 82 এরকম। তো আমি দেখেন এই পি তাকে কিলোওয়াটে বলতেছে অলওয়েজ, 1.95 কিলোওয়াট, 1 কিলোওয়াট, সামথিং লাইক দ্যাট। এখন এইখানে কিন্তু কিলোর কিছু নাই, সবই ডেসিমাল ফরম্যাটে। কিলোতে নেওয়ার জন্য আমি 1000 সিম্পলি গুণ করে দিব, এই যে 1000 গুণ করে দিলাম। সো এই কনস্ট্যান্টটাকে কিলোর সাথে মিলানোর জন্য নিয়ে আসলাম। সো আমি এখানে কনস্ট্যান্ট ফিগার কত পেলাম, 5.68 এটা। সো এই জন্য বলা হয় যে আপনি যদি সিঙ্গেল ফেজে কারেন্ট বের করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে লোড, এই লোডের সাথে 5.68 দিয়ে গুণ করবেন। তো 5.68 এর কনসেপ্ট অনেকেই জানেন, বাট আমরা আজকে জানলাম যে এটা আমরা এমনি এমনি আনি না, এটা আমাদের ক্যালকুলেশন করে আমরা বের করেছি। তার মানে আমার কত ছিল, 1.95 কিলোওয়াট না, সো 1.95 কে 5.68 দিয়ে গুণ করেন, ওই আপনার 11.07 কিলোওয়াট অ্যাম্পিয়ারই আসলো। আবার যদি এমন হয় যে আপনার ধরেন কোন একটা ওয়াশিং মেশিন চালাবেন, ওয়াশিং মেশিন হয়তো 1200 ওয়াটের মতো লোড না, সো এই আমার 1200 ওয়াট মানে 1.2 কিলোওয়াট ইন্টু 5.6, এটা দেখেন চলে আসলো। সো এইটাকে আমার কারেন্ট ড্র কত হবে এই আমরা বের করে ফেলতে পারবো সিঙ্গেল ফেজে। আমরা এই 5.6 এটা হচ্ছে আমার সেই ম্যাজিক্যাল ফিগার। এখন এই যে কারেন্টটা বের করলাম, এই কারেন্টটাকে আমরা বলি ডিজাইন কারেন্ট। দেখেন ডিজাইন কারেন্ট, ইটস নট এ ফাইনাল কারেন্ট। কেন ফাইনাল কারেন্ট না, কারণ হচ্ছে রিয়েল লাইফে আপনি জানেন না যে এই লোডটা অলওয়েজ এই একই রকম থাকবে কিনা। যেমন আপনি এসি ব্যবহার করছেন তাই না, তার জন্য আপনি এটা বুঝলেন যে এটা আমার 1.95 কিলোওয়াট হবে। বাট যখন লাইট ব্যবহার করবেন, ধরেন আপনার এই বাসা বাড়িতে আপনি ডিজাইন করে দিয়েছেন এভাবে করে, এখানে একটা ফ্যান, এখানে একটা লাইট, এখানে একটা লাইট। তো যে ক্লায়েন্ট, সে মনে করেন এই লাইট ভালো লাগতেছে না, সে আরো লাইট লাগাবে, এইখানে আরো লাইট লাগাবে, তো একই তো সার্কিট থেকে আসবে। সো এই লোডটা কিন্তু ভ্যারি করতে পারে, এটা একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে আপনি আপনার সিস্টেমে 5.68 কেন বের করছেন, কারণ আপনি ধরে নিয়েছেন যে আপনার সাপ্লাই ভোল্টেজটা 220 ভোল্টে আসবে, কিন্তু ভোল্টেজ ড্রপের কারণে এইটা মনে করেন 190 ভোল্ট হতে পারে। সো এই প্রবলেম গুলো কিন্তু রিয়েল লাইফে আপনার সিস্টেমে অবশ্যই আসবে। আবার এমন হতে পারে যে ধরেন আপনি আপনার সিস্টেমটা এমন করে দিয়েছেন যে একটা কম্পিউটার একটা সার্কিটের মধ্যে ঢুকাইছেন, তো উনি করলো কি, আর একটা কম্পিউটার মনে করেন এই এই সার্কিটের মধ্যে ঢুকাই দিল, তার মানে লোড গুলা কিন্তু এরকম করে বাড়তে পারে। তো এই প্রবলেম গুলা হইতে পারে, এটা আপনাকে অ্যাকোমোডেশনে নিতে হবে। সেই জন্য এই আইডি বের করার পরে যখন আমরা আই ফাইনাল বা ফাইনাল কারেন্ট বের করি, তো ফাইনাল কারেন্ট বের করার নিয়মটা হচ্ছে এই হচ্ছে আই এফ সমান হচ্ছে আইডি মাল্টিপ্লাই রিস্ক ফ্যাক্টর, এই দেখেন আর এফ। সো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো যে আমাদের বিএনবিসি কর্তৃক ইন্টারন্যাশনাল কোড অনুযায়ী যে আমার এই রিস্ক ফ্যাক্টরের মানটা কিভাবে ভ্যারি করে। এখন আমি এখানে একটা জিনিস বলে রাখি যে রিস্ক ফ্যাক্টরটা আপনার বিল্ডিং টু বিল্ডিং, তারপরে প্রজেক্ট লোকেশন, বা আপনি কি মানে অঞ্চলে বিল্ডিং করতেছেন তার উপর ভিত্তি করে রিস্ক ফ্যাক্টরের মানটা ভ্যারি করতে পারে। তো আমাদের বিএনবিসি তেও ডেটা আছে, বা আপনার ইন্টারন্যাশনাল কোড গুলোতে ডেটা আছে, যেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখবো যে এই আইডি থেকে কিভাবে আমরা আই ফাইনাল কারেন্টটা বের করে ফেলে, ঠিক আছে। এখন মনে করেন থ্রি ফেজের জন্য একইভাবে আমরা এটা করতে পারি। তো থ্রি ফেজের জন্য যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কনসেপ্টটা কেমন, ধরেন আমার
থ্রি ফেজের সূত্রটা ছিল এরকম যে পি ইকুয়াল টু, এটা আমরা সবাই জানি যে √3 VI cos phi, রাইট? আমি ধরলাম যে আমার এখানে লোড হচ্ছে আমার 20 কিলোওয়াট, 20 কিলোওয়াট আমার লোড আছে। সেখানে আই বের করতে কিভাবে, যে এই আই উপরে হচ্ছে পি √3 ভি cos phi দিয়ে দেখেন। সো আমি যদি এটা মনে করি যে উপরে আমার 20 কিলোওয়াট ইন্টু হচ্ছে 1000, সো আমি ডেসিমালে নিয়ে আসলাম। √3 মানে হচ্ছে 1.732, ভি মানে এখানে 400 ভোল্ট, cos phi আমার 0.8, কত আসে? সো আমি একবারে করি, হ্যাঁ, 1.732 ইন্টু আমার 400 ইন্টু আমার 0.8, তার মানে 554.24 পাচ্ছি। আর এদিকে আমার কত, এই 20,000 ভাগ 554.24, কত বললাম, 36 অ্যাম্পিয়ার। 36 অ্যাম্পিয়ার, তার মানে আমরা বুঝলাম যদি আমার 20 কিলোওয়াট লোড হয় থ্রি ফেজে, সেই ক্ষেত্রে 400 ভোল্ট যদি আমার সাপ্লাই ভোল্টেজ হয়, সো আমার লাইনে 36 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ড্র হবে। ক্লিয়ার একটুকু? সো আমরা এখন চাইলে ওই আগেটার মতো একটা শর্টকাট নিয়ম বের করে ফেলতে পারি, সেইখানে একই ভাবে দেখি এটা আমরা কিভাবে করতে পারি। তো এই রুলস গুলো না আপনার অনেক কাজে লাগবে যখন আপনি কোনো সার্কিট ডায়াগ্রাম করবেন বা ইন্ডিভিজুয়াল কোন একটা ডিবি লোড ক্যালকুলেশন করবেন, তখন দেখবেন যে কারেন্ট কত আসলো, তার রেসপেক্টে ব্রেকার কত হবে, কেবল কত হবে, সেখানে শর্টকাট নিয়মগুলো মনে রাখলে আপনার অনেক হেল্প হবে। সো আমি পিটাকে আলাদা করে নিলাম, এটাকে আমরা এভাবে লিখি 1/√3 পি কস ফাই, দেখেন। সো আমি পিটা এখানে রাখি, সো দেখি এটা কত আসে। সো √3 মানে হচ্ছে 1.732 ইন্টু হচ্ছে ভি হচ্ছে 400 ভোল্ট, এটা আমার 0.8, সো হচ্ছে কত হলো 1.732, ভি হচ্ছে 400, এইটা আমার 0.8, তো 554.24। সো আমি 1 দিয়ে যদি ভাগ করি 554.24, সো এইটা পাইলাম। এটাকে আমার ওই কিলো মানে ইউনিটের সাথে মিলানোর জন্য লাইক আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, দেখেন। সো 1.8, সো আমি এই এই আমার 1.8 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যাবে। সো এইটা আমার আই, এটা ডি, এই আমার অ্যাম্পিয়ার। তার মানে আমি 20 কিলোয়াট পাইছিলাম না, সো 20 কিলোয়াট সাথে কি করতে হবে, 20 মাল্টিপ্লাই 1.8, সো কত হলো 36 অ্যাম্পিয়ার। এখন মনে করেন যদি আপনি যে দেশে কাজ করবেন সেখানে যদি থ্রি ফেজে 400 ভোল্টের জায়গায় 380 থাকে, সিম্পলি এই ফিগারটা চেঞ্জ হবে, আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ওকে, এখন আপনি যদি থ্রি ফেজে 20 কিলোয়াটের জায়গায় আমি যদি বলি যে 40 কিলোয়াট লোড, সিম্পলি 1.8 দিয়ে গুণ করলে আপনার কারেন্টটা চলে আসতেছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, বাট এটা আমাদেরকে অনেকভাবে হেল্প করবে। এরপরে আমরা আর একটা জিনিস জেনে আসবো। সো আমি একটু নিচে দিকে আসি, এই যে, সো এখানে বলে দেওয়া আছে, আপনি একটু এই ফাইলটা দেখলেই বুঝবেন যে আমি যেগুলো বললাম সেগুলো জাস্ট একটু মানে সুন্দর করে গোছায় বলে দেওয়া আছে, আর কোনো কিছু না। এখন সামাও ধরেন আপনি একটা জিনিসগুলো খাপ খাপ ছাড়া স্টাইলে জানছেন যে আমার লোড এত হতে পারে, আমার লোডের জন্য এই পরিমাণে কারেন্ট ড্র হতে পারে, বা আমার সিঙ্গেল ফেজে এত ভোল্টেজ, থ্রি ফেজে এত ভোল্টেজ আছে। এখন যদি একটু মানে গোছায় আকার আমরা বলতে চাই, যে ধরেন এইটা আপনার একটা ফ্ল্যাট, এটা হচ্ছে অটোক্যাড ড্রয়িং ওপেন হয়নি, তাকে এটা আপনার একটা ফ্ল্যাট, সিম্পলি এইটা ধরেন আমার একটা ফ্ল্যাট বা আপনার একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে আমরা নর্মালি কি করি, নর্মালি আমার একটা মেন বোর্ড থাকে। So, আমি সিম্পলি ধরেন এখানে একটা মেন বোর্ড দিলাম, এই একটা মেন বোর্ড থাকলো। এই মেন বোর্ড থেকে আমার লাইটে লাইন যেতে পারে, ফ্যানে যাবে, আমার সকেটে যাবে, বা বিভিন্ন জায়গাতে যাবে না। সো আমাকে এই বোর্ডকে বেসিস করে বিভিন্ন জায়গাতে লাইনটা ডিসপ্যাচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বোর্ডে আমার লাইন কিভাবে আসবে? যদি আমার গ্রামে বাড়ি হইতো তাহলে নর্মালি পাওয়ার সাপ্লাই কোম্পানি ডাইরেক্টলি আমার বোর্ডের মধ্যে লাইনটা লাগাই দিয়ে যেত। কিন্তু যখন আমার কোনো ফ্ল্যাট বাসা থাকে, সো অনেকগুলা বাসা যদি হয়, পাওয়ার সাপ্লাই কোম্পানি আপনাকে প্রত্যেকটা বাসাতে লাইন দিবে না, সো আপনাকে একটা লাইন দিবে একটা মেন বোর্ডে, সেখান থেকে আপনি আপনার মধ্যে লাইনটা ডিস্ট্রিবিউট করে দিবেন। তো এই জন্য এটাকে আমরা বলে থাকি পাওয়ার ডিস্ট্রিবিউশনের একটা সিকোয়েন্স। এইটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আপনার মনে করেন কোন ট্রান্সফরমার, তো আপাতত ট্রান্সফরমার সম্পর্কে আমরা ভুলে যাই, এটা বাদ। ধরেন এইটা হচ্ছে আমার কোনো পাওয়ার সাপ্লাই কোম্পানি, ওরা আমাকে মেন একটা বোর্ড লাইন দিচ্ছে, দেখেন এই যে এটাকে মেন বোর্ড বলতেছে, মেন বোর্ডটাকে আমরা কি বলি, এমডিবি বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড। এখান থেকে আমরা মিটারে লাইন নিয়েছি, প্রত্যেকটা ফ্ল্যাটে আমার মিটার লাগবে না, সো প্রত্যেকটা ফ্ল্যাটে মিটার লাইন নিয়েছি। এই মিটার থেকে মনে করেন প্রত্যেকটা ফ্ল্যাটে আমি যাচ্ছি, আমি সিম্পলি এখানে একটা বোর্ড ফ্ল্যাট দেখাইছি। সো আমি মেন এমডিবি যেখানে থাকবে, মেন এমডিবি থেকে আমি মিটারে যাব, এই মিটার থেকে ওই ফ্ল্যাটের মধ্যে ঢুকলাম। ওই ফ্ল্যাটে যে বোর্ডটা আমি একটু আগে অটোক্যাডে আঁকায় দেখলাম, সেখান থেকে ডাইরেক্টলি আমাকে লাইন নিতে হবে এসিতে, দেখেন মনে রাখবেন এগুলা, ডাইরেক্টলি এসিতে লাইন নিব। এরপরে হচ্ছে আমি যদি এই কোন এসি থেকে এসি লাইন নিব, এগুলা হচ্ছে আমার যেগুলো ইকুইপমেন্ট লোড, ইকুইপমেন্ট লোডের মধ্যে কি কি থাকতে পারে, যেমন আমার গিজার থাকতে পারে, আমার ইন্ডাকশন কুকার থাকতে পারে, আমার মাইক্রো ওভেন থাকতে পারে,
আমার মনে করেন কোনো হেয়ার ডায়ার থাকতে পারে যেগুলোর লোড আমার 1500 ওয়াট বা 2000 ওয়াট, সেগুলোতে ডাইরেক্ট লাইন থাকবে। এরপরে কি থাকতে পারে? পাওয়ার সকেট গুলো কেন লাগে? পাওয়ার সকেট গুলো আমার ফ্রিজের জন্য লাগতে পারে, আমার মনে করি কম্পিউটার সকেট হিসেবে ইউজ করতে পারে, টেলিভিশনের জন্য লাগতে পারে। এরপরে ডাইরেক্টলি আমরা সুইচ বোর্ডে লাইন নেবো। দেখেন এসবি মানে সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডে লাইন নিয়ে সুইচ বোর্ড থেকে আমাকে আর একটা ব্রাঞ্চ তৈরি করে লাইট ফ্যানে যেতে হবে। তো অনেক হয়তো মনে করেন যে ব্যাপারটা এরকম যে আমার ধরেন এখানে একটা বোর্ড আছে, আমার যদি এখানে লাইট থাকে, এখানে লাইট, তো আমরা মনে হয় এই বোর্ড থেকে ডাইরেক্ট লাইট লাইন নেবো। ব্যাপারটা কিন্তু এমন না। এই লাইট কন্ট্রোল করার জন্য ইউজার নিড এ সুইচ বোর্ড। সো ধরেন আমি সুইচ বোর্ডটা যদি এখানে ব্যবহার করি, এই, সো আমি করবো কি, এই যে আমার বোর্ডটা আছে এই বোর্ড থেকে সুইচ বোর্ডে লাইন নিব, এই সুইচ বোর্ড থেকে আমি লাইট লাইন নেব। সেটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি এখানে একটু দেখাই, এটা একটু খেয়াল করে দেখেন। তো আমরা কি করেছি, এই যে আমার ডিবি বোর্ড, সেইটা আমার সেই মেন বোর্ড, প্রত্যেকটা ফ্ল্যাটের আমরা এইখান থেকে দেখেন সুইচ বোর্ড লাইন নিয়ে চলে আসছি। এটা আমার সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে লাইটে লাইন নিয়ে চলে আসছে। তো এই সিকোয়েন্সটা আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে, এটা যে আমার ডিবি তে লাইন যাবে, ডিবি থেকে এসি তে ডাইরেক্টলি লাইন যাবে। তারপরে যেগুলো আমার ডেডিকেটেড ইকুইপমেন্ট, যেমন আমার গিজার, আমার ওভেন, আমার মনে করেন কোনো ইন্ডিভিজুয়াল হেয়ার ড্রায়ার থাকতে পারে, বা কোনো এইরকম কোনো বড় ইকুইপমেন্ট থাকতে পারে, ডাইরেক্ট লাইন যাবে, পাওয়ার সকেটে ডাইরেক্ট লাইন যাবে, সুইচ বোর্ডে ডাইরেক্টলি যাবে, সুইচ বোর্ড থেকে আমার লাইট ফ্যানে ডাইরেক্টলি লাইন যাবে। এখন মনে করেন যে আপনার একটা যদি বাসা হয়, আপনি নাই সুন্দর করে লাইনটা নিয়ে নিলেন, কিন্তু যখন অনেকগুলো বাসা হবে তখন লাইনটা আমরা কিভাবে নিই, এই সিকোয়েন্সটা আমরা একটু খেয়াল করে দেখে রাখেন। এখানে যেটা ওরা বলার চেষ্টা করছে, আমি জুম করলে ভালো করে বুঝবেন হয়তো। এটা মনে করেন আমার একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। সো ওরা আমাকে এইভাবে লাইন দিচ্ছে, এটা। সো এইটা হচ্ছে আমার এএমডিবি। এটা মনে করেন পাওয়ার সাপ্লাই কোম্পানি, ওদের একটা অফিস আছে। সো ওরা আমাকে এখানে লাইন দিল। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটের মনে করেন বোর্ড। সো এই 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 যে ফ্লোরটা আছে, এটা মনে করেন সেকেন্ড ফ্লোর। সো এই জায়গাতে মনে করেন 3টা ফ্ল্যাট আছে। আমি করছি কি, এই এমডিবি থেকে মনে করেন 3টা লাইন উঠবে, দেখেন একটা লাইন উঠলো, এই ডিবিতে আমার লাইনটা চলে আসলো। এইখান থেকে উঠলো, আমার এই ডিবিতে লাইনটা আসলো। তারপরে এই এই এমডিবি থেকে আমি আরেকটা তুললাম, এইখানে আমার লাইনটা নিয়ে চলে আসলাম। দেখছেন? তার মানে দেখেন আমার এগুলাকে ভার্টিক্যাল উপর দিকে উঠাইছি, এগুলা নট হরাইজেন্টাল। আপনি যে ড্রয়িং দেখতে পারতেছেন, সো এগুলা কিন্তু 2D মুডে, হরাইজেন্টাল মুডে আছে। আমার তো মনে করেন বিল্ডিং গুলো অনেক বড় হবে, যেমন ধরেন এই যে বিল্ডিংটা, সো এই বিল্ডিং এ আপনি এগুলো সব 2D মুড দেখতেছেন, এইটা আপনার হরাইজেন্টাল মুড, উপরের দিকে যেতেছে। তার মানে আমার এই যে ফ্ল্যাট গুলা এখানে হবে, এটা আমার পাওয়ার কানেকশন দিতে হবে না। সো পাওয়ার কানেকশন নেওয়ার জন্য কেবল গুলাকে আমার ভার্টিক্যাল উপরের দিকে তুলতে হবে। সো এই ভার্টিক্যাল উপরের দিকে তোলার জন্য যে কেবলটা আমরা ইউজ করি, এটার নাম হচ্ছে রাইজার কেবল। এই যে দেখেন, রাইজার রাইজার কেবল। এখন এই রাইজার কেবল গুলো আমরা কিভাবে উপরের দিকে তুলবো? আমার তো বিল্ডিং পুরো সলিড থাকে না। সো আমি যদি আরেকটা পিকচার এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, এটা একটু দেখে আসি। দেখেন এটা একটা পিকচার আছে আমরা এখানে। সো হয়ে গেল এটা, এখানে আমরা আসবো। সো এটা মনে করেন স্ল্যাব কাটা হয়েছে, এই যে এখানে কাটা দেখতে পারতেছে না, একদম মাটি পর্যন্ত দেখতে পারতেছে না। সো এগুলাকে আমরা বলে থাকি ইলেকট্রিক্যাল ড্যাক বা ইলেকট্রিক্যাল শ্যাফট, যাতে করে আমি এই ক্যাবেল গুলাকে ভার্টিক্যালি উপরের দিকে তুলতে পারি। সো এই আমার ক্যাবেলটা সাবস্টেশন বা এমডিবি যেটা আমার গ্রাউন্ড ফ্লোরে থাকবে, সেখান থেকে প্রত্যেকটা ফ্লোর লাইন নেওয়ার জন্য এরকম করে কিছু হলো স্পেস বা খোলা অবস্থা আমরা রেখে দিতে চাই, যাতে করে ক্যাবেল গুলোকে আমরা উপরের দিকে তুলতে পারি। যদিও এটা স্ট্যান্ডার্ড কোনো ডাক না, বাট আমি আপনাদের দেখানোর জন্য পিকচার রাখছি যে কিভাবে ক্যাবেল গুলো উপরের দিকে তুলি। তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি আপনার বিল্ডিংটা 6 তলা বা তার বেশি হয়, সেক্ষেত্রে আপনার ডাকটা লাগবে। আর যদি মনে করেন 6 তলার নিচে হয়, সেক্ষেত্রে নর্মালি মানুষজন কি করে, আমরা যদি এখানে একটু যাই, এই ড্রয়িং এর মধ্যে ঢুকি, দেখেন এটা আমার সিঁড়ি। এই সিঁড়ি যে ওয়াল গুলো থাকে, এগুলো একটু মোটা ওয়াল করা হয়, 10 ইঞ্চি ওয়াল করা হয়। এই ওয়াল গুলো যখন বানায়, সেখানে মনে করেন একটা করে পাইপ রেখে দেয়, এইভাবে করে যায়। এই পাইপ গুলার মধ্য দিয়ে তারা হচ্ছে ভার্টিক্যাল কেবল গুলা তুলে। তো আমরা দুইভাবেই করবো, আপনাদেরকে যে দেখাবো যে আলটিমেটলি কোন কোন কন্ডিশনে কোন কোন সিস্টেম গুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। তো নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং, যদি আপনার 6 তলা বিল্ডিং 7 তলা বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে এইটা ঠিক আছে। আর যদি বড় বিল্ডিং হয়, 10 তলা বা 12 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং, ডেফিনেটলি ইউ জাস্ট নিড আ ডাক। আর যদি কমার্শিয়াল বিল্ডিং হয়, তো ডেফিনেটলি অবশ্যই আপনার ডাক লাগবে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক্টের ব্যাপার এবং রাইটের কেবলের ব্যাপার। আর এগুলোকে আমরা কি বলি, এই পুরো জিনিসটাকে আমরা বলি স্কিমেটিক ডায়াগ্রাম। যেমন ধরেন আপনি লাইক হাউ টু সে যে যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে চান, অনেক সময় থাকে না যে ক্লায়েন্ট আপনার প্রেজেন্টেশন চাই, সেই ক্ষেত্রে কনভিন্স করার জন্য অন্যতম একটা উপায় হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম করে দেওয়া।
যে আলটিমেটলি তার বিল্ডিং এর পাওয়ার ফ্লোটা কেমন হচ্ছে। অনেকে যে মিস্টেকটা করে শুধুমাত্র এসএলডি করে, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করে, যে এই ডায়াগ্রাম গুলো করে দেখে, এইটা কখনো করেন না। বাট এটা যদি করেন, সো আলটিমেটলি যে কেউ বুঝবে যে আমি লাইনটা কিভাবে নিলাম, এই লাইনটা আমার প্রত্যেকটা ফ্ল্যাটে বা প্রত্যেকটা ডিবিতে কিভাবে গেল। আর এটা অন্যতম একটা বড় সুবিধা হচ্ছে এই ক্যাবেলটা কত লেন্থে আপনার গেছে আপনি অটোমেটিক বের করে ফেলতে পারবেন। যদি মনে করেন আমার অটোক্যাড ড্রয়িং থেকে আমি এখানে এই যে মাপগুলো দুয়াই আছে, সো আমি বুঝবো যে এই ডিবিতে যাওয়ার জন্য এই আমার ভার্টিক্যালি এই পর্যন্ত উঠতে হয়েছে, সো আমার এই ক্যাবেলের জন্য হয়তো আমার 50 মিটার তার লাগতেছে, রাইট। সো এটা আমার কস্টিং এর জন্য অনেকভাবে হেল্প করে। তো এই জন্য আমরা যখন কোনো ড্রয়িং করি ডেফিনেটলি আমরা অবশ্যই স্কিমেটিক ডায়াগ্রাম জমা দেওয়ার চেষ্টা করবো। যদি এটা হয়তো অনেকে সময়ের জন্য করতে চান না, বাট আপনি এটা করবেন, তাহলে দেখবেন যে আপনি কস্টিং এ অনেক বেশি পরিমাণে নির্ভুল করতে পারবেন। ওকে, সো আর এই জায়গার মধ্যে যেটা আছে সেটা আমি আহ, একটা জাস্ট ড্রয়িং এর মধ্যে শো করেছি যে এগুলাকে আমরা ড্রয়িং এইভাবে দেখাই যে এটা আমার ইলেকট্রিক্যাল ডাক্ট, এটা আমার টেলিকমের ডাক্ট। সো প্র্যাকটিক্যাল দেখতে কেমন? প্র্যাকটিক্যাল দেখতে এরকম হবে, এই যে এই যে যেমন ধরেন এখানে একটা কন্ডিউটিং করে দেওয়া আছে, মানে তারগুলা যার মধ্য দিয়ে আমরা নিই এগুলোকে বলা হয় পিভিসি কন্ডিউট। সো এই যে আমার ডাক, এই ডাক থেকে সিম্পলি আমার মেন কেবলটা এই কন্ডিউট দিয়ে আমার ডিবির মধ্যে চলে যাবে, ব্যাস এটা দেখানো আছে। সো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি যে আলটিমেটলি কিভাবে আমি উপরের দিকে ক্যাবল গুলা নিব, এবং এই ক্যাবল গুলাকে নর্মালি আমরা বলে থাকি হচ্ছে রাইজার ক্যাবল। এখন যদি আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি যে আলটিমেটলি এই যে আমি এসির কথা বললাম বা ফ্রিজের কথা বললাম বা যে জিনিসের আমার ক্যাবল গুলা প্রয়োজন হবে, এই পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি ওয়ার্ক করে কিভাবে। হ্যাঁ, যেমন ধরেন আমরা সার্কিট লস থেকে একটা জিনিস জানি, আমি যদি আরেকবার একটু আঁকাই, আমি যদি বলি যে কোন একটা সার্কিট আমাকে ক্লোজ করতে হবে, পূর্ণ করতে হবে, এর মানেটা হচ্ছে যে আমার সার্কিট যদি এখান থেকে যাত্রা শুরু করে সিম্পলি আমার এই জায়গায় এসে শেষ করতে হবে, মানে এটা আমার একটা ক্লোজ সার্কিট থাকবে, রাইট। সো আমি যদি এই জিনিসটাকে আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনের কনসেপ্টে নিয়ে আসি, বিল্ডিং ডিজাইনের কনসেপ্টে, যে ধরেন আমার এটা হচ্ছে একটা ডিবি, এইটা হচ্ছে আমার একটা ডিবি, এইটা হচ্ছে আমার একটা এসি। হ্যাঁ, তো আমরা কি বললাম একটু আগে, ডিবি থেকে এসি তে ডাইরেক্টলি লাইন দিয়ে দেন এভাবে করে। কিন্তু যদি আপনি এমনি করে ডিবি থেকে এসে একটা লাইন টানেন, এটা কিন্তু অন হবে না। মানে আমাদের জন্য সুবিধা হতো যদি অন হয়ে যাইতো, বাট এটা অন হবে না কারণ আমার সার্কিট ওপেন অবস্থায় আছে। আবার সিম্পলি আপনি যদি মনে করেন যে এইটা আপনার একটা সুইচ বোর্ড, এইটা আপনার একটা লাইট, সো আপনি যদি এই একটা তারে লাইটের মধ্যে লাগান, লাইট অন হবে না, কারণ এখানে সার্কিটটা ওপেন অবস্থায় আছে। সো ডেফিনেটলি আমার এইখান থেকে এটা ব্যাক করে এই পর্যন্ত আসতে হবে। তো এরকম করে আমার প্রত্যেকটা লোড এবং সোর্স অবশ্যই অ্যাটাচ করতে হবে, মানে টিপিক্যাল সেক্টরে। হয়তো এটার ব্যতিক্রম থাকবে আমরা দেখবো, কিন্তু টিপিক্যালি যেটা বলা হয় যে আমার সোর্স যদি এটা হয়, আমার লোড যদি এটা হয়, সো আমার সোর্স পয়েন্ট থেকে আমার লোডে যে লাইনটা যাবে এটাকে অবশ্যই আমার ব্যাক করাতে হবে। তো এই যে আমি দুটো লাইন নিলাম এগুলাকে নির্দিষ্ট নামে আমরা ডাকতে চাচ্ছি। তো এটাকে নর্মালি আমি যে কোনো নামে ডাকতে পারতাম, বাট সবাই যেন বুঝতে পারে, সবাই যেন একই নামে ডাকে, তার জন্য এটাকে নর্মালি বলা হয় ফেস কেবল বা হট হট ওয়্যার, যে নামে আপনি কমফোর্ট ফিল করেন বলতে পারেন ফেস কেবল। এই যে যেটা আমার ব্যাক করতেছে এটাকে সব থেকে ভালো হতো যদি আমরা রিটার্ন কেবল বলতাম, বাট ওরা যেটা বলে থাকে এটাকে নিউট্রাল কেবল বলে। যেটা তার মানে আমি বুঝতে পারতেছি যে একটা সার্কিট কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট আমার দুইটা কেবল লাগবেই, একটা ফেস কেবল একটা নিউট্রাল কেবল। উইদাউট নিউট্রাল আমরা ফাংশনিং করতে পারতেছি না। তার মানে যদি আমি বলতে চাই যে আমার এটা যদি কোনো ফ্রিজ হইতো, এই ফ্রিজটাকে অন করার জন্য আমার অ্যাটলিস্ট দুইটা কেবলের প্রয়োজন, একটা হচ্ছে আমার ফেস কেবল, একটা হচ্ছে আমার নিউট্রাল কেবল লাগতেছে। তো এই পুরো জিনিসটাকে আমরা বলে থাকি সার্কিট। তার মানে যদি আমি এসির বলি সার্কিট, ডেফিনেটলি কনসেপ্ট এরকম, আমার গিজারের জন্য কনসেপ্ট এরকম, আমার পাওয়ার স্টোরের জন্য কনসেপ্ট একই রকম ভাবে থাকবে। তো এগুলাকে আমরা বলে থাকি সার্কিট। হ্যাঁ, এই আমার সার্কিট। আর সার্কিটের ফেস কেবল মানে হচ্ছে আপনি বুঝবেন যে সোর্স থেকে লোড পর্যন্ত যে কেবলটা আসছে নোন অ্যাজ ফেস কেবল, এই লোড থেকে আমার সোর্স পর্যন্ত যে কেবলটা ব্যাক করছে নোন অ্যাজ নিউট্রাল কেবল। ওকে, সো এর যদি আমি আরেকটু ডেপথের দিকে যাই, যেমন ধরেন আমাদের টার্গেট থাকে এরকম, বা যে কোনো ডিজাইনের টার্গেট থাকে এরকম যে তার সিস্টেম যেন ব্যালেন্স হয়। হ্যাঁ, তো সিঙ্গেল ফেজে ব্যালেন্স করাটা ভেরি ইজি একটা জব, কারণ ব্যালেন্স অবস্থায় থাকে। থ্রি ফেজে ব্যালেন্স করাটা টাফ হয়ে যায়। তো ব্যালেন্সটা আমি কেন বললাম, কারণ হচ্ছে আমি সোর্স থেকে এই লোডে আসতে যে পরিমাণে কারেন্ট আমার এই পথটা পাস করছে, আলটিমেটলি ও সেই পরিমাণ কারেন্টটাকে ব্যাক করাতে চাইবে, মানে ভেক্টর সাম আপনাকে জিরো করতে হবে। তার মানে এই আপনার +5 -5, সো বেসিক্যালি আপনার জিরো আসতে হবে, মানে এখানে কোনো ইমব্যালেন্স লোড থাকতে পারবে না। সো এইটা এইটা হচ্ছে সার্কিটের ধর্ম।
কিন্তু রিয়েল লাইফে সবসময় এটা নাও হতে পারে। হয়তো দেখা যেতে পারে যে এই ফ্রিজের বডিতে কোনো কারণে লিকেজ কারেন্ট আসছে। লিকেজ কারেন্ট অনেকভাবে হইতে পারে। আপনি জাস্ট মনে করেন যে কোনো কোনো ভাবে আপনার ফ্রিজের বডিতে লিকেজ কারেন্ট প্রডিউস হয়েছে। সো ভালোই তো কি লিকেজ কারেন্টটাকে সে যদি কোনোভাবে মিনিমাইজ করতে পারতো, বাট এটা লিকেজ কারেন্টের দিকে তাকাই না। সো এই লিকেজ কারেন্টটা যদি আপনি এখান থেকে না সরান, সো ফ্রিজের বডিতে আপনি যদি টাচ করেন আপনি শক খাইতে পারেন। তো ডেফিনেটলি আপনি শক খাইতে যাইবেন না। সো এই লিকেজ কারেন্ট বা অনাকাঙ্ক্ষিত কারেন্টটাকে দূর করার জন্য আমরা আর একটা কেবল আমরা ইউজ করে থাকি। সো এই কেবলটাকে আমরা বলে থাকি হচ্ছে আর্থ কেবল। ঠিক আছে, আর্থ কেবল। তো যদিও এটাকে স্পেসিফিক ভাবে বলতে হয় ইসিসি, বাট আপাতত ইসিসি ওয়ার্ডটা আমরা ব্যবহার করব না, এটাকে আমরা বলবো আর্থ কেবল। তার মানে আমরা এটা বুঝলাম যে আলটিমেটলি একটা সার্কিটকে রান করার জন্য দুইটা কেবল হলেই চলতো, বাট এই অনাকাঙ্ক্ষিত কারেন্ট গুলো আসতে পারে, এইটাকে মাথার মধ্যে নিয়ে আমাদের তিনটা কেবলের অ্যাটলিস্ট প্রয়োজন। একটার নাম ফেস কেবল, একটার নাম নিডল কেবল, একটার নাম আর্থিং কেবল বা আর্থ কেবল। তার মানে এই ফ্রিজটা যদি আমি রান করাতে চাই, তাহলে এটা যদি আমার ডিবি বোর্ড থাকে, এই ডিবি বোর্ডের এখান থেকে আমি একটা মেন কেবল নিলাম যেটাকে আমরা ফেস কেবল বলতেছি, এখান থেকে একটা ব্যাক করালাম যেটাকে আমরা বলতেছি হচ্ছে নিডল কেবল, আর এই অনাকাঙ্ক্ষিত কারেন্টটা দূর করার জন্য আমার একটা আর্থ কেবল লাগতেছে। ক্লিয়ার একটুকু? তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজের ফর্মুলা। তো সিঙ্গেল ফেজ আমার বেসিক্যালি আমার তিনটা কেবলের প্রয়োজন। একটা হচ্ছে আমার ফেস কেবল, একটা আমার নিউট্রাল কেবল, একটা হচ্ছে আর্থ কেবল। এই জন্য এটাকে নর্মালি এরকম করে লেখা যায় এখানে, যে এসপি, তারপর লেখা হয় এন, তারপর লেখা হয়। তার মানে এটা আমার সিঙ্গেল ফেজের একটা, একটা নিউট্রালের, একটা হচ্ছে আমার আর্থিং এর। যদি আমার থ্রি ফেজ হইতো, তো থ্রি ফেজে আমার একটা লাইন এলে চলতেছে না, আমার ফেজ আসবে তিনটা। মানে এই আমার আর, এই ওয়াই, এই আমার বি। দেখেন এই যে আর ওয়াই বি। সো আমার এই লোডে যাওয়ার জন্য আমার আর একটা ফেজ এখানে আনতে হইতো, এখান থেকে আমার আর একটা ফেজ লাগতো। দেখছেন? যদি আমি এটাকে আর বলি, এটাকে আমি ওয়াই বলবো, এটাকে আমি বি বলবো। তার মানে আমার থ্রি ফেজে পাঁচটা কেবলের প্রয়োজন। তিনটা আমার ফেজ কেবল, সো এই আমার তিনটা ফেজ কেবল, একটা নিউট্রাল কেবল, একটা হচ্ছে আমার আর্থিং কেবলের প্রয়োজন। আর সিঙ্গেল ফেজে কি প্রয়োজন? একটা আমার ফেজ কেবল, একটা নিউট্রাল, একটা হচ্ছে আমার আর্থিং। তো এই যে আমি থ্রি ফেজের কথা বললাম, তো থ্রি ফেজ আপনি দুই ভাবে তৈরি করতে পারেন, একটা হচ্ছে স্টার ফরম্যাটে, একটা হচ্ছে ডেল্টা ফরম্যাটে। এখন যদি এরকম করে কখনো জিজ্ঞাসা করা হয় যে ধরেন আপনার একটা থ্রি ফেজ লোড আছে, এই আপনার থ্রি ফেজ লোড, এটা আমরা মনে করেন থ্রি ফেজ লোড, এই থ্রি ফেজ লোড চালানোর জন্য আপনি কোন ফরম্যাটে থ্রি ফেজ তৈরি করতে চাচ্ছেন, এটাকে ডেল্টা ফরম্যাটে নাকি স্টার ফরম্যাটে? আপনি একটু যদি দেখে আসলেন যে কোনো লোড চালানোর জন্য টিপিক্যালি আমাদের একটা নিউট্রালের প্রয়োজন, কারণ নিউট্রাল ছাড়া আমরা লোডটাকে রান করাতে পারতাছি না। তো ডেল্টা ফরম্যাটে যে ফরম্যাটটা হয় সেটা হচ্ছে অনেকটা এরকম, এই এই এই। সো এখানে কমন কোনো নিউট্রাল নর্মালি তৈরি অবস্থায় থাকে না। স্টারে আবার একটা সুবিধা হচ্ছে এটা তৈরি অবস্থায় থাকে। দেখেন এই যে, সো আপনার একটা কমন পয়েন্ট আছে এখানে, সো এটা আপনার নিউট্রাল পয়েন্ট। তো আলটিমেটলি আপনি যদি লোড চালাতে চান, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমার এইখান থেকে একটা ফেজ গেল, এইখান থেকে একটা ফেজ গেল, এইখান থেকে একটা ফেজ গেল, আর নিউট্রালটা আমি এখানে লাগাই দিলাম। দেখেন, সো আপনার জন্য এই ডেল্টা ফরম্যাটের পরিবর্তে স্টার ফরম্যাটটা অনেক বেশি গ্রহণযোগ্য। সো এই জন্য একটা বিল্ডিং এ যখন মনে করেন 11 কেবি লাইন নেওয়া হয়, এই 11 কেবি লাইন যখন ট্রান্সফরমারে আসে, দেখবেন এটা লেখা থাকে ডেল্টা টু ওয়াই। এর কারণটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কোম্পানি যখন লাইন দেয় আপনার ট্রান্সফরমার 11 কেবি পর্যন্ত, তখন দেখেন কোথাও লাইট ফ্যান কোনো কিছু নাই, মানে লোড যে জিনিসগুলোতে আছে কোথাও আপনার লোড নাই। তো সেইখানে পাওয়ারটা শুধুমাত্র ট্রান্সফার করার জন্য আপনি ডেল্টা ফর্মের লাইনটা আনতে পারেন। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র থাকে আর ওয়াই আর বি। যখনই আপনি এই 400 ভোল্টে কনভার্ট করে ফেলেন, সো এখানে মনে করেন এসি আছে, এখানে মনে করেন ফ্রিজ আছে, সো আপনাকে স্টারে কনভার্ট করে নিতে হয় যাতে করে আপনি লাইনগুলোকে এমনি করে লাগাতে পারেন, এই যে লাগাতে পারেন। সেই জন্য মনে রাখবেন যে যখনই আমার লোড প্রয়োজন সেখানে আমার স্টারের প্রয়োজন, যেখানে আমার শুধুমাত্র পাওয়ার ট্রান্সফার করতে হবে সেখানে আমার স্টারের দরকার নাই, শুধুমাত্র আমার স্টারটা ব্যবহার করলে আমার একটা কেবলের টাকাটা বেশি খরচ হয়ে যাবে। তো সেই জন্য ডেল্টা ফরম্যাটে শুধুমাত্র পাওয়ার ট্রান্সফার করে থাকি। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এই যে আমি আর ওয়াইবি বললাম, এই আর ওয়াইবি কনসেপ্টটা আমাদের দেশে বেশ প্রচলিত, বা আমরা আর ওয়াইবি বলেই অভ্যস্ত। তবে এখনকার বিএনপি সেটা বলছে যে এইটাকে আর ওয়াইবি ওরা বলতে চায় না, এটা IEEE ব্রিটিশ রুলস এর অনুযায়ী এটাকে বলতে হয় হচ্ছে এভাবে করে, এটা লিখে দেখায়। হ্যাঁ, তো আপনি দুই ভাবেই শিখেন, যখন যেটা কাজে লাগবে সেটা ব্যবহার করেন। ওরা এটাকে বলে L1, এটা বিএনবিসি অনুযায়ী বা IEEE অনুযায়ী এটা L2, এটা L3। তাহলে আপনি এটা লিখতেন এইভাবে করে, L1, L2, L3, এটা নিউট্রাল, এটা আর্থিং, রাইট? আর যদি সিঙ্গেল পেজ হইতো তাহলে আপনি এই দুইটা বাদ পড়ে যেত, আর এই L1 থাকতো না, শুধু এল হইতো। তো সেই ক্ষেত্রে আপনি লিখতেন এইভাবে করে, এল
নিউট্রাল। সো আপনি আর ওয়াই বিও জানলেন, আর হচ্ছে L1 L2 L3 এই কনসেপ্টটা জানলেন। যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়, আমাদের দেশে হয়তো আর ওয়াই বি কনসেপ্ট স্টিল জনপ্রিয়। তো দুই ভাবে আমরা করে থাকি। এখন ধরেন আমরা আরেকটা যদি একটু টিপিক্যাল জিনিসের কথা চিন্তা করে থাকি, যে হ্যাঁ মনে করেন আপনি তো একটা লাইন নিয়ে আসছেন, একটা লাইন নিয়ে আসছেন, আমার ফ্ল্যাটে আমি একটু বললাম যে এটা আপনার একটা ফ্ল্যাট, এইটা আমার একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে মনে করেন আমি, এইটা আমার ভার্টিক্যাল রাইজার, আমি দেখেন একটা সিম্পল লাইন একটা নিয়ে আসলাম এইভাবে করে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো লাইন আমি বের করছি দেখেন, এই সুইচ বোর্ডে গেছি, এই সুইচ বোর্ডে গেছি, আবার এখান থেকে আমি সকেটে গেছি। তো এতগুলো লাইন আমি বের করলাম কিভাবে, মানে ব্যাপারটা এরকম হইলো কিনা যে আমার এই একটা তার আসলো আমার ফ্ল্যাটে, এই আমার একটা তার আসলো, এই তার থেকে আমি কি এই সবগুলো তার জোড়া দিয়ে এমনি করে অনেকগুলো আউটগোয়িং বের করলাম কিনা, মানে ব্যাপারটা অনেকটা এরকম কিনা। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম কিনা, মানে কনসেপ্টটা অনেকটা এরকমই, যে আমি একটা মেন লাইন নিয়ে আসলাম, এখান থেকে এটা আমার এসিতে গেছে, এটা মনে করেন আমার ফ্রিজে গেছে, এটা আমার টেলিভিশনে গেছে, ব্যাপারটা আসলে এরকম কিনা। তো যদি আপনি আহ লাইক এমনি চিন্তা করেন, সেক্ষেত্রে জাস্ট আপনি এটা একটু ভাবেন যে তার যদি অনেক মোটা হয়, যে লাইক অনেক মোটা আমার একটা তার, আমি কি চাইলে এগুলোকে এমনি স্প্লাইসিং করতে পারবো? বেসিক্যালি না। এই জন্য করতে হয় কি, ইনকামিংটা নির্দিষ্ট একটা জায়গায় আনতে হয়, ওইখান থেকে অনেকগুলো আউটগোয়িং বের করার একটা অপশন রাখতে হয়। তো আমাদের লাখ হচ্ছে ইলেকট্রিক্যালে এই জিনিসটা আমরা করতে পারি। তো এইটা করার জন্য আমাদের নতুন একটা জিনিসের দিকে যাইতে হবে, এটাকে আমরা বলে থাকি বাসবার। দেখেন, তো এইটা হচ্ছে বাসবার। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসবার। তো বাসবারের বৈশিষ্ট্য হচ্ছে এর যে কোনো প্রান্তে ভোল্টেজ আপনার একই রকম থাকে। এখানেও 400 ভোল্ট, এখানে 230 ভোল্ট, এখানে 230 ভোল্ট। তার মানে হচ্ছে আপনি এখান থেকে অনেকগুলো আউটগোয়িং বের করতে পারবেন এইভাবে করে। ধরেন আমি, এইটা আমার একটা বাসবার, এইটা আমার পাওয়ার সাপ্লাই কোম্পানি এইখানে এমডিবি তে একটা লাইন দিছে। আমি করলাম কি, এমডিবি থেকে একটা লাইন এখানে নিয়ে আসলাম। সো আমি এটা মনে করে সিঙ্গেল ফেজে লাইন নিয়ে আসছি। তার মানে আমার এই তার দিয়ে 220 ভোল্ট আসছে। সো এই আমার 220 ভোল্ট এই বাসবারে সব জায়গাতে 220 ভোল্ট করে আসছে। সেটা খুবই ইন্টারেস্টিং। আমি করলাম কি, এইখান থেকে একটা আউটগোয়িং বের করলাম দেখেন। সো 220 ভোল্ট আমি পাই গেলাম প্যারালালে। এখানে একই অবস্থা, এই যে একই অবস্থা, এই অবস্থা। এখন আমার টার্গেট হচ্ছে এই যে বাসবারটা আমি চয়েস করলাম, এই বাসবারটা কোন ম্যাটেরিয়ালের হবে এইটা আমাকে বের করা। দ্বিতীয়টা হচ্ছে যে এই বাসবারটা আমার কতটুকু মোটা কতটুকু চিকন এটা বের করা। কারণটা হচ্ছে আমার এই পথ দিয়ে কোনো সময় 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে পারে, কোনো সময় মনে করেন 1000 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে পারে। তার মানে আমার যে বাসবার 10 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারবে, তত তো ডেফিনেটলি 1000 অ্যাম্পিয়ার ক্যারি করার কোনো ক্ষমতা নাই। তো আমাকে এটা দেখতে হবে যে এই ইনকামিং কারেন্ট কত, তার উপর ভিত্তি করে এই বাসবারটা আমার কতটুকু মোটা বা কতটুকু চিকন হতে পারে, সেটা আমাকে এখন ডিজাইনে এইটা আমাদেরকে করতে হয়। এখন ধরেন এই বাসবার ডিজাইন করার সময় লেনটা আসলে ইরেলেভেন্ট। যখন আপনি ক্যালকুলেশন করবেন, কেন দেখেন ইরেলেভেন্ট? প্রথমত হচ্ছে আমি একটু আঁকাই এটা বলি, যে ধরেন আমি দুইটা কেজের কথা বলতেছি, যে আমার দুইটা জায়গাতেই 40 কিলোওয়াট করে লোড আছে। এটা একটা 40 কিলোওয়াট লোড, এইটাও আমার 40 কিলোওয়াট লোড, আমার কেস টুতে 40 কিলোওয়াট লোড। হ্যাঁ, তো আমি করলাম কি, এটা বাসবার, এইখানে লাইনটা নিয়ে আসলাম। তো দেখেন এই স্টার্টিং এ 40 কিলোওয়াট লোডের জন্য যে কারেন্টটা আছে, এই বাসবার থেকে এটা হজম করা লাগছে। তো এইখান থেকে আমি বললাম এখানে একটা এসি আছে, এখানে একটা এসি আছে, এখানে একটা এসি আছে, এখানে একটা গিজার আছে। এরকম করে সে অনেকগুলো লাইন মনে করে এখান থেকে বের করলে এইভাবে করে এই এই তার মানে যতগুলো লাইন লাগবে ততগুলো আপনার আউটগোয়িং বেরোবে, সেগুলোকে বলা হয় আউটগোয়িং। এটাকে বলা হয় ইনকামিং, সেটাকে বলা হয় আউটগোয়িং সার্কিট, এটাকে বলা হয় ইনকামিং সার্কিট। এখন এটা মনে করেন আমার কেস ওয়ান। এখন মনে করেন কেস টু। সো কেস টুর ক্ষেত্রে একই অবস্থা, যে ইনকামিং এ আমার 40 কিলোওয়াট লোডই লাগতেছে। তো এখানে মনে করেন আমার একটা লিফট আছে, এখানে একটা লিফট আছে, দুইটা মনে করেন 20 কিলোওয়াটের লিফট। এই আমি এখানে একটা ঢুকাইলাম, একটা ঢুকাইলাম। এখন দেখেন তো যে এই দুইটা 40 কিলোওয়াট হয়ে গেল, আর এখানে এতগুলা মিলে আমার 40 কিলোওয়াট হলো। তার মানে হচ্ছে এই বাসবারটা লেনটা ডিপেন্ড করে যে আমার আউটগোয়িং এর ব্রেকার গুলা ঠিক কতগুলা হবে, বা ব্রেকারের সাইজ কত, তার উপর ভিত্তি করে আমার লেনটা ভ্যারি করতে পারে। তো এই জন্য যখন আমরা বাসবার ক্যালকুলেট করি, তো বাসবার ক্যালকুলেট করার সময় লেনটা ইররেলেভেন্ট, আমাদের বের করতে হয় যে বাসবার থিকনেস কত এবং বাসবারের উইথ কত, যাতে করে এই বাসবারটা যে কারেন্টটা আসে এইটা নেওয়ার মতন ক্ষমতা থাকে। তো আমরা এখন দেখে আসি এই কাজটা আমরা কিভাবে করতে পারি। সো এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারের মধ্যে উল্লেখ করা আছে বাসবার গ্লাসটা রিয়েল লাইফে কিভাবে সেট হয়। হ্যাঁ, আমি এটা পড়াবো আপনাদেরকে।
ওকে, সো টিপিক্যালি বাসবার ব্যবহার করার জন্য আমাদের দেশে আমরা দুইটা ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এখানে দেখেন একটা জিনিস বলা দেওয়া আছে, জাস্ট একটা হাইপোথেটিক্যাল, সেটা হচ্ছে কপারের কারেন্ট ক্যারি করার ক্ষমতা প্রতি স্কোয়ার মিলিমিটার যদি হয়, তো এখানে এরিয়াটা বের করা হয়েছে কপারের উইথ এবং থিকনেস কে মাল্টিপ্লাই করে। মানে কপারের উইথ যদি 1 মিলিমিটার হয়, থিকনেস যদি 1 মিলিমিটার হয়, তাহলে প্রতি স্কোয়ার মিলিমিটারে 1.55 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে। এখন ধরেন এইটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কপারের বিশুদ্ধতা অবশ্যই 99.99% হইতে হবে, ভালো মানের কপার হইতে হবে, তাহলে হয়তো আপনি এইটা অ্যাচিভ করতে পারেন। একটা নির্দিষ্ট প্রিফারেবল টেম্পারেচার এখানে দরকার। অ্যালুমিনিয়ামের যেটা হয় যে কপারের মোটামুটি অর্ধেক সে কারেন্ট ক্যারি করতে পারে, বাট ওজনে হালকা, দামে কম হয়, সেজন্য অ্যালুমিনিয়াম আপনি ইউজ করতে পারেন। যদিও বিএনবিসি কর্তৃক অলওয়েজ কপারের দিকে একটা মানে ফোর্স করা হয় যে কপারটা চয়েস করাটা ভালো। তো আপনি যখন ডিজাইন করবেন এটার দিকে লক্ষ্য রাখবেন। যেমন ধরেন আমরা যখন সরকারি প্রজেক্টে কাজ করি, আমরা একটু মানে হাতে রেখে কাজ করি। হাতে রেখে কাজ করা বলতে কি, যে অনেক সময় বিশুদ্ধতা চেক করার জন্য বুয়েটকে দিয়ে সবসময় চেক করানো যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা হয়তো যে কপারটি ইউজ করে সে হয়তো রিয়েল লাইফের বিশুদ্ধতা মনে করেন 99.99% না, একটু কম। সেই ক্ষেত্রে কিন্তু তার কারেন্ট ক্যারি করার ক্ষমতা কমে যাবে। তো সেই জন্য আমরা করি কি, 1.2 অ্যাম্পিয়ার ধরে করি পার স্কোয়ার মিলিমিটারে। তো আপনি 1.55 দিয়ে শিখেন, তারপরে এটা আপনি আপনার কন্ডিশন অনুযায়ী কম বেশি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, যদি আমি এটা মনে করি যে আমার মনে করেন সামা হয়তো ইনিশিয়ালি 100 অ্যাম্পিয়ার কারেন্ট আমাকে নিতে হবে, 100 অ্যাম্পিয়ার কারেন্ট মানে 100 অ্যাম্পিয়ার কেমনে বের হলো বুঝলেন তো, যে আমার 40 কিলোওয়াট লোডকে যে 1.8 দিয়ে গুণ করবে, সো 72 অ্যাম্পিয়ার। যদি 40 কিলোওয়াট থেকে 42 কিলোওয়াট হয়, এরকম করে আপনি ধরেন 100 অ্যাম্পিয়ারের মতো আপনার লোড আসতেছে। তো আমি এটাকে এভাবে লিখি যে আমার কারেন্টটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার। যখন কারেন্ট বের হয়ে যাবে, তখন আপনি বের করবেন যে কপারের এরিয়াটা কতটুকু লাগবে, মানে কত স্কোয়ার মিলিমিটার কপার লাগবে। সেখানে ওরা বলছে প্রতি স্কোয়ার মিলিমিটার 1.55 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারে। তাহলে আপনি এটাকে 1.55 দিয়ে ভাগ করলে তো হয়ে যেতেছে কতটুকু আপনার কপার লাগবে। এই যে রিল্যাক্স করে দিন, আই সমান 100 অ্যাম্পিয়ার। আর এখানে আপনি লিখেন যে এরিয়া, এরিয়া সমান হচ্ছে 100 ভাগ 1.55, এই কত হয়। এই আমার 100 ভাগ 1.55, তার মানে 64 মিলিমিটার স্কোয়ারের মতো আপনার কপার লাগবে। এই যে দেখেন 64 মিলিমিটার স্কোয়ার আপনার কপার লাগবে। তো এখানে সূত্রটা এরকম যে W × T সমান 64 মিলিমিটার স্কোয়ার। এই ডাব্লু মানে হচ্ছে কপারের উইথ, ই মানে থিকনেস, মানে এই যে মনে করেন এটা আমার উইথ, আর এই যে চিকনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে থিকনেস। তো এখানে কিছু লিস্ট দেওয়া আছে, যে লিস্টে বলা আছে টিপিক্যালি বাংলাদেশে কোন কোন সাইজের থিকনেস এবং উইথের বাসবার হয়। তো একটা থিকনেস গুলো যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনার 3 মিলিমিটার থেকে শুরু করে 12 মিলিমিটার পর্যন্ত কপারের এই বাসবারের থিকনেস গুলো হয় সাধারণত। আর উইথ গুলো ভ্যারি করে আপনার 6 মিলিমিটার থেকে শুরু করে 150 মিলিমিটার পর্যন্ত। তো এক্ষেত্রে যদি একটা মানে থাম্ব রুল মতো বলি, ধরেন আপনার যেগুলো একটু স্মল টাইপের লোড বলতে 100 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার, সেই ক্ষেত্রে হয়তো আপনার থিকনেস ভ্যারি করতে পারে 3, 6 বা ম্যাক্সিমাম আপনার 10। 10-এ আসলে আরেকটু উপরের দিকে যাবে, 3 বা 6-এর মধ্যে থিকনেস আপনার ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে আপনার দেখেন কি আছে এখানে, টি, সো ডাব্লু, এখানে আপনার 6 দিলেই চলবে। বেসিক্যালি আপনার 6 বা 5 এর মতো ফিগার হয়তো লাগতে পারে 6, আর এখানে আপনার 64। তো ডাব্লিউ বের করবেন কিভাবে, এই আপনার 64 বাই হচ্ছে 6, তার মানে এখানে বেসিক্যালি একটা 10-এর মতো একটা ফিগার আসবে, 10 পয়েন্ট সামথিং, এই যে 10। তারপরে আপনি দেখলেন যে এখানে আপনার ডাব্লিউ হইতাছে 10, থিকনেস হইতাছে আপনার 6, এই যে। তার মানে আপনি দেখেন যে এই জিনিসটা আপনি এইখানে কোনটার সাথে মিলাতে পারেন, এই যে দেখেন আপনি এটার সাথে মিলাতে পারছেন যে আপনার এই সাইজের বাসবার হলে আপনার চলবে। এখন দেখেন এখানে আমরা কিছু বাসবারের একটা ডেটা উল্লেখ করে দিয়েছি, হ্যাঁ। তো এর বাইরেও অনেকগুলা সাইজ মার্কেট অ্যাভেলেবল, এখন আপনার জন্য যেটা লাগবে সেটা মার্কেট থেকে নিয়ে আসবেন। এখন ধরেন আপনি কোনো অ্যাবনর্মাল সাইজ নেন, অ্যাবনর্মাল বলতে কি, তো ধরেন আপনি নিলেন যে এরকম করে, আমি এইদিকে 35 নিলাম, তো এই 64-কে 35 দিয়ে ভাগ করলে কত আসলো, 1.82। তার মানে আমি ধরেন 35 হচ্ছে মিলিমিটারের উইথ নিলাম, আর 1.82 হচ্ছে থিকনেস নিলাম। এখন দেখেন 1.82 মিলিমিটার যদি থিকনেস নেন, এই থিকনেস এত চিকন হবে যে এই ক্যাবেল গুলো ডাইরেক্টলি বাসবারে এমনি করে প্যাঁচানো লাগানো যায় না, এখানে কেবল লাক্স ইউজ করতে হয়। আমি ডিটেলস গুলো আপনাদেরকে পড়াবো। এই কেবল লাক্স ইউজ করতে হলে আপনাকে এখানে
ফুটা করে নাট স্ক্রু দিয়ে লাগাইতে হবে। সো এইগুলো এত চিকন হবে 1.8 বাসবার গুলা। সো আপনি ফুটা করার সময় দেখা যাবে এই বাসবারটা ভেঙে যাবে। সেই জন্য অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা থিকনেস আপনাকে রাখতে হবে। তো আমাদের মার্কেটে যেগুলো পাওয়া যায় তার একটা ডেটা আমি আপনাদের সামনে দিয়েছি, চাইলে এটা ফলো করতে পারেন, অথবা আপনার প্রজেক্টে যেগুলো লাগবে তার উপর ভিত্তি করে এইগুলাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে উইথ বা থিকনেস চয়েস করাটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করে, বা আপনি যে ফার্মের কাছ থেকে নেবেন তাদের উপর ডিপেন্ড করে। বাট কনসেপ্ট এরকম যে আপনার কোন সাইজের থিকনেস লাগবে বা কোন সাইজের উইথ আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, তো বাসবার ক্যালকুলেশনটা আপনার প্রতিনিয়তই কম বেশি লাগবে। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে আমরা নর্মালি অ্যালুমিনিয়ামের বাসবার ব্যবহার করতে চাই না, অলওয়েজ কপারের বাসবারটাই আমরা প্রিফার করে থাকি, বা আমাদের বিএনবিসির মধ্যে এটা বলা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সাবস্টেশনের জন্য বা বিগ ইকুইপমেন্টের জন্য যখন আমার কস্টিংটা কমানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে করা হয়। ওকে, সো এতটুকু ছিল হচ্ছে আমাদের মানে ফার্স্ট ফার্স্ট আজকের ক্লাসের। এখন আমি সেকেন্ড পার্টের দিকে একটু যাব, যদি এটা কোর্সের সাথে রেলিভেন্ট না, বাট যেহেতু আমি ধরে নিচ্ছি আপনার সবারই কনসালটেন্সি প্রফেশনাল লং টাইম থাকার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে কিছু জিনিস থাকে যেটা আগে থেকে জেনে রাখলে আমাদের এই এই লাইফটা অনেক ভালোভাবে স্মুথলি চলতে পারে। প্রথমত হচ্ছে যে মানে এই সেক্টরে যদি আপনি মানে কাজ প্রিসাইসলি করতে চান, এটাতে আসলে সার্ভাইভ করাটা কত ইজি বা আদৌ সার্ভাইভ করা যায় কিনা। প্রথমত হচ্ছে ধরেন আমাদের দেশে কনসালটেন্সি ফিসটা খুব যে হাই তা কিন্তু না। এর মধ্যে আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট অলমোস্ট প্রায় 50% নিয়ে দেয়, বাকি 50% আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আমরা ভাগ করে নিই। বাট তারপরে কি আমাদের আহ যে টাকাটা থাকুক না কেন সেটা কিন্তু মোটামুটি খারাপও থাকে না। সো আপনি যদি ঠিকমতো কাজগুলো করেন বা আপনি যদি নিজের কাজটা ঠিকমতো শো করতে পারেন, তাহলে হয়তো এটা বেশ ভালো একটা প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, বা এই সেক্টরটা কিন্তু দিন দিন গ্রো করতেছে। আবার আমাদের দেশে যেগুলো মনে করেন বিগ প্রজেক্ট হয়, সেখানে কিন্তু বেশ ভালো একটা কাজের স্কোপও থাকে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনি কিভাবে আপনার কনসালটেন্সি ফিস এবং সাইট ভিজিটটা নির্ধারণ করবেন। প্রথমত হচ্ছে যেটা আমার মনে হয় মানে আমার এতদিন এক্সপিরিয়েন্স থেকে, যে ধরেন কেউ হয়তো 10 তলা বিল্ডিং এ হয়তো 10,000 টাকা নিল, কেউ 1 লাখ টাকা নিল, আপনি এমনি করে চাইেন না। আপনি দেখলেন যে এই 10 তলা বিল্ডিং করতে আপনার কত ঘন্টা সময় লাগবে, কারোর মনে করেন 10 ঘন্টা লাগে, কারোর 20 ঘন্টা লাগে। তো আলটিমেটলি আপনি পার আওয়ারে টাকা হিসাব করেন, যেমন আমরা পার আওয়ার হিসাব করি। আমরা যদি দেখি যেটা বিল্ডিং করতে আমার মনে করেন যে 10 ঘন্টা লাগতেছে, পার আওয়ারে 5,000 টাকা করে ধরলে 50,000 টাকা আমাদের হয়ে যেতেছে। ওটা ওটা করতে যদি মনে করেন 20 ঘন্টা লাগতো, তো ওই হিসাবে আপনি করবেন। তো পার আওয়ার হচ্ছে সব দিক থেকে ডিফারেন্স। সাইট ভিজিট কেমনে? সাইট ভিজিটটা হচ্ছে এইটা ভ্যারি করে, আপনি ক্লায়েন্টের সাথে চুক্তি করে নেবেন যে আমার যে বিল্ডিং এর ডিজাইন করাইতেছেন আমাকে দিয়ে, সেখানে সাইট ভিজিট থাকবে কিনা। যদি সাইট ভিজিট থাকে সেই ক্ষেত্রে আপনি ডিজাইন করে যে টাকা পাবেন তার থেকে বেশি টাকা পাবেন সাইট ভিজিটে। তো এখনকার যে রাজুকের রুলস করছে ঢাকা শহরের মধ্যে, তো প্রত্যেকটা বিল্ডিং এরই সাইট ভিজিট ম্যান্ডেটরি করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা টাকা বেশ ভালো অ্যামাউন্ট বের করে নিতে পারবেন। 3 নাম্বারটা যদিও আমি ফাইলটা শেয়ার করবো না, বাট আমি দেখাই দিতেছি যে টিপিক্যালি কিভাবে কনসালটেন্সি অফার দিতে হয় কোন একটা বিল্ডিং এর জন্য। আমি এটি ওপেন করে দেখাই। এটা হচ্ছে মানে আমাদের অফিস থেকে সিম্পলি যখন আমরা কোনো কাউকে কাজের অফার দিই, তখন আমরা কিভাবে অফারটা দিই একটু দেখে না। এটা হচ্ছে ইলেকট্রিক্যালের যে ফরম্যাট গুলো আপনার লাগে, যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে কি কি টাইপের কাজ করতে হয়। দেখেন, নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপনার এই কাজগুলো করতে হয়। প্রথমত হচ্ছে এগুলোকে আমরা ইন্টারনাল বলি, ইন্টারনাল ইলেকট্রিফিকেশন। এইটা হচ্ছে সাবস্টেশন এবং জেনারেটর রিলেটেড যত টাইপের কাজ থাকে সেটা। আর একটা হচ্ছে এলপিএস রিলেটেড কাজ। তো আমাদের দেশে যদি আপনি খুবই ভালো কনসালটেন্ট হন, তাহলে পার স্কোয়ার ফিটে আপনার তো সর্বোচ্চ 3 টাকা মতো আপনাকে দিবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। কমার্শিয়াল এটা ভ্যারি করতে পারে, 5 টাকা, 60 টাকা, 10 টাকা হতে পারে। বাট তারপরে যদি আপনার 1 লাখ স্কোয়ার ফিটের বিল্ডিং হয়, তাহলে কিন্তু এটা খারাপ না, মোটামুটি 1.5 লাখ টাকা, ইটস ওকে। আর একটা থাকে মেকানিক্যাল পার্ট, হ্যাঁ। তো যেগুলা মেকানিক্যাল কনসালটেন্ট থাকে সেখানে তো ধরেন আপনার আর কোনো দরকার নাই, তো সে তার মতো করে করবে। বাট ডেভেলপারের ওয়ার্কে নর্মালি মেকানিক্যালের পার্টটা ইলেকট্রিক্যাল ডিজাইনের ইসে করে দেয়, কারণ এসি অত হাই লেভেলের ক্যালকুলেশন থাকে না, বা গ্যাস সাপ্লাই এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মোটামুটি করতে পারে, বা ডিজাইন এসে সাইনও করতে পারে। সেই জন্য এইটাতে মোটামুটি ধরেন যদি আমাদের যেমন কত ছিল, প্রায় 3 লাখ স্কোয়ার ফিটের বিল্ডিং, তো আমাদের কিন্তু পোষায় যাবে 25 পয়সাতেই যথেষ্ট। বাট আপনি যদি মনে করেন যে আপনার বিল্ডিংটা এরিয়া লাইক কারণ 20,000 স্কোয়ার ফিট, তো 25 পয়সা হলে মাত্র 4,000 টাকা পড়বে, সেখানে কিন্তু 25 পয়সা আপনি পার স্কোয়ার ফিটে পাবেন না। তখন হয়তো আপনাকে এটা 50 পয়সা বা 1 টাকার দিকে যাইতে হবে। আর এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। তো ফায়ার অ্যালার্মের দুটো পার্ট থাকে ফায়ারের। একটা হচ্ছে ডিটেকশন সিস্টেম, যেটা ইলেকট্রিক্যাল পার্ট, সাইনিংটা আপনাকে করতে হবে।
আর একটা হচ্ছে ফায়ার ফাইটিং, যেখানে মনে করেন স্প্রিংকলার সিস্টেম বা পানি দিয়ে আগুন নিভানো বা ফায়ার পাম্প, এগুলো মেকানিক্যাল ডিপার্টমেন্টের পার্ট, তো ওই টাকাটা ওরা নিয়ে নেয়। তো এই তিন ভাগে আপনি টাকাটা দিতে পারেন, একটা হচ্ছে ইলেকট্রিক্যালের মেনটা, একটা হচ্ছে মেকানিক্যাল এবং এইচ ভ্যাক, আর একটা হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেমের জন্য। তো সব দিক বিবেচনা করে মোটামুটি যদি আপনার 2.5 টাকার মতো ফিগার থাকে পার স্কোয়ার ফিটে, তাহলে কিন্তু সেই প্রজেক্ট থেকে বেশ ভালো একটা অ্যামাউন্টের আপনি টাকা রিজার্ভ করতে পারেন, বা ডিজাইনটা আপনি সুন্দর করে দিতে পারবেন। এটা একটা জিনিস। দ্বিতীয়টা হচ্ছে যে অনেক কোম্পানি আপনাকে ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা হাইড করে নেবে, so আপনি আগে থেকে বলে নেবেন যে এটা ভ্যাট ট্যাক্স ছাড়া। আর বিইকিউ, যেটা আমরা ক্লাসের মধ্যে পড়াবো, যে বিইকিউ এর জন্য আপনি দেখবেন যে আপনার কত টাকা লাগে। যেমন আমরা 50 পয়সা দিচ্ছি, কারণ আমাদের স্কোয়ার ফিটটা অনেক বেশি আছে, তো আমাদের পোষায় যাবে। তো আপনার যদি মনে করেন বিইকিউ করতে হয়, তো সেই অনুযায়ী আপনি বিইকিউ এর জন্য একটা টাকা রাখতে পারেন। তো একটা থাম্ব রুল আছে যে আপনার ডিজাইনে যদি মনে করেন 2 লাখ টাকা পান, সেখানে অ্যাটলিস্ট জন্য বিইকিউর রেসপেক্ট আপনার 60 থেকে যেন 70,000 টাকার মধ্যে যেন একটা ফিগার থাকে, নাহলে কিন্তু পোষাবে না। কারণ বিইকিউটা শুধুমাত্র দিলেই হয় না, ফুল রেসপন্সিবিলিটি কিন্তু আপনার হাতে থাকে। তো এই জন্য বিইকিউ এর জন্য সময় বেশি লাগবে না, বাট টাকার পরিমাণটা বেশ ভালো থাকে নর্মালি। ওকে। আর এই হচ্ছে একটা ফর্মেট। তো আপনি চাইলে এরকম একটা ফর্মেট রেডি করে ফেলতে পারেন। আর অলওয়েজ মনে রাখবেন যে আপনি লটে কখনো কাজ নেবেন না, যে আমার 10 তলা বিল্ডিং আছে, আপনাকে আমি 1 লাখ টাকা দিতেছি, এমনি করে কাজ নিয়ে নেন। এটা করে হবে কি, যে ওই 1 লাখ টাকা আপনার কখনোই বাড়বে না। যে লোক আপনাকে 10,000 টাকায় কাজ করাইছে, সে আপনাকে কখনোই 11,000 টাকা অফার করবে না, 10,000 টাকা সে দিবে, বিল্ডিং যত বড় হোক না কেন। সেই জন্য অলওয়েজ আপনি পার স্কোয়ার ফিটে তাকাতে যাবেন। আপনার যদি প্রথম দিকে কম টাকাও আসে, বাট মনে রাখেন যে এই টাকাটা আপনি বাড়াতে পারবেন। 1.5 টাকার জায়গায় হয়তো 1 টাকা 60 পয়সা করবেন, 1 টাকা 80 পয়সা করবেন, 2 টাকা করবেন। সো অলওয়েজ পার স্কোয়ার ফিট আপনি রেট দিবেন। যে কোনো কোম্পানির দিকে যান, ওরা কিন্তু লটে কখনো কাজ নেয় না, পার স্কোয়ার ফিট আপনি কাজ নেন। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রথম ক্লাসের টপিক। সো এরপরে যদি আপনাদের কারোর কোনো কিছু বলার থাকে বা ক্লাস নিয়ে কোনো ফিডব্যাক, প্লিজ এখন জিজ্ঞাসা করতে পারেন। ভাই সাইনিং কি আমরা করতে পারবো ইলেকট্রিক্যাল এই ডিজাইনের জন্য? সাইনিং এর ক্ষেত্রে যেটা হয় যে যদি মনে করেন ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে একটা মেম্বারশিপ নেবেন, আপনি 6 তলা বিল্ডিং করে সাইন করতে পারবেন, ইটস ওকে। আর যদি 6 তলার উপরে যেতে চান, ডেফিনেটলি আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে, আইবির মেম্বারশিপ হইতে হবে, তখন আপনি সাইনিং করতে পারবেন, আদারওয়াইজ। আর এবিডিসি লাইসেন্স আছে সেক্ষেত্রে কি কিছু এবিসি চলে? লাইসেন্সটা হচ্ছে বেসিক্যালি যারা কন্ট্রাক্টর থাকে ওদের জন্য লাগে, যে আপনি যে অ্যাজ এ কন্ট্রাক্টর হিসেবে কোন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন, তো সেইটা করার অনুমতি সরকার আপনাকে দেয়। বাট ডিজাইন সেক্টরে অবশ্যই আইবি মেম্বারশিপ লাগে। যদিও নতুন একটা সিস্টেম করতেছে রাজুক, সেখানে রাজুক মেম্বারশিপটা ম্যান্ডেটরিতে করে ফেলবে, তখন রাজুকের মেম্বারশিপটাও আপনার লাগবে। আর ভাই টেন্ডারের বিষয়টা? টেন্ডারের ক্ষেত্রে যেটা হয় যে, মানে হাউ টু সে, যে আপনি যে একটা ডিজাইন করতেছেন, কন্ট্রাক্টর সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে, বা কন্ট্রাক্টর আপনার ডিজাইনটা দেখে কত টাকা বিল করবে বা কিভাবে কাজটা করবে, সো এই পুরো প্রসেসটা টেন্ডারের মধ্যে থাকে। আমি যদি পারি, আমার যখন বিইকিউ ক্লাস হবে, তখন আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করবো, বাট আচ্ছা এটা। ভাই, পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 0.8 ইউজ করা হয়, কিন্তু বাসা বাড়ির ক্ষেত্রে তো 0.9 ধরলেই হয় না? পাওয়ার ফ্যাক্টরটা আসলে ব্যাপারটা এরকম যে 0.9 ধরা বা 0.8 ধরা, এটা অনেকটা থাম্ব রুলের মতো হয়ে যায়। আপনি দেখবেন যে আপনার লোডটা কেমন আছে, বা লোডটা বেসিক্যালি কি টাইপের লোড আছে, যদিও সবই ইন্ডাকটিভ টাইপের লোড। তো সেই জন্য স্ট্যান্ডার্ড অনুযায়ী 0.8 ধরে আমাদেরকে ডিজাইন করতে হয়। অ্যাজ এ লাইনে আমি 0.8 পাবো, এটা ধরে ডিজাইন করতে হয়। বাট যখন আপনি বিল করবেন, বা পাওয়ার সাপ্লাই কোম্পানি যখন আপনাকে এনার্জি মানে কনজিউম করার জন্য বিল দিবে, তখন এক্সপেক্ট করে যে পাওয়ার ফ্যাক্টর যেন নিয়ার 1 হয়। সো আপনাকে ডিজাইনের মধ্যে আনতে হবে যেটা অ্যাটলিস্ট আপনার পাওয়ার ফ্যাক্টর 0.95 থেকে শুরু করে 0.99 এর মধ্যে থাকে। তো ওটা করার জন্যই আমরা সাবস্টেশনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা ইউজ করে থাকি। আর এখন তো কালার কোড চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমরা ডিজাইন করার সময় কি ডিজাইন করার মানে সময় কালার করতে? কোড আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের যে কন্ট্রাক্টর গুলো থাকে ওরা ওই কালার কোডের সাথে অভ্যস্ত না না। এই জন্য চাইলেও আমরা 100% কালার কোড ফলো করতে পারি না। সেই জন্য যদি আপনি চান, সেক্ষেত্রে কালার কোড ফলো করতে পারেন, বাট সেক্ষেত্রে কন্ট্রাক্টরকে আপনাকে অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, যে ভাই এইটা মানে এইটা এইটা এইটা। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর আমরা যখন যে মানে আমাদের নর্মালি তো পাথর ডালাই হয় না, আমাদের তো সব রড ইটা সিমেন্টের ঢালাই হয়। কিন্তু পাথর ডালাই হয় যখন হবে, সেক্ষেত্রে কি নর্মাল যে পাইপ ইউজ করি সেগুলো ইউজ করবো নাকি অন্য আহ, পাইপ? পাথর ঢালাই দিয়ে কোনো সমস্যা নাই, আপনি পিভিসি কন্ডিউট পাথর ঢালাই দিয়ে করতে পারেন। আমার নিজের বাড়িতে পাথর ঢালাই দিয়ে করা আছে, পিভিসি কন্ডিউট কোনো সমস্যা নেই। আমরা ও, যত কমার্শিয়াল বিল্ডিং করি সেখানে পাথর ঢালাই করা যায়। মানে তখন কি পাইপের উপর একটা প্রেসার পড়বে না? ওই প্রেসারটা হ্যান্ডেল করতে পারে, মানে হচ্ছে যে যখন ধরেন আপনি ব্রিক চিপসের পরিবর্তে ওই চিপস ইউজ করবেন, সেখানে এটা করা যায়, যেটা সিভিল পার্ট বা ইলেকট্রিক্যালের দিক থেকে কোনো সমস্যা নেই, এটা করা যায়, possible। হুম। আর ডাক্টের বিষয়টা মানে আমরা তো মানে বিল্ডিং এর বাইরের সাইড দিয়েও দেখা গেলো মানে তারগুলো উঠাতে পারবো নাকি ভিতর দিয়ে? ডাক্তারের কিছু ক্রাইটেরিয়া আছে, ডিজাইন
কন্ডিশন আছে ডাক্তার নিয়ে আমি আপনাদেরকে পড়াবো যে ডাক্তারের লোকেশন কোন জায়গা হবে বা ডাক্তারের ক্ষেত্রে কি কি কোড ফলো করতে হবে এটা থাকবে আমি না জাস্ট এখন মানে আমাদের এলাকায় 20 তলা কয়েকটা মানে সরকারি বিল্ডিং হচ্ছে, তো দেখছি যে তারগুলো মানে বাইরে দিয়ে উঠাইছে, মানে বাইরে বিল্ডিং এর বাইরে দিয়ে। সেই ক্ষেত্রে ভেতর থেকে অ্যাক্সেস করার অপশন রাখছে কারণ ডাক্তার হইতে হলে অবশ্যই আপনার ডোর ডাকবে বা মেনটেন্স করার অবশ্যই অপশন রাখতে হবে কারণ এটা অ্যাজ পার বিএনপিসি রুলস যে অবশ্যই আপনার মেনটেন্স করার পসিবিলিটি থাকতে হবে মাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আর কেউ কোনো কিছু অ্যাড করতে চান প্লিজ জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমাদেরকে কবে থেকে অটোকেডের কাজ শেখানো হবে? আমাদের কবে থেকে এইটা ধরেন আজকে তো আমরা ডিজাইনের বেসিকটা জানলাম আমরা সেকেন্ড ক্লাস থেকে অটোক্যাডের মানে যে কাজগুলো থাকে সেটা আমরা কভার করার চেষ্টা করবো সেকেন্ড ক্লাস জি থেকে। স্যার। জি স্যার, আমি আগামীকাল ইনশাল্লাহ টাকা পে করে দিব আর কি। স্যার আমাকে গ্রুপে অ্যাড করা হয় না এখন। যদিও টাকার ব্যাপারটা আমাদের অফিস অ্যাডমিন দেখে আপনাকে এনরোল কিভাবে করছে এটাই তো টাফ। সো অবশ্যই আপনাকে টাকা পেমেন্ট করে জয়েন করতে হবে যদি এটা ওর ডিল করে আমি এটা নিয়ে তো আপনাকে কিছু বলতে হবে ফেসবুক গ্রুপটা কি হয়েছে নাকি? না। ফেসবুক গ্রুপ ক্লাসের পরে এটা আপনি যারা পেমেন্ট করেছেন সবাই ডেফিনেটলি এখানে এটা পেয়ে যাবেন যে গ্রুপের কি কি কন্ডিশন আছে। আর যে ফাইলগুলো কি গ্রুপে নাকি হোয়াটসঅ্যাপে? আপনি যেটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমাদের টোটাল ডিটেলসটাই ফাইলের মধ্যে দেওয়া আছে সো ডেফিনেটলি আপনি এটা পড়ে নেবেন পুরো ডিটেলসটা আপনি পাবেন। সো যেমন আমি আরেকবার একটু বলে দিই ক্লাসের শুরুতে বলে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যে যত টাইপের ফাইলস আছে সব আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব আর যেগুলো মনে করেন আপনি ক্লাস কমপ্লিট করে ফেলবেন 15টা ক্লাসে পরে সবগুলো আমরা ইমেল করে দিব। আর এই জায়গার মধ্যে ডিটেলসটা আপনি পাবেন যে এক্স্যাক্টলি আমরা কি করি বা না করি। আর এই যে ফাইলটা আছে কোর্স গাইডলাইন এটার মধ্যে যত টাইপের কোশ্চেন থাকা পসিবল মানে আমরা 33টা ব্যাচ থেকে যেগুলো পেয়েছি তার উপর ভিত্তি করে প্রত্যেকটা কোশ্চেন এখানে অ্যান্সার করে দেওয়া আছে। আর যদি মনে করেন যে তারপরে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা আপনি কন্ট্যাক্ট করতে চান ডেফিনেটলি আপনি আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যেখানে আমি গ্রুপে অ্যাড করে দিব। আমি আপনাকে চেষ্টা করবো যে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে রেসপন্স করার। অ্যাটলিস্ট মনে রাখেন যে আমরা সরকারি অফিসের সাথে মিল রেখে কাজ করি তো সেই জন্য শুক্র শনি বা যে কোনো হলিডেতে হয়তো রেসপন্স করাটা একটু কম হয়ে যায়। হ্যাঁ, মহাখালী তো অফিসটা কোথায় আপনাদের, যদি সরাসরি আসা দেখা করতে চাই সেক্ষেত্রে? সরাসরি যদিও মানে আমরা অত অ্যালাউ করি না কারণ অনলাইন ক্লাস তো সো হয়তো আপনি এমনিতে দেখা করতে পারেন আমাদের সাথে জাস্ট কোর্সের পারপাসে না। মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির পাশে আগের ব্র্যাক ইউনিভার্সিটি ওইখানে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ওকে। সো আপনাদের মধ্যে যারা আমাকে ফেসবুকে ফ্রেন্ডশিপটা পাঠানো একটু দয়া করে এটা পাঠিয়ে দিন যাতে আমি আপনাদেরকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে আমাদের আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছি মোহাম্মদ শিওর রবিউল হাসান। শিওর নো যে প্রবলেম। আমাদের যে অটোক্যাডটা করবেন এখন, সেক্ষেত্রে তো আমাদের ল্যাপটপে তো নাই, অটোক্যাড ইনস্টল করা নাই। সেক্ষেত্রে অটোক্যাডের জন্য আমি আপনাদেরকে একটা সফটওয়্যার অলরেডি দিয়ে দিয়েছি এই যে দেখেন এখানে আপনারা পাবেন প্রত্যেকটা ডিটেলস এখানের মধ্যে পাবেন ডাবল ক্লিক করলে এই যে সবগুলো অটোক্যাড আছে 2019 2024 2022 যেইটা ইচ্ছা আপনি ডাউনলোড করে নেবেন এবং এটা ডাউনলোড করার পরে কেমন ইনস্টল করবেন তার ভিডিও দেওয়া আছে এই যে সিম্পলি অটোক্যাড ইনস্টল ইন বাংলা ভিডিও দেওয়া আছে। আর যদি মনে করেন লিঙ্ক খুঁজে না পান আমি যদিও গ্রুপে দিয়ে দেবো আপনি সিম্পলি যে এই লিঙ্কটাতে ওপেন করে দিবেন এই যে দেখাই দিই এই যে সিম্পলি এখানে আপনার কন্ট্রোল বাটনে ক্লিক করে মাউসে ক্লিক করবেন এটা অটোমেটিক এখানে আপনার নিয়ে যাবে। তো কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে ইনস্টল করবেন পুরো ডিটেলস আপনি এখানে পাবেন। হ্যালো বাদন ভাই। জি। জি, মানে আপনি একটু আমাদেরকে বইলা দিন মানে কোন কোন বিষয়গুলো আসলে নোট করে রাখতে হবে, তাহলে আমরা একটু নোট করে রাখতাম বিষয়গুলো। আপনি বলবেন নোটগুলো আমরা নোট ডিপেন্ড করে করে আপনার উপরে যে আপনি কোন জিনিসটা নোট করতে চাচ্ছেন আমাদের না মতো না করে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আসলে একটা জিনিস দরকার। আমরা আমাদের মতো করে অলরেডি আপনাদেরকে নোটস দিব আমাদের মতো করে অলরেডি প্রত্যেকটা শিডিউল আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এইটা ধরনের ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ হয়তো কোনোটা নোট করতে চাইবে কেউ হয়তো ওটাকে স্কিপ করতে চাইবে বাট আমরা প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে নোটস দিয়ে দিব। সো ওটা তো থাকবে আর আপনি চাইলে আপনার মতো করে একটা পেন এন্ড পেপার দিয়ে সেগুলো নোট করে রাখতে পারবেন ডিপেন্ডস অন। জি না, আসলে আমি তো বুঝতেছি না আসলে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না। আপনি একটু যদি বলতেন তাহলে জোর করে বলে নোট করতাম। আচ্ছা, আমি একটু কথা বলি। ওই যে আপনারা যে ফাইলগুলি গ্রুপে আপলোড করছেন, আমাকে তো অ্যাড করছে বোধহয় মেবি আজকে। তো এই ফাইলগুলি তো আমি আর দেখতে পাচ্ছি না, এখন এগুলি আপনি পেয়ে পুনরায় যাবেন আপলোড আপনি তো অনেক লাস্টের দিকে আমাদেরকে কনফার্ম করেছিলেন সেই জন্য হচ্ছে এইগুলো আপনি এখন দেখতে দেখতে পাচ্ছেন না। সো আশা করি সকালের মধ্যে বা আজকে রাত্রে যদি আমি পার্সোনালি পারি আমি আপনাকে ফাইলটা পাঠিয়ে দিই সেটা পেয়ে যাবেন। ওকে। স্যার আমিও এখনো পাই না এগুলা, কারণ আমি এখনো পেমেন্ট করা হয় না আর কি। আমি বলেছিলাম আগামীকাল ইনশাল্লাহ
পেমেন্ট করব। এজন্য আমাকে আজকের ক্লাসের অ্যাক্সেস দেওয়া হয়েছিল। ঠিক আছে, আপনি আমাদের অফিস অ্যাডমিন বলছে তো, সো ও আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। যদিও যাই হোক, তো পেমেন্টের ব্যাপারটা আমি ডিলও করি না। ঠিক আছে, যদি আর কোনো কিছু অ্যাড করা থাকে আপনাদের। ভাই আমাদের ব্যাচ কত, এটা 34 নাকি? জি, 34 নম্বর। আচ্ছা ভাইয়া, এই ডিজাইন অফিসিয়ালি করতে হলে আমাকে আইবি এর মেম্বারশিপ দিতে হবে? ডিজাইন আপনি হয়তো মানে করতে পারবেন, কিন্তু সাইন ইন করতে হলে ডেফিনেটলি আপনার আইবির একটা মেম্বারশিপ প্রয়োজন হবে। আদারওয়াইজ আপনার মানে সাইন করার অথরিটি তো থাকলো না। তো সাইন করতে তাহলে তো অন্যজনের পেমেন্ট করতে হবে এই জন্য না? সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কাউকে দিয়ে এটা করাবেন কিনা। যদি এটা অনৈতিক কাজ, সেই জিনিসগুলো আমরা ওইভাবে মানে এটা বলাটাও ঠিক না। আচ্ছা ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কি ভাইয়া, শুনতে পাচ্ছি। মানে যদি আমার IEEE এর মেম্বারশিপ থাকে তাহলে কি আমি সাইন করতে পারবো? না না, আমাদের দেশে ভাইয়া শুধুমাত্র আইবি মেম্বারশিপই মানে অ্যালাউ করা হয়। সো আইবি মেম্বারশিপ আপনাকে করে নিতে হবে। আইবি মেম্বারশিপ তো টাফ কোনো কিছু না। আপনার যদি মানে ধরুন ভার্সিটি যদি আইবি নাও থাকে, ওদের একটা এক্সাম হয়, সিম্পলি খুবই সহজ একটা এক্সাম। ওইখানে আপনি অ্যাসোসিয়েট মেম্বার হয়ে যাবেন। তারপরে 2 বছর পরে আপনি ফুল মেম্বারশিপের আবেদন করলেন, মেম্বারশিপ দিয়ে দেয়। ঝামেলা কিন্তু করে না খুব বেশি। সে করে নেওয়াটা ভালো, কারণ আগামী যে দিনগুলো যাইতেছে ডেফিনেটলি আপনার প্রত্যেকটা বিল্ডিং এর জন্য ওরা ডিজাইন ড্রয়িং সাইন আকারে চায়। সেই জন্য আইবি মেম্বারশিপ থাকাটা গুরুত্বপূর্ণ। না মানে আমি গ্রিন ইউনিভার্সিটিতে ছিলাম, তো তো এখানে মানে আমাদের ইউনিভার্সিটির বর্তমানে মেম্বারশিপ চলে গেছে ইভিনিং এর কারণে। সমস্যা নাই, আপনার শুধুমাত্র ওদের একটা এক্সাম নেই, অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে জয়েন করার জন্য একটা এক্সাম নেই। হ্যাঁ, তো এই এক্সামটা খুব টাফ কোনো কিছু না, একদম বেসিক। আমরা আজকে যা পড়ালাম এর মধ্যে হয়তো আপনার 90% কাভার হয়ে যাবে। তো এইটা নিয়ে এক্সামটা দিয়ে আপনি দেখবেন অ্যাসোসিয়েট মেম্বার হয়ে যাবেন। তারপরে আপনি ওইখান ভাই, থেকে ফুল মেম্বারশিপে আবেদন কবে করবেন। হয় এক্সাম আসলে জানি না, আপনি কি জানেন মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় নাকি? একটু ভাই আপনাকে এই ক্ষেত্রে যেটা হয়, যে পার্সন ইন্টারেস্টেড, তো ওনাকে এটাকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। যেন আমি আইবি তে ওই রকম আমার যাওয়া হয় না, আমি মেম্বারশিপ করছি অনেক আগে। সো ডেফিনেটলি আপনাকে সময় বের করতে হবে, আপনাকে যেতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, তখন আপনি একটা আইডিয়া পাবেন। So, ব্যাপারটা এরকম। আমি জাস্ট মানে জিনিসগুলো বলে দিচ্ছি এটা কিভাবে হয় বা। ভাই ঠিক আছে, আপনি তো আইবি মেম্বারশিপ পাচ্ছেন না আপনার? তাহলে তো কোনো কাজ পাইলে আপনি সেন্ড করে নিলেই তো হবে। আমরা ভাইয়া যেটা করি যে আমাদের ডিজাইন আমরা নিজেরা করি, আমরা ওইভাবে করি না। যেমন অনেকে টাকার কথা বলে সাইন করাতে চাই, বাট আমরা এটা করি না। এটা আমাদের একটা ইন্টিগ্রেটেড ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশ নেভির কাজ করেছি, ওরা জানতে পারলেও আমাদের কাজও দিবে না। সেই জন্য তাহলে আমরা কিভাবে পাস করবো, এটা কারে দা সেন্ড করাবো? এটা যাই হোক, এটা অন্য টপিক, এটা কোর্স টপিকের বাইরে। যাই হোক ভাই, আজকে এর মধ্যে সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।